করছিলাম হচ্ছে গিয়ে ঈদের আগে। মনে আছে ওই চ্যাপ্টারের অর্ধেক অংশ, নাকি সব গরুর সাথে কোরবানির সাথে সব ধুয়ে মুছে গেছে? যে না আমি খাওয়াকেও আমার পড়াকেও খাওয়ার সাথে কোরবানি করে দিলাম। মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ আমরা ওই চ্যাপ্টারের অর্ধেক পড়ে কোষ রসায়ন পড়েছিলাম, কারণ আমাদের চ্যাপ্টারের সাথে একটু রিলেশন ছিল। আমরা যেহেতু ডিএনএ আরএনএ পড়বো, সেখানকার পেন্টোজ সুগার বা অন্যান্য পার্টের সাথে কিন্তু এটার মিল আছে। তো আজিজ বলছে ধুয়ে মুছে গেছে। আচ্ছা হ্যাঁ মুবিন, আমিও গরুর মাংস দিয়ে ব্রেকফাস্ট করেছি, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, তাহলে ইনশাল্লাহ ভুলে গেলেও আমি হচ্ছে গিয়ে কি বলবো, যদি ভুলেও যাও তাহলে ইনশাল্লাহ আমি আশা করছি যে এই ক্লাসের মাধ্যমে আগের ক্লাসের কিছু ইম্পর্টেন্ট জিনিস আমাদের মনে পড়ে যাবে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা তাহলে যেহেতু অর্ধেক অংশ আমাদের পড়া হয়ে গেছে, বাকি অংশ আমরা শুরু করি। বাকি অংশের মধ্যে একটা জিনিস আমরা অনেক বেশি কান্নাকাটি করি, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে একটা অংশ নিয়ে অনেক বেশি কান্নাকাটি করি, যে হচ্ছে গিয়ে তোমার রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই জিনিসগুলো আমরা মনে রাখতে পারি না, ঠিক আছে। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই জিনিসগুলো নিয়ে আমাদের অনেক প্রবলেম, আমরা অনেকে ভয় পাই, অনেকে ভীত হয়ে যাই। তবে তোমাদের জন্য সুখবর জানাচ্ছি যে আমাদের 3টা পদ্ধতি পড়া লাগবে না, ঠিক আছে। তোমরা যদি বিগত বছরের কোয়েশ্চেন ব্যাংকে একটু ঘাটো, দেখবা যে অ্যাডমিশন টেস্টে জাস্ট 19-20 সালে 2019 সালে মেডিকেলে একটা কোয়েশ্চেন আসছিল রেপ্লিকেশন থেকে, তাও ছিল এনজাইম রিলেটেড। ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন থেকে এই পর্যন্ত অ্যাডমিশনে কোনো কোয়েশ্চেন আসে নাই। এখন তোমরা বলবা হ্যাঁ হ্যাঁ আপু আপনি যে বলতেছেন কোনো কোয়েশ্চেন আসে নাই, আমরা তো এখন এইচএসসি পরীক্ষাই দেই নাই। আচ্ছা, ওইটার জন্য বলবো যে এইচএসসি পরীক্ষার জন্য তোমাদের শুধু লাগবে রেপ্লিকেশন, ওকে। ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের পুরো পদ্ধতি কখনোই সিকিউতে আসে না, সেটা ডিফারেন্স আসে। তোমাদের বইতে দেখবে আবুল হাসান স্যার সুন্দর করে একটা ছকের মধ্যে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের ডিফারেন্স দিয়ে দিয়েছেন। তোমরা যদি ডিফারেন্সটাই পড়ো, ইনশাআল্লাহ ওখান থেকে তোমরা সিকিউ কমন পাবা। আর যতটুকু তোমাদের শর্ট কোয়েশ্চেন বা অ্যাডমিশনের জন্য লাগবে আমি পড়ানোর সময় তো বলেই দিব, ঠিক আছে। কোনো সাউন্ডের প্রবলেম হচ্ছে না আপু? তুমি একটু তোমার মানে হেডফোনটা চেক করো, ইনশাআল্লাহ সবাই ভালো মতনই শুনতে পাচ্ছে। আচ্ছা তাহলে আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। আমরা আজকে শুরু করব হচ্ছে নিউক্লিক অ্যাসিড দিয়ে, ঠিক আছে। তোমরা আমাকে একটু চ্যাটে জানাও তো আমাদের নিউক্লিক অ্যাসিড কোথায় থাকে, একটা কোষের কোথায় নিউক্লিক অ্যাসিড থাকে, একটু আমাকে চ্যাটে জানাও তো। দেখি খালি মাথা বা হচ্ছে ভরা পেট, খালি পেটে কার কেমন ব্রেইন কাজ করে। আচ্ছা ভেরি গুড, অনেকে ডিএনএ আরএনএ অ্যান্সার দিচ্ছ। আচ্ছা এটা আমি পরে এক্সপ্লেন করব। আমি একটা অ্যান্সার এখনো পাই নাই, দেখি ওই অ্যান্সারটা পাই কিনা। ভেরি গুড, ফাহাদ একটা অ্যান্সার দিয়েছে। আচ্ছা এরপরে ভেরি গুড, ক্যাডেট শাইক, তোমার নামের সাথেই ক্যাডেট। আচ্ছা ঠিক আছে, ওকে ভেরি গুড। তোমরা অনেকেই হচ্ছে গিয়ে অনেক রকম অ্যান্সার করেছো, বাট তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করি। সেই কনফিউশনটা হচ্ছে ডিএনএ আর আরএনএ তো নিজেই একটা নিউক্লিক অ্যাসিড, তাহলে নিজের মধ্যে তো নিজে থাকবেই, তাই না? তাহলে কোয়েশ্চেনটা বুঝতে হবে। আমি কোয়েশ্চেন করলাম যে নিউক্লিক অ্যাসিড কোথায় থাকে, তাহলে এটা অ্যান্সার হবে নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম। আমি যদি লোকেশন বলি তাহলে অ্যান্সার হবে নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম। এখন তুমি বলবা আপু সাইটোপ্লাজমে কিভাবে থাকে? আমরা একটু আবার আগের চ্যাপ্টারে ফেরত যাই। আমরা দেখেছিলাম যে আমাদের ডিএনএ 90%ই থাকে আমাদের ক্রোমোজোমে, এবং বাকি 10% আমরা পাই সাইটোপ্লাজমের মাইটোকন্ড্রিয়াতে এবং ক্লোরোপ্লাস্টে। তাহলে দেখো আমরা সাইটোপ্লাজমেও ডিএনএ পেলাম, আবার ক্রোমোজোমেও ডিএনএ পেলাম। আবার আরএনএটা যদি আমি খেয়াল করি ঠিক উল্টোটা হবে, ডিএনএ ঠিক উল্টোটা হবে। আরএনএ 90%ই আমরা পাই হচ্ছে সাইটোপ্লাজমে, আর বাকি 10% আমরা পাই নিউক্লিওলাসে। নিউক্লিওলাসে দেখি তোমরা কারা পারো, এই যে আমার 90% সাইটোপ্লাজমে থাকে, এই সাইটোপ্লাজমের কোন জায়গায় আমরা আরএনএ পাবো? অনেকে বলছো যে আপু আমি হচ্ছে গিয়ে মানে সাইটোপ্লাজমে কোথায় খুঁজে পাবো, অনেকে অ্যান্সার দাও। আচ্ছা ভেরি গুড, ফাইজা, তানভীর, কাব্য, তাকি, আচ্ছা ইলিয়াস, ভেরি গুড। তাহলে আমরা এই সাইটোপ্লাজমে কি পাবো বলতো? আমরা এই সাইটোপ্লাজমে পাবো হচ্ছে গিয়ে আরএনএ তে আর আরএনএ, ওকে। এটা যদি আমরা একটু পরে হচ্ছে গিয়ে আরএনএ এর ক্লাসিফিকেশন পড়ি, সেখানে আমরা হচ্ছে ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমরা হচ্ছে গিয়ে নিউক্লিক অ্যাসিড নিয়ে কথা বলছিলাম যে ওরা কোথায় থাকে বা ওদের লোকেশন কি। এবারে দেখো আমরা দেখি এই যে আমাদের নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিডের আবিষ্কারক কে?
আমরা কোষ চ্যাপ্টার পড়তে গিয়ে অনেক অনেক আবিষ্কারকের নাম দেখেছি, অনেক অনেক সাল পেয়েছি। তো তোমাদের স্লাইড পড়ানোর সময় ভাইয়া বা আপুরা যে সায়েন্টিস্ট বা যেই সালের কথা বলেন, তোমরা সেই সায়েন্টিস্ট বা সেই সালটাই পড়বে। কারণ এতগুলো পড়তে গেলে হবে কি, তোমাদের ইম্পর্টেন্ট যে ইনফোগুলা তোমরা সেই ইনফোগুলোই খুঁজে পাবে না। তাহলে এরকম একটা ইম্পর্টেন্ট সায়েন্টিস্টের নাম হচ্ছে মিশার। মিশার মিশার ফিশার নিয়ে আমাদের অনেক প্যাচ লাগে, বুঝছো? তোমরা আগের চ্যাপ্টারে ফিশার পড়েছিলে। বলো তো ফিশার কি আবিষ্কার করেন? আমাদের আগের লেকচারে ফিশারের কথা ছিল। বলো তো ফিশার কি আবিষ্কার করেন, দেখি কার মনে আছে। তাড়াতাড়ি বাচ্চারা অ্যান্সার করো তো। ফিশার। ভেরি গুড সাবাহ, ভেরি গুড আফনান, ভেরি গুড। আচ্ছা অর্চি, ভেরি গুড। নিঝুম, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা ফিশার অনেক জায়গায় পেয়েছি। ফিশার রাইবোজ আবিষ্কার করেন। তবে ফিশারের যেটা ইম্পর্টেন্ট ইনভেনশন সেটা হচ্ছে ফিশার অ্যামাইনো অ্যাসিড আবিষ্কার করেন এবং এনজাইমের তালাচাবি মতবাদ, লক এন্ড কি মেকানিজম হচ্ছে ফিশার দেন। তাহলে আমরা যদি এখন অ্যাডমিশনের জন্য পড়ার জন্য এই সব জিনিসগুলো কোরিলেট করে পড়ি, যেমন আমি একটা ওয়ার্ড পেলাম বা আমি একটা নিউমেরিক্যাল ভ্যালু পেলাম, এই একই জিনিসটা আমি কোথায় কোথায় পেয়েছি, এভাবে যদি কোরিলেট করে পড়ি তাহলে আশা করি পড়াটা একটু ইজি হয়ে যায়। ওকে, তাহলে মিশার করেন কি, উনি শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াস থেকে আবিষ্কার করে নাম দেন নিউক্লিন। আমাদের বিজ্ঞানীদের তো মাথায় সমস্যা, একজন একটা নাম দিলে নামটা ভালো লাগে না, উনি পরক্ষণে নামটা পাল্টায় দেন। তাহলে নিউক্লিন নামটা ভালো লাগে নাই, এজন্য নিউক্লিন নামটাকে অল্টার করে দেন অল্টম্যান। নিউক্লিন নামটাকে অল্টার করে দেন অল্টম্যান, উনি নামকরণ করেন হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এখন দেখো এই যে আমাদের নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিডের বিশেষ নাম হচ্ছে মাস্টার মলিকিউল। তোমরা অনেকেই বলবা যে আপু ডিএনএ কেও তো মাস্টার মলিকিউল বলা হয়। ঠিক আছে, শুনো, আমার ডিএনএ তো কি এক প্রকার নিউক্লিক অ্যাসিড, তাহলে আমরা ডিএনএ কেই মেইনলি মাস্টার মলিকিউল বলি। আর যদি অপশনে ডিএনএ না দিয়ে নিউক্লিক অ্যাসিড দিয়ে দেয় তাহলে অ্যান্সার হবে নিউক্লিক অ্যাসিড। ওকে, তাহলে এখন দেখো আমরা সংখ্যায় সংখ্যায় বলে ফেললাম। আরএনএ 90% আমরা সাইটোপ্লাজমে পাচ্ছি, দ্যাট ইজ আরআরএনএ, আর বাকি 10% আমরা পাচ্ছি নিউক্লিওলাসে। তাহলে আশা করি আমরা দুইটাই যদি অপশনে থাকে তাহলে তোমরা ডিএনএ দিবা, দুইটাই অপশনে কখনোই দিবে না, বাট যদি বাই চান্স দিয়ে দেয় তাহলে তোমরা অ্যান্সার দিবা ডিএনএ। ওকে, তাহলে আসো নিউক্লিক অ্যাসিডের তিনটা অংশ, এগুলো সেই ক্লাস 9-10 থেকে বাচ্চাকাল থেকে তোমরা পড়ে আসতেছো। পেন্টোজ সুগার, দ্যাট মিন্স 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফেট গ্রুপ। আমাকে একটা পেন্টোজ সুগারের নাম বলো তো। ওই ফিশার আর এমিল ফিশার একই রে, ওই রাইবোজের ফিশার আর অ্যামাইনো অ্যাসিড আর এনজাইমের ফিশার একই, ওখানে জাস্ট এমিলটা লেখে নাই, ঠিক আছে? ভেরি গুড। আমাদের একটা পেন্টোজ সুগারের নাম হচ্ছে রাইবোজ, আরেকটা পেন্টোজ সুগারের নাম হচ্ছে ডিঅক্সি রাইবোজ। আমরা ডিঅক্সি বলছি কারণ ডিঅক্সির 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকে না, ডিলেট হয়ে যায়। ঠিক আছে, ডি আসছে ডিলেট থেকে। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা ডিঅক্সি রাইবোজ সুগার পাচ্ছি ডিএনএ তে, আর রাইবোজ সুগার পাচ্ছি আরএনএ তে। এখন হচ্ছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস দুই টাইপের, পিউরিন এন্ড পাইরিমিডিন। এটা আমাদের অনেকেরই প্রবলেম হয় যে কোনটা পিউরিন আর কোনটা পাইরিমিডিন আমরা মনে রাখতে পারি না। ভালো করে খেয়াল করবা, পাইরিমিডিনে রস্যই আছে, ঠিক আছে? পাইরিমিডিনে রস্যই আছে, সাইটোসিন আর থাইমিনেও কিন্তু রস্যই আছে, ইউরাসিলেও কিন্তু রস্যইকার আছে। তাহলে পাই সাই থাই এই রস্যইকার যুক্ত যাবতীয় বেসগুলোকে আমরা বলছি পাইরিমিডিন। ব্যতিক্রম হচ্ছে ইউরাসিল, ইউরাসিল আমরা পাই আরএনএ তে থাইমিনের পরিবর্তে। আর বাদবাকি যেগুলো থাকে অ্যাডেনিন গুয়ানিন তারা হচ্ছে পিউরিন। তাহলে রস্যই থাকলে বুঝবো পাইরিমিডিন, না থাকলে বুঝবো পিউরিন। আর ইউরাসিল থাকবে হচ্ছে আরএনএ তে, থাইমিন থাকবে ডিএনএ তে। এবার দেখো এটা একদম ইজি জিনিস, আমরা যদি একটা নাইট্রোজেন বেস, যেমন ধরো অ্যাডেনিন, অ্যাডেনিন আমাদের একটা নাইট্রোজেন বেস, এই অ্যাডেনিনের সাথে যদি আমরা পেন্টোজ সুগার অ্যাড করি তাহলে আমার তৈরি হচ্ছে অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিনকে আমরা বলছি নিউক্লিওসাইড। তাহলে একটা নাইট্রোজেন বেস একটা পেন্টোজ সুগারের সাথে মিলে আমার তৈরি করে নিউক্লিওসাইড। এই অ্যাডিনোসিনের সাথে যখন আমার এক অণু ফসফেট যুক্ত হয়ে তৈরি করছে এএমপি, অ্যাডিনোসিন মনোফসফেট, তাকে আমরা বলছি নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওসাইডের সাথে যখন আমার একটা ফসফেট গ্রুপ অ্যাড হয় তখনই সেটা হয়ে যায় নিউক্লিওটাইড। এবং পাশাপাশি অনেকগুলা নিউক্লিওটাইড মিলে যে নিউক্লিওটাইডের পলিমার তৈরি করছে তাকে আমরা বলছি নিউক্লিক অ্যাসিড। আমরা একটু পরের ছবিটা আগে দেখি,
এই যে এই ছবিটা ভালো করে খেয়াল করো, এই যে দেখো এটা হচ্ছে আমার একটা পেন্টোজ সুগার, এটা হচ্ছে একটা নাইট্রোজেন বেস। তাহলে এতটুকু পোর্শন মিলে আমার তৈরি করলো নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডের সাথে আমার যখন ফসফেট এসে অ্যাড করলো, তখন এতটুকু অংশকে আমরা বলছি নিউক্লিওটাইড। এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, এরকম অনেকগুলা নিউক্লিওটাইড বসে যে পলিমার তৈরি করছে, সেই নিউক্লিওটাইডের পলিমারকে আমরা বলছি নিউক্লিক অ্যাসিড। ওকে, তাহলে মোটামুটি এটা হয়ে গেল। এবার আসো ডিএনএ। ডিএনএ এর আবিষ্কারের সালটা আমাদের লাগবে 1953-তে, ওয়াটসন এবং ক্রিক। অনেক সময় তোমাদের পরীক্ষা এভাবে আসে যে নিচের কোন বিজ্ঞানী ডিএনএ ডাবল হেলিক্সের মডেলের সাথে সম্পর্কিত নন? ওয়াটসন, ক্রিক, উইলকিন্স, ফ্র্যাঙ্কলিন। তাহলে অ্যান্সারটা কি হবে? ফ্র্যাঙ্কলিন। এজন্য আমাদের জানতে হবে যে ডিএনএ মডেল আবিষ্কার করেন ওয়াটসন, ক্রিক, এবং তাদের সাথে উইলকিন্স সহ তারা ঠিক 10 বছর পরে নোবেল পুরস্কার পান। ওই যে বলে না সবুরে মেওয়া ফলে, আমরা কোন একটা কাজ করে সাথে সাথে রেজাল্ট না পেলেই তো অস্থির হয়ে যায়, কিন্তু আগেকার দেখো বিজ্ঞানীরা কত ধৈর্যশীল ছিল, প্রায় 10 বছর পরে তারা নোবেল পাইছে। ঠিক আছে, এখন আমাদের তো কপাল খারাপ, সব ইম্পর্টেন্ট জিনিসগুলো ইনভেন্ট হয়ে গেছে, বুঝছো? যেমন ধরো আমি যদি এখন ডিএনএ আবিষ্কার করতাম, তোমরা বলতে পারতা আল্লাহ সঞ্চারী আপু ডিএনএ আবিষ্কার করছে, ওনার ক্লাস করছিলাম। ঠিক আছে, বা ধরো তোমাদের সাথে অ্যান্সার দিল ধরো ফাহাদ, ফাহাদ ধরো ডিএনএ আবিষ্কার করলো, তখন আমি বলতে পারতাম যে আমার স্টুডেন্ট ছিল ফাহাদ, ও ডিএনএ আবিষ্কার করছে। এখন আসলে সব ইম্পর্টেন্ট জিনিস আবিষ্কার হয়ে যাওয়াতে তোমাদের পড়াশোনাও বেড়ে গেছে, আর আমাদের নোবেল প্রাইজ পাওয়ার পসিবিলিটিও কমে গেছে, বুঝছো? তাহলে এখন দেখো আমরা এখন ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা একটু পড়বো। এই ডিএনএ ডাবল হেলিক্সের মডেলটা তোমাদের পরীক্ষার জন্য ট্রিপল স্টার ইম্পর্টেন্ট, বোথ ফর ইউর সিকিউ অ্যান্ড এমসিকিউ। যদি কোয়েশ্চেন করো আপু আমি কোন ফিগারটা আঁকবো, তোমরা এই ফিগারটা আঁকবা। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্নতে যদি মডেল আসে তাহলে মাস্ট তোমরা এই ডান দিকের ফিগারটা আঁকবা। ঠিক আছে, ডান দিক বলতে মানে আমি রাইট দিয়েছি যেটাতে সেটাতে। এখন দেখো ডিএনএ যেহেতু দ্বিসূত্রক অথবা ডাবল হেলিক্স, বলতো এটা কোন সেলের ডিএনএ? প্রোক্যারিওটিক সেলের ডিএনএ নাকি ইউক্যারিওটিক সেলের ডিএনএ? আমরা যে মডেলটা পড়ছি ওটা কোন সেলের জন্য বলতো? প্রোক্যারিওট নাকি ইউক্যারিওট? দেখি কে বলতে পারো। ভেরি গুড, এক্সিলেন্ট। আরে এগুলো প্রোক্যারিওট বলছে কেন? নাশিদ প্রোক্যারিওট বলছে, মাইট দিব মাইট। আচ্ছা শুনো, প্রোক্যারিওটিক সেলদের ডিএনএ কি হয়? বৃত্তাকার হয় না? আমরা তো এখানে হেলিক্যাল ডিএনএ স্ট্রাকচার পড়তেছি, তাহলে এটা কি প্রোক্যারিওট সেলদের ডিএনএ হবে? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইউক্যারিওট সেলদের ডিএনএ। এখন দেখো ইউক্যারিওটিক সেলদের ক্ষেত্রে ডিএনএটা হয় ডাবল হেলিক্স, তার মানে দ্বিসূত্রাকার। এই দ্বিসূত্রাকার ডিএনএ কে আমরা একটা প্যাঁচানো সিঁড়ির সাথে কম্পারিজন করতে পারি। ঠিক আছে, প্যাঁচানো সিঁড়ির সাথে। এই প্যাঁচানো সিঁড়ির রেলিং গুলো আমার তৈরি হচ্ছে সুগার ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। পেন্টোজ সুগার আর ফসফেট পরপর যুক্ত হয়ে আমার সিঁড়ির রেলিং গুলা তৈরি করছে, আর সিঁড়ির প্রতিটা ধাপ মানে প্রতিটা স্টেপ তৈরি হচ্ছে আমার এক জোড়া নাইট্রোজেন বেস নিয়ে, এক পাশে পিউরিন আরেক পাশে হচ্ছে পাইরিমিডিন। তাহলে সিঁড়ির রেলিং তৈরি হচ্ছে গিয়ে আমার সুগার ফসফেট দিয়ে, আর প্রতিটা ধাপ আমার তৈরি হচ্ছে এক জোড়া নাইট্রোজেন বেস দিয়ে। এখন দেখো এই আমার একটা ঘূর্ণনে বা ডিএনএর একটা প্যাচে আমরা টোটাল 10 জোড়া নিউক্লিওটাইড পাচ্ছি, 10 জোড়া নিউক্লিওটাইড। এই 10 জোড়া নিউক্লিওটাইডের দৈর্ঘ্য হচ্ছে, 10 জোড়া নিউক্লিওটাইডকে মাপলে আমরা পাই 34 অ্যাংস্ট্রম। তাহলে এক জোড়ার মধ্যে কত পাবো? নরমাল ঐকিক নিয়ম 3.4 অ্যাংস্ট্রম। ওকে, তাহলে একটা প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 এবং একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4। এককটা কিন্তু অবশ্যই অ্যাংস্ট্রম। আমরা জানি 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10 অ্যাংস্ট্রম। তাহলে পরীক্ষায় কিন্তু আমার ইউনিটটা ন্যানোমিটারেও দিয়ে দিতে পারে। তাহলে লিখে দিচ্ছি, এটা হবে হচ্ছে 0.34 ন্যানোমিটার, এটা হবে 3.4 ন্যানোমিটার। এবার তোমাদের জন্য একটা সহজ অঙ্ক, দেখি কে পারো। আমার ডিএনএ এর একটা প্যাচে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। আমাদের শার্গ্যাফ দাদা, শার্গ্যাফ, তোমরা শার্গ্যাফের রুলস অনেকে পড়ছো, শার্গ্যাফ দাদা বলে গিয়েছেন ডিএনএ তে যেই পরিমাণ পিউরিন থাকে তার অর্ধেক পাইরিমিডিন থাকে, অথবা ডিএনএ তে যেই পরিমাণে এটি থাকে তার ঠিক অর্ধেক পরিমাণে জিসি থাকে। তাহলে একটা প্যাচে যদি 10 জোড়া নিউক্লিওটাইড থাকে তার মধ্যে থাকবে 5 জোড়া এটি এবং 5 জোড়া জিসি। এ আর টি এর মধ্যে 2টা হাইড্রোজেন বন্ড, জি আর সি এর মধ্যে 3টা হাইড্রোজেন বন্ড। তাহলে তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে ডিএনএ এর একটা প্যাচে যদি 5 জোড়া এটি এবং 5 জোড়া জিসি থাকে, তাহলে ডিএনএ এর একটা প্যাচে
কয়টা হাইড্রোজেন বন্ড থাকবে? ডিএনএ এর একটা প্যাচে কয়টা হাইড্রোজেন বন্ড থাকবে? আচ্ছা, যারা 35 লিখতেছো তারা কি বুঝে লিখছো নাকি না বুঝে? বুঝে না না বুঝে? দেখো এখানে কি বুঝাইছে, আমার এখানে 5 দুগুণে 10, 3 5 15, তাহলে টোটাল কত হলো? 25টা বন্ড। ঠিক আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে আণবিক ওজনটা তো ইম্পর্টেন্ট না, আমার ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম, এটাকে আমি ন্যানোমিটারে লিখলে হবে 2 ন্যানোমিটার। আচ্ছা তাহিয়া, ইটস ওকে, 25 হবে, ঠিক আছে। আচ্ছা মারুফা অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। এবার আসো আমরা চলে যাচ্ছি আমাদের পরের স্লাইডে, ডিএনএ এর কাজ। তোমরা পড়তে গেলে দেখবা নিউক্লিয়াস, ক্রোমোজোম, ডিএনএ ওদের সবার কাজই কিন্তু কাছাকাছি। ঠিক আছে, নিউক্লিয়াস, ক্রোমোজোম, ডিএনএ ওদের সবার কাজই কিন্তু কাছাকাছি। তাহলে দেখো কারণ কি, নিউক্লিয়াসের ভেতরে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভেতরে থাকে ডিএনএ, তাহলে ওরা কিন্তু একটা আরেকটার অবিচ্ছেদ্য অংশ, এজন্য তো ওদের কাজকর্মগুলো তো কাছাকাছি হবে, তাই না? এই যে দেখো ক্রোমোজোমের গাঠনিক উপাদান, বংশগতির ভিত্তি, যে আমি যে দেখতে আমার বাবা মায়ের মতো, কেন? ক্রোমোজোমের কারণে অথবা ডিএনএ এর কারণে। সকল বৈশিষ্ট্য ধারণ করে, প্রজন্মে বংশ পরম্পরায় বৈশিষ্ট্য স্থানান্তর করে। এটা নিয়ে তোমরা অনেকে কনফিউজড হও। পরিবৃত্তির ভিত্তি হিসেবে কাজ করে। মিউটেশন মানে হচ্ছে ডিএনএ এর কোনো পার্মানেন্ট চেঞ্জ। ডিএনএ এর কোনো পার্মানেন্ট চেঞ্জকে আমরা বলছি মিউটেশন। তাহলে এই যে আমাদের মিউটেশন, এই মিউটেশনের বাংলাই হচ্ছে পরিবৃত্তি। ঠিক আছে, ডিএনএ এর যে পার্মানেন্ট চেঞ্জ, যেমন ধরো যদি নাইট্রোজেন বেস চেঞ্জ হয়ে গেল, সেই পার্মানেন্ট চেঞ্জকে আমরা বলছি মিউটেশন। এবং পার্মানেন্ট চেঞ্জের কারণে আমার যে ভ্যারাইটি আসে, বৈশিষ্ট্যের যে ভ্যারিয়েশন আসে, তাকে আমরা বলি প্রকরণ, অথবা ইংরেজিতে আমরা বলি ভ্যারাইটি। তাহলে মিউটেশনের কারণে আমার বৈশিষ্ট্যের যে ভিন্নতা আসে তাকে আমরা বলছি প্রকরণ। ঠিক আছে, তাহলে আমার কি হচ্ছে, মিউটেশন বাংলা পরিবৃত্তি, ভ্যারাইটি বাংলা প্রকরণ। হ্যাঁ, করোনারও তোমার কি হয় জানো, করোনার ক্ষেত্রে মিউটেশনে আমার এটিজিসি, এই নাইট্রোজেন বেসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এর সাথে ধরো টি না বসে বসে গেল সি, জি এর সাথে সি না বসে বসে গেল টি। এই যে মিউটেশন গুলো হচ্ছে, আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত নাকি করোনার 8টা না 9টা স্ট্রেন পাওয়া গেছে। তাহলে দেখো একটা কান্ট্রিতে, বাংলাদেশের মতো ছোট কান্ট্রিতে যদি এত কম সময়ের মধ্যে 8-9 বার করোনা মিউটেশন করে, তাহলে সে কি পরিমাণে ফাজিল, চিন্তা করতেছো তোমরা? ওকে, তাহলে দেখো আমাদের ফার্স্ট পোল কোয়েশ্চেন। দেখি পোলা পাইন তোমরা ঘুমায় গেছো নাকি জেগে আছো? অ্যান্সার দাও। এটা যদি ধরো এতক্ষণ পর্যন্ত আপু আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে উঠে ক্লাস করতেছি, তাহলে এটা অ্যান্সার পারা উচিত। এসি অনেক সময় হয় তোমার, এটা যদি মিউটেশন হয় কোন একটা তেজস্ক্রিয় রশ্মি অথবা কোন একটা পারমাণবিক কোনো কিছুর জন্য কিন্তু নাইট্রোজেন বেস চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এটাকে আমরা বলি ডিএনএ এর মিসম্যাচ। এই মিসম্যাচ হতে পারে যে কোনো পারমাণবিক রশ্মি বলো, তেজস্ক্রিয় রশ্মি বলো, যদি কোনো পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় তখন সেই ক্ষেত্রে এই চেঞ্জগুলো হয়। ঠিক আছে, তোমরা চ্যাট এখানে অ্যান্সার ইয়াতে করবা, পোলে করবা আপু, চ্যাটে করবা না। তাহলে আমি তোমাদের পোল এন্ড করে দিলাম। এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে অ্যাডেনিন থাইমিনের সাথে যুক্ত হয় দুটি হাইড্রোজেন বন্ডের সাথে। ঠিক আছে, দুইটা হাইড্রোজেন বন্ডের সাহায্যে। আচ্ছা, তোমাদের রেজাল্ট শেয়ার স্টপ করে দিলাম। এবার আসো আমাদের ডিএনএ এর প্রতিলিপন। তাহলে এতক্ষণ আমরা ডিএনএ পড়লাম। আমাদের যখন সেল ডিভিশন বা কোষ বিভাজন হচ্ছে, সেল ডিভিশন বা কোষ বিভাজন হচ্ছে, তখন কি হয়, আমার একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়। তাহলে সেই দুইটা কোষ তৈরির সময় কিন্তু আমার ডিএনএ এরও কপি হচ্ছে। সেই একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ কপিকে আমরা বলি ডিএনএ এর প্রতিলিপন অথবা রেপ্লিকেশন। আমাকে চ্যাটে বলো তো, রেপ্লিকেশন কখন হয়? রেপ্লিকেশন কোষ চক্রের কোন পর্যায়ে হয়, দেখি মনে আছে কিনা? চ্যাটে আমাকে জানাও তো, কোষ চক্রের কোন পর্যায়ে আমরা রেপ্লিকেশন পাই? ভেরি গুড ফাহাদ, ভেরি গুড তুর্য, ভেরি গুড। আচ্ছা এস ফেজ, ভেরি গুড সাইকা, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা জানি দুইটা মাইটোসিসের মধ্যবর্তী দশাকে, দুইটা মাইটোসিসের মধ্যবর্তী সময়কে আমরা বলি ইন্টারফেজ। ইন্টার মানে মধ্যবর্তী। এই ইন্টারফেসের 3টা দশা ছিল, জি1, এস, জি2। তোমরা এখন ফারিন আপুকে জি1 জি2 এগুলো বলে মাথা খারাপ করিও না, এগুলো আমরা কোষ বিভাজনে অনেক সুন্দর করে পড়বো। জাস্ট এতটুকু জেনে রাখো, ইন্টারফেজের এই যে এস দশা মানে সিনথেসিস দশা, এই দশায় আমার হচ্ছে রেপ্লিকেশন। এই রেপ্লিকেশন 3টা উপায় হতে পারে, সংরক্ষণশীল, অর্ধরক্ষণশীল অথবা বিচ্ছুরণশীল। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা জানি যে সংরক্ষণশীল মানে হচ্ছে আমার মাতৃ ডিএনএ এর দুইটা হেলিক্সই কি সংরক্ষিত হবে। অর্ধরক্ষণশীল মানে আমার একটা ডিএনএ থেকে যে দুইটা নতুন ডিএনএ হবে, ধরো এটা হচ্ছে আমার মাদার ডিএনএ, এখান থেকে আমার যে দুইটা নতুন ডিএনএ হচ্ছে, দুইটার প্রত্যেকটার মধ্যে একটা করে নতুন একটা করে পুরাতন সূত্র।
ওকে, আর বিচ্ছুরণশীল মানে হচ্ছে এটা যদি আমার মাদার ডিএনএ হয়, এখান থেকে দুইটা ডিএনএ প্রত্যেকটার মধ্যেই আমার খন্ড খন্ড নতুন, খন্ড খন্ড পুরাতন। দ্যাট মিনস আমার দুইটা হেলিক্সের মধ্যেই আমার পুরাতন আর নতুন সূত্র মিলানো থাকবে। তাহলে এখন আমাকে বলো তো, মানুষের বা যে কোনো উন্নত প্রাণীদের ক্ষেত্রে এই তিনটা পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিতে রেপ্লিকেশন হয়? আমাকে একটু চ্যাটে বলো তো, এই তিনটা পদ্ধতির মধ্যে উচ্চতর প্রাণীদের ক্ষেত্রে কোন পদ্ধতিতে হয়? ভেরি গুড, সেকেন্ডটাতে হচ্ছে। তোমরা যারা যারা 1 নাম্বারটা বলতেছো এটা ভুল, কিন্তু আশফাকুর ভুল, রক্তিম ভেরি গুড, মাঝখানেরটা ভেরি গুড, অর্পা ভেরি গুড, কাউসার ভেরি গুড। আচ্ছা, তাহলে অ্যান্সার হবে কি? অর্ধরক্ষণশীল। এই যে দেখো রেপ্লিকেশন, তোমাদেরকে আমি বারবার পড়ানোর সময় বলছি তোমরা একটু মনোযোগ দিয়ে রেপ্লিকেশনটা শুনো, শুনে নিজে বুঝে আজকে বাসায় গিয়ে রেপ্লিকেশনটা নোট করে ফেলবা। কারণ তোমাদের বইতে এত জঘন্য করে লেখা অথবা এত বড় করে দেওয়া, ওই জিনিসটা আসলে নিজে নিজে পড়ে বোঝাটা খুবই টাফ। এই জন্য আমি সিরিয়ালি এনজাইমের নামগুলো বলবো, এনজাইমের নামগুলো মনে রেখে নিজের মতো করে বাসায় লিখে ফেলবা একদম সিম্পল করে, তাহলে দেখবা যে পরীক্ষার হলে তুমি লিখতে পারতেছো। আদারওয়াইজ তুমি যদি বইয়ের পুরোটা লিখে ছবি আঁকতে যাও, দেখবা যদি পরীক্ষায় আর কোনো কোয়েশ্চেন লেখার টাইম পাচ্ছ না। তাহলে আসলে আমরা একটু বুঝি রেপ্লিকেশনটা। আমি রেপ্লিকেশনটা এভাবে বুঝাই যে ধরো তোমরা দুই ফ্রেন্ড, ধরো সৌরভ আর কাব্য, ওরা দুইজন ফ্রেন্ড। এখন সৌরভ আর কাব্য উদ্ভাসে কোচিং করার সময় পাশাপাশি এরকম গলাগলিতে বসে আছে, গলাগলি করে বসে তারা খুব হাসি ঠাট্টা করতেছে, হাসতেছে দাঁত বের করে। এখন আমি তোমাদের ক্লাস নিচ্ছি, আমি দেখলাম কি সৌরভ আর কাব্য পাশাপাশি বসে গল্প করতেছে, ঠিক আছে? তাহলে এখন কি হবে দেখো, আমি করলাম কি, সৌরভকে এই পাশের রোর বেঞ্চে বসাই দিলাম, কাব্যকে এই রোর বেঞ্চে বসাই দিলাম, দুজনে দুজন থেকে আলাদা হয়ে গেল। এরপরে হইলো কি, সৌরভ আর কাব্য দুজনকে এত মিস করতেছে, ওরা বেঞ্চের কোনায় আবার এসে একজন একজনের সাথে গল্প করার চেষ্টা করতেছে। তখন আমি করলাম কি, ওদের মাঝখানে এসে দাঁড়ায় গেলাম, যাতে করে দুজন দুজনের সাথে গল্প করতে না পারে। তাহলে দেখো সৌরভ আর কাব্য একজন একজনের কাছাকাছি ছিল, এরপর আমি ওদেরকে দূরে সরাই দিলাম এবং মাঝখানে এসে আমি দাঁড়িয়ে রইলাম, যাতে করে ওরা আবার কাছাকাছি এসে কথা বলতে না পারে। তাহলে আমাদের ডিএনএটা কি অনেক প্যাঁচানো অবস্থায় ছিল, অনেক কয়েলিং অবস্থায় ছিল। আমি যদি এই ডিএনএটাকে দুইটা ভাগে ভাগ করতে চাই, তাহলে আমার প্রথমে কি করতে হবে, দুইটাকে আলাদা করে দিতে হবে। এই যে দেখো সৌরভ আর কাব্য একসাথে ছিল, আমি সৌরভকে আর কাব্যকে আলাদা করে দিলাম। তাহলে যেই পয়েন্ট থেকে আমি প্যাচ খোলা শুরু করব, যেই পয়েন্ট থেকে প্যাচ খোলা শুরু করব, সেই পয়েন্টটাকে আমি বলছি অরি, অরিজিন অফ রেপ্লিকেশন। সেই পয়েন্টটাকে আমরা বলছি অরি। তাহলে আমাদের 1 নাম্বার পয়েন্ট হচ্ছে রেপ্লিকেশনের অরি। এবার আমার এই দুটো সূত্রকে আলাদা করার জন্য ওদের মধ্যে প্যাচ খুলতে হবে এবং মাঝখানের হাইড্রোজেন বন্ডটাকে ভাঙতে হবে। তাহলে যেই এনজাইমটা আমার এই প্যাচ খুলে এবং হাইড্রোজেন বন্ডকে ভেঙে দিচ্ছে, তার নাম হলো হেলিকেজ। হেলিকেজটা এখানে কাঁচির মতো ক্যাচ ক্যাচ করে ডিএনএ এর মাঝখানে হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে ভেঙে আমার দুইটা সূত্র আলাদা করে দিল। এইবার দেখো আমার এই স্ট্র্যান্ডের যে নাইট্রোজেন বেসগুলো ছিল, ওরাও হচ্ছে এখন আলাদা হয়ে গেল। আবার এই স্ট্র্যান্ডের নাইট্রোজেন বেসগুলোও কিন্তু আলাদা হয়ে গেল। একটা স্ট্র্যান্ড হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম, আরেকটা স্ট্র্যান্ড হলো 5 প্রাইম টু 3 প্রাইম। এখানে 3 প্রাইম আর 5 প্রাইম দিয়ে কি বোঝানো হয়েছে বলো তো, দেখে আমাকে চ্যাটে জানাও তো। এই যে 3 প্রাইম 5 প্রাইম এগুলো কার নাম্বার ইন্ডিকেট করে? 3 প্রাইম 5 প্রাইম এগুলো কার নাম্বার ইন্ডিকেট করে? ভেরি গুড রূপক, ভেরি গুড শাফিন, কাব্য ভেরি গুড। এই 3 প্রাইম 5 প্রাইম দিয়ে আমরা বুঝছি কার্বনের নাম্বার। ওকে, তাহলে এখন দেখো এই নাইট্রোজেন বেসগুলো আলাদা, ফাঁকা ফাঁকা। ওদের থেকে একটা নতুন হেলিক্স তৈরি করতে হলে আমার কি লাগবে? ওদের সাথে কমপ্লিমেন্ট কিছু নিউক্লিওটাইড লাগবে। তো এরপরে আমার যে এনজাইমটা কাজ করবে তার নাম হচ্ছে প্রাইমেজ। তোমরা যারা মেয়েরা মেকআপ করো তোমরা সবাই জানো যে মেকআপের শুরুতে কি করে, মেয়েরা প্রাইমার দিয়ে নেয় যাতে করে মেকআপটা ভালো মতন সেট হয়, ঠিক আছে? আবার ধরো কোন একটা বিল্ডিং তৈরি করার আগে আমরা কি করে নিই, ফাউন্ডেশন দেই না? ধরো 6 তলা বিল্ডিং, তাহলে আমরা 6 ফুট গভীরে মাটি গর্ত করি যাতে করে আমার বিল্ডিংটা মজবুত ভাবে টিকে থাকে। তাহলে এই যে আমি যে নতুন একটা স্ট্র্যান্ড ফটোকপি করা শুরু করব, তাহলে প্রথমে প্রাইমেজ এনজাইমটা করে কি, এখানে অল্প কয়েকটা নাইট্রোজেন বেসকে কপি করে তার কমপ্লিমেন্টারি কিছু নাইট্রোজেন বেস এইড করে একটা ছোট একটা খন্ড তৈরি করে, যে খন্ডটাকে আমরা বলছি প্রাইমার। এটা একটা আরএনএ এর খন্ড, ঠিক আছে? তাহলে ও কি করে, আমার রেপ্লিকেশনটা শুরু করার জন্য অল্প কয়েকটা নাইট্রোজেন বেসের কমপ্লিমেন্টারি কিছু নাইট্রোজেন বেস, দ্যাট মিনস জি এর সাথে সি, এর সাথে ইউ, যেহেতু এটা আরএনএ এর একটা খন্ড, এরকম কিছু কমপ্লিমেন্টারি বেস এনে আমার যুক্ত করে একটা ছোট অংশ তৈরি করে যাকে আমরা বলছি প্রাইমার। এরপরে প্রাইমার
প্রাইমেজকে মানে প্রাইমেজ এনজাইমটা ডেকে নিয়ে আসে আরেকটা এনজাইমকে, যার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজকে প্রাইমার শিখায় দেয় যে দেখো দেখো তুমি এভাবে এভাবে করে নাইট্রোজেন বেস যুক্ত করে করে আমার কপি করবা। তখন ডিএনএ পলিমারেজ প্রাইমেজকে দেখে দেখে আমার সাইটোপ্লাজম নিউক্লিওপ্লাজম থেকে একটা একটা করে নাইট্রোজেন বেস এনে এখানে কমপ্লিমেন্টারি মতো করে যুক্ত করে করে আমার সূত্রটা লম্বা করতে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে আমার এখানে যে এই 3 প্রাইম টু 5 প্রাইম যে সূত্রটা, এখানে আমার একবারই প্রাইমার যুক্ত হচ্ছে এবং প্রাইমারকে দেখা দেখি ডিএনএ পলিমারেজ নাইট্রোজেন বেস যুক্ত করতে করতে সূত্রটা লম্বা হচ্ছে। ডিএনএ সূত্রগুলো যেহেতু কমপ্লিমেন্টারি হয়, এজন্য আমার 3 প্রাইম 5 প্রাইমের অপোজিটে সূত্রটা হবে 5 প্রাইম টু 3 প্রাইম, এবং এই সূত্রটাকে আমরা বলছি লিডিং স্ট্র্যান্ড। অপরদিকে আমার প্রাইমেজের 3 প্রাইম এন্ডের প্রতি একটু ভালোবাসা বেশি থাকে, ও কেন জানি 3 প্রাইম এন্ডকেই বেশি ভালোবাসে, ওর দিকেই যায়। এই জন্য এই স্ট্র্যান্ডটা 5 প্রাইম দিকে শুরু হওয়ার কারণে ও না 5 প্রাইমে প্রাইমার অ্যাড করতে পারে না, ও উল্টা দিক থেকে একবার প্রাইমার অ্যাড করলো, আবার উল্টা দিক থেকে প্রাইমার অ্যাড করলো, এরকম করে বারবার করে প্রাইমার অ্যাড করে তোমার পলিমার করার কারণে বা ফটোকপি করার কারণে এই স্ট্র্যান্ডটাতে অনেকগুলো ছোট ছোট খণ্ড তৈরি হয়। এই খণ্ডগুলোকে আমরা ওকাজাকি সায়েন্টিস্টের নাম অনুযায়ী বলি ওকাজাকি ফ্র্যাগমেন্ট। আমি জিনিসটা আবার বলি, 3 প্রাইম প্রান্তে প্রাইমেজ ডিরেক্টলি প্রাইমার অ্যাড করতে পারে দেখে এখানে একবার প্রাইমার অ্যাড হয়ে পুরো মানে সূত্রটা একদম সুন্দর করে একেবারে নিরবিচ্ছিন্নভাবে কি হয়ে যাচ্ছে বুঝছো, ফটোকপি হয়ে যাচ্ছে। কিন্তু এই স্ট্র্যান্ডটাতে প্রাইমার বারবার উল্টা দিক থেকে প্রাইমার অ্যাড করছে দেখে আমার এই স্ট্র্যান্ডটাতে খণ্ড খণ্ড ফটোকপি হচ্ছে। এই খণ্ডগুলোকে আমরা বলছি ওকাজাকি, এবং এই 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ডটাকে আমরা বলছি ল্যাগিং স্ট্র্যান্ড। এখন আমার ওকাজাকির এই গ্যাপগুলোকে ফিল আপ করতে হবে, তাহলে ওকাজাকির এই গ্যাপগুলো লাইগা যাবে লাইগেজ দিয়ে। ওকে, তাহলে ডিএনএ পলিমারেজ এনজাইম আসলো, এরপরে যে এনজাইমটা আসলো তার নাম হচ্ছে লাইগেজ দিয়ে ও লাইগা যাবে। আমার দুটো নতুন স্ট্র্যান্ড তৈরি হয়ে গেল, ওরা আবার পুনরায় প্যাচ লেগে যাবে। এখন পুনরায় প্যাচ লাগতে গিয়ে যদি আবার অতিরিক্ত প্যাচ লেগে যায়, সেই অতিরিক্ত প্যাচের হাত থেকে রক্ষা করার জন্য আমার যে এনজাইমটা কাজ করে তাকে বলা হচ্ছে টপো আইসোমারেজ। তাহলে ডিএনএ কে অতিরিক্ত প্যাচ থেকে মুক্ত করার জন্য বা রক্ষা করার জন্য আমরা যে করতেছি সেটাই হচ্ছে গিয়ে যে এনজাইমটা ব্যবহার হচ্ছে তাকে মানে বলা হচ্ছে টপো আইসোমারেজ। তোমাকে ডায়াগ্রাম মাস্ট দিতে হবে, ঠিক আছে, কারণ রেপ্লিকেশন ডায়াগ্রাম না দিলে টিচাররা মাইন্ড করে, বুঝছো? আচ্ছা, আলট্রা বলতে তো আমি কিছু বুঝাইনি, আমি বলছি যে গ্যাপগুলোকে ফিল আপ করে দিবে হচ্ছে লাইগেজ। তাহলে আমি আবার জিনিসটা পুরোটা রিপিট করছি, দেখো। তাহলে আমি কি করলাম, আমি হচ্ছে গিয়ে আজকে পুরোটা হচ্ছে আবার রিপিট করলাম। তাহলে আমি প্রথমে একটা যে বিন্দু থেকে আমি রেপ্লিকেশন স্টার্ট করেছি সেই বিন্দুকে আমরা বলেছি অরি থেকে আমার দুটো সূত্র আলাদা হয়ে গেল। এবার দুটো সূত্র আলাদা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে গিয়ে এই 3 প্রাইম প্রান্তে প্রাইমেজ হেলিকেজ এনজাইমটা আমাকে আলাদা করে দিল। ওকে, হেলিকেজ এনজাইম আলাদা করে ফেলার পরে ওরা যাতে আবার পুনরায় প্যাচ লেগে না যায়, ওই যে সৌরবার কাব্য ওদেরকে আমি আলাদা করে দিছিলাম, ওরা যাতে আবার কাছাকাছি চলে না আসে এজন্য ওদেরকে সিঙ্গেল স্ট্র্যান্ড হিসেবে বেঁধে রাখবে SSBP, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এখানে হেলিকেজের পর আরেকটা এনজাইম আসবে SSBP, ওরা সিঙ্গেল সূত্র বা সিঙ্গেল স্ট্র্যান্ড হিসেবে ওদেরকে বেঁধে রাখবে, এজন্য বলা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, ওদেরকে বেঁধে রাখলো। প্রাইমার অ্যাড করে দিয়ে রেপ্লিকেশন শুরু করে দিল এবং প্রাইমারকে দেখে দেখে আমার ডিএনএ পলিমারেজ এনজাইম নতুন স্ট্র্যান্ড তৈরি করলো। 3 প্রাইম 5 প্রাইম এন্ড এরকম নিরবিচ্ছিন্নভাবে রেপ্লিকেট হচ্ছে দেখে এটাকে আমরা বলছি লিডিং স্ট্র্যান্ড। কিন্তু 5 প্রাইম 3 প্রাইম এন্ডে বারবার প্রাইমার যোগ হওয়ার কারণে আমার ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হচ্ছে, এজন্য এই সূত্রটাকে আমরা বলছি ল্যাগিং সূত্র। এরপরে প্রাইমার গুলো সরে যাবে এবং প্রাইমার গুলোকে ডিএনএ পলিমারেজ আবার নতুন নাইট্রোজেন বেস দিয়ে প্রতিস্থাপিত করে দিবে এবং ওকাজাকি ফ্র্যাগমেন্টের খণ্ডগুলোর ফাঁকা জায়গাগুলো লাইগা যাবে, লাইগেজ এনজাইম দিবে। দুইটা সূত্র তৈরি হয়ে গেল, দুইটা সূত্রে এবার প্যাচ লেগে যাবে এবং অতিরিক্ত প্যাচের হাত থেকে রক্ষা করবে টপো আইসোমারেজ। গাইরেজ আর SSBP দুটার কাজ অল দ্য সেম, ঠিক আছে। গাইরেজ বলতে আসলে SSBP কে বোঝানো হয়েছে, দুটাই আমার একটা সিঙ্গেল স্ট্র্যান্ডকে বেঁধে রাখে যাতে করে ওরা আবার প্যাচ না লেগে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের যদি এটা হয়ে যায় তাহলে আমাদের এই ছকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের পড়তে হবে, ঠিক আছে। এই ছকটা আমি 3টা স্টেপ দিয়ে রাখলাম।
এটা সম্পূর্ণ হতে আমাদের প্রোক্যারিওটিক সেলের অনেক কম সময় লাগে, তোমার একটা মিনিটের হচ্ছে ন্যূনতম ফ্র্যাকশন হতে পারে, ইউক্যারিওটিক সেলের বেশি লাগে, বুঝছো? কয়েক মিনিট লাগতে পারে, 5 মিনিট সময় লাগতে পারে, বাট প্রোক্যারিওটিক সেলের কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। আচ্ছা, তাহলে এবারে খেয়াল করো আমরা কি বলছি। এই যে আমার প্রথমে এই ছক থেকে আমরা সব পড়ে ফেলছি, টপোআইসোমারেজের কাজ, ডিএনএ হেলিকেজ, পলিমারেজ, এসএসবিপি, লাইগেজ, প্রাইমেজ। তোমরা বলো তো এই ছকের সবগুলো এনজাইমের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইম কোনটা রেপ্লিকেশনের জন্য? এই ছকের সবগুলো এনজাইমের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইম কোনটা আমাদের রেপ্লিকেশনের জন্য? ভেরি গুড জামিল, না জামিলের অ্যান্সার ভুল হয়েছে। ফায়েদ ভেরি গুড, ফাহাদ ভেরি গুড, জাবির ভেরি গুড, জুথি হয় নাই, অভিজিৎ ভেরি গুড, তানবীর ভেরি গুড। আচ্ছা, এটার অ্যান্সার হবে হচ্ছে ডিএনএ পলিমারেজ। ওকে, এটার অ্যান্সার হবে হচ্ছে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইম, কারণ ও তো মেইন পলিমারটা তৈরি করছে, তাই না? এই জন্য এটা ছাড়া আমাদের কিছুই চলবে না। আচ্ছা, এবার আসো আমাদের আরএনএ। যদি ডিএনএ রেপ্লিকেশন এতটুকু বোঝা হয় তাহলে সবাই একটু চ্যাটে সি লিখে যাও। যদি ডিএনএ রেপ্লিকেশন এতটুকু বুঝে ফেলো তাহলে সবাই চ্যাটে সি লিখে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখো আমাদের আরএনএ এর প্রকারভেদ। এখান থেকে আমার কোন টাইপের আরএনএ কত পার্সেন্ট থাকে এটা একটু পড়তে হবে। হ্যাঁ, দেখো ট্রান্সফার আরএনএ থাকে 15%, আমরা বলেছিলাম যে 90%ই আরআরএনএ, সেই রাইবোজোমাল আরএনএ থাকে 80 to 90%। মেসেঞ্জার আরএনএ, এটা তোমাদের কিন্তু সেই ফেসবুকের মেসেঞ্জার না, ঠিক আছে? তাহলে এটা কিন্তু সেই তোমার হচ্ছে কি ফেসবুকের মেসেঞ্জার না। এই যে তোমরা ক্লাস করতে বসলা, পাশে পুকিং পুকিং করে যে তোমাদের চ্যাট হেড আসে, তারপরে ক্লাসের মনোযোগ থাকে না, এটা সেই মেসেঞ্জার না, এটা হচ্ছে তোমাদের মেসেঞ্জার আরএনএ বা বার্তাবহ আরএনএ, ঠিক আছে? এটা আমাদের টোটাল কোষের কি থাকে, টোটাল কোষের হচ্ছে কি 5 থেকে 10% থাকে। জেনেটিক আরএনএ হচ্ছে কিছু ভাইরাসের দেহে বংশগতি উপাদান হিসেবে আমরা পাচ্ছি। আমাকে একটা জিআরএনএ যুক্ত ভাইরাসের নাম চ্যাটে লিখে দাও তো, দেখি অনুজীব কার কার মনে আছে। জিআরএনএ সহ বা জেনেটিক আরএনএ সহ একটা ভাইরাসের নাম লিখে দাও তো চ্যাটে, তোমরা অনুজীবে পড়ছো। ভেরি গুড অনন্যা, সবার আগে অ্যান্সার দিয়েছে। ভেরি গুড মতিউর, সাভা ভেরি গুড, এক্সিলেন্ট। আচ্ছা, তাহলে আমাদের অজয় ভেরি গুড, তাহলে করোনা ভেরি গুড। আমাদের যেগুলো আরএনএ ভাইরাস আছে, আমরা নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে দুই টাইপের ভাইরাস পেয়েছিলাম, ডিএনএ এবং আরএনএ। তাহলে আরএনএ ভাইরাস যারা আছে, এই যে করোনা ভাইরাস, এইচআইভি ভাইরাস, ওদের সবার দেহে কি থাকে বলতো? জেনেটিক আরএনএ থাকে। ওদের আরএনএটাই কিন্তু বেসিক্যালি কি বলতো? জিআরএনএ, ঠিক আছে? আর মাইনর আরএনএ আমাদের কিছু কিছু এনজাইমের কাঠামো হিসেবে কাজ করে, তো তখন সেক্ষেত্রে ওদের অপর নামটা আমাদের মনে রাখতে হবে, নিউক্লিয় আরএনএ অথবা গাইড আরএনএ। ওকে, তাহলে এই ছিল আমাদের আরএনএ এর ক্লাসিফিকেশন। এবারে আসো ট্রান্সক্রিপশন। আমরা এতক্ষণ রেপ্লিকেশন পড়লাম, একটা কথা বলি দেখো, সেটা হচ্ছে যে আমরা জানি যে বৈশিষ্ট্য প্রকাশের জন্য আমাদের জিন দায়ী, আমাদের বৈশিষ্ট্যগুলো প্রকাশ করার জন্য আমাদের জিন দায়ী, কিন্তু জিন যার মাধ্যমে আমাদের বৈশিষ্ট্যগুলো প্রকাশ করবে তাকে আমরা বলছি প্রোটিন, ঠিক আছে? তাহলে জিন যার মাধ্যমে বৈশিষ্ট্য প্রকাশ করবে তাকে আমরা বলছি কি বলতো? প্রোটিন। তাহলে আমার কি শুধুমাত্র ডিএনএ রেপ্লিকেশন করে বসে থাকলেই চলবে? আমার কি প্রোটিন তৈরি করতে হবে না? তাহলে এই যে আমার ডিএনএ থেকে প্রথমে তৈরি হবে এমআরএনএ, এবং এমআরএনএ থেকে প্রথমে এরপর তৈরি হবে প্রোটিন। তাহলে ডিএনএ থেকে প্রথমে এমআরএনএ তৈরির পদ্ধতিটাই হচ্ছে আমার ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, ওকে? হ্যাঁ সাভা, জিআরএনএ দিয়ে রিভার্স ট্রান্সক্রিপশন হয়, এটা আমরা যখন সেন্ট্রাল ডগমা পড়বো তখন আমরা বুঝবো, ঠিক আছে? তাহলে আমরা প্রোটিন পাওয়ার জন্য আমাদেরকে আগে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করতে হবে। তাহলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির পদ্ধতি হচ্ছে ট্রান্সক্রিপশন। এটা আমাদের সিকিউতে নরমালি আসে না, আমরা জাস্ট একটু যতটুকু দরকার ততটুকু মনে রাখবো। ট্রান্সক্রিপশনটা রেপ্লিকেশনের চেয়েও ইজি, মাত্র 3টা ধাপ, ঠিক আছে? মাত্র 3টা ধাপ। আমরা একটু ছবিটা ভালো করে খেয়াল করি তাহলে বুঝতে পারবো। দেখো, সূচনা, প্রথমে কি হবে, আমার রেপ্লিকেশন শুরু হয়েছিল যে বিন্দু দিয়ে, সেই বিন্দুর নাম ছিল অরি, আর ট্রান্সক্রিপশন শুরু হবে যে বিন্দুতে, সেই বিন্দুর নাম হচ্ছে প্রোমোটার। তাহলে প্রোমোটারে এসে আমার একটা এনজাইম যুক্ত হবে, যে এনজাইমের নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। প্রোমোটারে এসে আমার কে যুক্ত হলো? আরএনএ পলিমারেজ যুক্ত হলো। আরএনএ পলিমারেজ এবার করবে কি? আমার ডিএনএ এর পাক খুলে দিল। তাহলে দেখো আমার 3টা কাজ হলো। প্রথমে যে বিন্দুতে আমার শুরু হলো দ্যাট ইজ প্রোমোটার, প্রোমোটারে এসে যুক্ত হলো আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ পাক খুলে দিল, শেষ কাহিনী।
এরপরে দেখো আরএনএ পলিমারেজ করবে কি, আমার একটা স্ট্র্যান্ডকে যেটা কিনা 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ড, একটা স্ট্র্যান্ডকে ফটোকপি করতে থাকবে। রেপ্লিকেশনে ফটোকপি করছিল ডিএনএ পলিমারেজ, আর ট্রান্সক্রিপশনে ফটোকপি করবে হচ্ছে আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ আমার এই ডিএনএর এই স্ট্র্যান্ডটার নাইট্রোজেন বেস অনুযায়ী কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডগুলো এখানে এসে যুক্ত করতে থাকবে। আমার কথাগুলো কি তোমাদের কাছে বেশি কঠিন মনে হইতেছে? এই জিনিসগুলো কিন্তু একদম ইজি করে চিন্তা করলেই কিন্তু তোমরা বুঝতে পারবা, বুঝছো? আমার কথাগুলো কি বেশি কঠিন মনে হইতেছে তোমাদের কাছে? একটু চ্যাটে জানাও তো। আচ্ছা, তানভীরে কঠিন লাগতেছে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমি কি বললাম, আমার কি হবে, যেই বিন্দু থেকে ট্রান্সক্রিপশনটা শুরু হবে সেই বিন্দুকে আমরা বলছি কি বলতো, প্রমোটার। প্রমোটারের সাথে আমার একটা এনজাইম যুক্ত হলো যার নাম আরএনএ পলিমারেজ। এই জিনিসগুলো কিন্তু কঠিন না, তুমি জাস্ট পয়েন্ট আকারে যদি মনে রাখো তাহলে কিন্তু মনে থাকবে, ঠিক আছে? আর আমি আবারও বলতেছি, তোমাদের পুরো প্রসেস কখনোই পরীক্ষায় আসবে না ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের। আসলে হয়তো রেপ্লিকেশনটা আসতে পারে, এনজাইমের ছকটা মনে রাখবা তাহলেই পুরো তোমার প্রসেস মনে থাকবে। তাহলে এইবার করবে কি, আরএনএ পলিমারেজ এই সূত্রটার সাথে, যদি ধরো এটা আমার ডিএনএ সূত্রটা, এই নিচের সূত্রটা হচ্ছে এটা, এখন ধরো এই সূত্রটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম, এবং ওর সাথে যুক্ত আছে আমার এ টি জি সি এ। এখন আরএনএ পলিমারেজ করবে কি, ওর সাথে কমপ্লিমেন্টারি রেখে আরেকটা সূত্র তৈরি করবে যেখানে এর পরিবর্তে থাকবে ইউ, যেহেতু আরএনএ, টি এর পরিবর্তে এ, জি এর পরিবর্তে সাথে সি, সি এর সাথে হচ্ছে জি, এর সাথে আবার ইউ। এরকম করে আরেকটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি করবে যার নাম হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এমআরএনএ। তাহলে এটা হচ্ছে সূত্র বর্ধিতকরণ। এরপরে যখন আমার একটা সুন্দর এমআরএনএ তৈরি হয়ে গেল, তখন ও যখন টার্মিনেটর পয়েন্টে চলে আসবে, এমআরএনএটা নাচতে নাচতে বের হয়ে আসলো, সমাপ্তি। তাহলে রেপ্লিকেশনের চেয়ে কি ট্রান্সক্রিপশনটা আরো ইজি না? যে সূচনাতে কি হবে, প্রোমোটারের সূচনা হবে, আরএনএ পলিমারেজ এসে যুক্ত হয়ে ডিএনএ এর পাক খুলে দিল, সূচনা শেষ। এইবারে কি করলো, আমার আরএনএ পলিমারেজ ডিএনএ এর একটা স্ট্র্যান্ডকে ফটোকপি করে একটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি করলো, সেটাই হচ্ছে আমাদের এমআরএনএ। যখনই ও টার্মিনেটর পয়েন্টে চলে আসলো, সমাপ্তি, শেষ। ঠিক আছে? তাহলে এই যে আমার ট্রান্সক্রিপশন হচ্ছে, যে সূত্রটাকে আমরা ফটোকপি করছি তার নাম হচ্ছে সেন্স সূত্র বা কোডিং সূত্র, সেন্স বা কোডিং সূত্র। আর ওর অপোজিটে যে সূত্রটা আছে, যেটা কিনা কাজ কাম রেখে বসে বসে তামসা দেখতেছে আর পপকর্ন খাচ্ছে, তার নাম হচ্ছে অ্যান্টিসেন্স অথবা নন কোডিং সূত্র। যে সূত্রটাকে থেকে আমরা এমআরএনএ তৈরি করছি সেটা হচ্ছে সেন্স বা কোডিং সূত্র, আর যে সূত্রটা হচ্ছে সেন্স বা কোডিং সূত্রের অপোজিটে আছে তাকে আমরা বলছি অ্যান্টিসেন্স অথবা নন কোডিং সূত্র। ওকে, তাহলে এখন তোমরা আমাকে চ্যাটে জানাও তো যে হচ্ছে গিয়ে এই যে আমরা ট্রান্সক্রিপশন পড়লাম, এটা আমার কোষের কোথায় হয়, নিউক্লিয়াসে নাকি সাইটোপ্লাজমে? না, এর সাথে টি হবে না, ইউ হবে, কারণ আমরা এমআরএনএ তৈরি করছি আর আরএনএ তে ইউরাসিল থাকে থাইমিনের পরিবর্তে। আচ্ছা কাব্য, তোমার অ্যান্সার ভুল হয়েছে, হ্যাঁ? ঠিক করে বলো। ভেরি গুড তাজরি, ভেরি গুড নিঝুম, ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা মেঘনা ভুল হয়েছে। ট্রান্সক্রিপশন আমার নিউক্লিয়াসে হচ্ছে, কারণ আমরা ডিএনএ থেকে তৈরি করছি না। তাহলে যেহেতু ডিএনএ থেকে আমরা ফটোকপি করতেছি, তাহলে ডিএনএ তো আমার নিউক্লিয়াসে থাকে, তাই না বাচ্চারা? ডিএনএ কি আমার সাইটোপ্লাজমে থাকতেছে? থাকে যদিও, কিন্তু সেখানকার প্রক্রিয়া না, এটা এটা নিউক্লিয়াসে হয়। ঠিক আছে, তাহলে এইবারে দেখো আমরা কিছু জিনিস পড়বো, সেই জিনিসগুলো কি দেখো। আমার এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে এমআরএনএটা পেলাম সেটা অনেক লম্বা এমআরএনএ। এই লম্বা এমআরএনএটাকে আমরা বলছি প্রি এমআরএনএ। লম্বা এমআরএনএ কে আমরা বলছি প্রি এমআরএনএ। এত লম্বা এমআরএনএ যদি নিউক্লিয়ার পোর্ট দিয়ে বের হওয়ার চেষ্টা করে সাইটোপ্লাজমে যাওয়ার জন্য, তাহলে কিন্তু ওর যেতে কষ্ট হবে। এজন্য আমাদের করতে হবে কি, প্রি এমআরএনএ কে কেটে ছোট করতে হবে। আমাদের এই এমআরএনএ এর কিছু সেগমেন্ট থাকে বা কিছু অংশ থাকে যেখান থেকে কখনোই প্রোটিন তৈরি হবে না, সেই সেগমেন্টগুলোকে আমরা বলি ইন্ট্রন। আর যেই সেগমেন্টগুলো থেকে পরবর্তীতে প্রোটিন তৈরি হবে সেই সেগমেন্টগুলোকে আমরা বলছি এক্সন। তাহলে এমআরএনএ এর যেই খণ্ডগুলো থেকে কখনোই প্রোটিন তৈরি হবে না সেই খণ্ডগুলোকে আমরা বলছি ইন্ট্রন, এবং যে খণ্ডগুলো থেকে পরবর্তীতে প্রোটিন তৈরি হয় তাকে আমরা বলছি এক্সন। তো আমাদেরকে ইন্ট্রন গুলাকে রেখে লাভ নেই, আমরা একটা কেচি নিব, কেচি নিয়ে খ্যাচ খ্যাচ করে
এই ইন্ট্রনগুলোকে কেটে দিব, খ্যাচ করে এই ইন্ট্রনগুলোকে কেটে দিয়ে একটা ছোট্ট কিউট লিটল এমআরএনএ পেয়ে যাব। তাহলে এই যে আমি কেটে কেটে ইন্ট্রনগুলোকে আলাদা করে এমআরএনএ কে ছোট করে ফেললাম, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে স্প্লাইসিং। এই পদ্ধতিকে বলা হচ্ছে স্প্লাইসিং। এবং আমার কেচি বা যে এনজাইম এই স্প্লাইসিং করে তাকে আমরা বলছি স্প্লাইসিওসোম। তাহলে আমি আবার রিপিট করি, মনোযোগ দিয়ে শুনো। তোমরা মনোযোগ দিয়ে না শুনে বারবার কোশ্চেন অ্যান্সার বক্সে অ্যান্সার করলে হয় কি, তোমাদের যে জিনিসটা পড়াচ্ছি তোমরা সেটাই ভালো মতো বুঝতে পারো না, ঠিক আছে? যেটা পড়ানো হয় সেটা মনোযোগ দিয়ে শুনো। আমার এমআরএনএ এর সবগুলো অংশ প্রোটিন তৈরি করে না, যে খণ্ডগুলো প্রোটিন তৈরি করছে না তাদেরকে আমরা বলছি ইন্ট্রন। তাহলে ইন্ট্রনগুলো তো আমাদের রেখে লাভ নেই, আমি করব কি, স্প্লাইসিওসোম এনজাইম দিয়ে ইন্ট্রনগুলোকে কেটে কেটে প্রি এমআরএনএ কে ছোট এমআরএনএ তে কনভার্ট করব। এই প্রসেসটাকে আমরা বলছি স্প্লাইসিং। আমরা নতুন কোনো জায়গায় যেতে হলে কি হয়, নতুন জামা পরি না? যেমন আমার কি টেন্ডেন্সি আছে, আমি কোথাও বেড়াতে যাওয়ার আগে চিন্তা করি যে ওই বাসার কোন কোন মেম্বার আমার কোন কোন জামা কবে দেখছে, তারপর আমি সেই জামা বাদ দিয়ে পড়ি, ঠিক আছে? ছেলেরা তো এখন বলবা যে আপু আমার একটা কালো টি শার্ট আছে, আমি সারা বছরই কি করি, এই কালো টি শার্টই পরি, ঠিক আছে? তাহলে আমার এই যে আমরা কোথাও গেলে কি করি, নতুন করে রেডি হই, ঠিক সেম আমরা এখন এই প্রি এমআরএনএটাকে একটু রেডি করে দিব। কিভাবে রেডি করব, ওর 5 প্রাইম এন্ডে আমি একটা ক্যাপ পরিয়ে দিব এবং 3 প্রাইম এন্ডে আমি একটা টেইল পরিয়ে দিব। তাহলে এই ক্যাপটা হচ্ছে আমাদের গুয়ানিন নিউক্লিওটাইডের এবং টেইলটা হচ্ছে আমার অ্যাডেনিনের পলিমার দিয়ে, পলিঅ্যাডেনিন, ঠিক আছে? আমরা ওকে কি করলাম, টুপিয়া লেজ পরিয়ে বাবু সাহেব সাজিয়ে দিলাম, বেড়াতে যাচ্ছে ও সাইটোপ্লাজমে, আমরা ওকে সাজিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে সাজিয়ে দিয়ে এবার আমরা করব কি, আমরা এবার হচ্ছে গিয়ে ওকে এখন একটা পূর্ণাঙ্গ এমআরএনএ পেয়ে গেলাম, ঠিক আছে? একটা পূর্ণাঙ্গ এমআরএনএ পেয়ে গেলাম। তাহলে এইভাবে প্রসেসিং করে আমরা প্রি এমআরএনএ থেকে এমআরএনএ পেয়ে যাচ্ছি। আচ্ছা, স্প্লাইসিওসোম ডিসাইড করবে কিভাবে, কারণ ও হচ্ছে গিয়ে আমার এই এমআরএনএ এর কোডন, দ্যাট মিন্স নাইট্রোজেন বেসগুলো দেখে বুঝবে যে কোন কোন অংশগুলো ইন্ট্রন এবং কোন কোন অংশগুলো এক্সন। ও নাইট্রোজেন বেসগুলো দেখে বুঝে সেই অনুযায়ী স্প্লাইসিং করবে, ঠিক আছে? সেই অনুযায়ী দেখে বুঝে তারপর হচ্ছে গিয়ে সেই অনুযায়ী স্প্লাইসিং করবে। তাহলে মোটামুটি আমাদের ট্রান্সক্রিপশন এতটুকু মনে রাখলেই মোর দেন এনাফ। এবার আসো ট্রান্সলেশন। আমরা জাস্ট পড়বো ট্রান্সলেশনে কি কি লাগবে, দ্যাটস অল, আর কিছু লাগবে না, ঠিক আছে? ট্রান্সলেশনে কি কি লাগবে আমরা জাস্ট সেটা পড়বো। সেটা পড়ার আগে আমরা জাস্ট একটু জানি যে হচ্ছে গিয়ে কোডন কোড এগুলা কি, বুঝবে কিভাবে? আচ্ছা, নাইট্রোজেন বেস কি করে, অ্যামাইনো অ্যাসিড কে ইন্ডিকেট করে না, অ্যামাইনো অ্যাসিড কি ইন্ডিকেট করে না? তাহলে আমরা এই যে এখন এটা নিয়ে কথা বলতেছি, দেখো তিনটা নাইট্রোজেন বেস যখন পাশাপাশি বসে, তিনটা নাইট্রোজেন বেস যখন পাশাপাশি বসে একটা প্রোটিনকে, প্রোটিন না সরি, একটা অ্যামাইনো অ্যাসিড কে ইন্ডিকেট করে। যেমন ধরো আমাদের অ্যামাইনো অ্যাসিড গুলো কিন্তু আমাদের মানুষের বাংলা ভাষা বুঝে না। আমি যদি মেথিওনিনকে ডাক দিয়ে বলি এই মেথিওনিন আমার কাছে আসো, মেথিওনিন কিন্তু আমার বাংলা ভাষা বুঝবে না। কিন্তু আমি যদি মেথিওনিনকে দেখাই ইউজি, তাহলে মেথিওনিন বুঝবে যে আমি ওকে ডাকছি। তাহলে তিনটা নাইট্রোজেন বেস মিলে যখন আমার কোনো অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে, তখন সেই পাশাপাশি তিনটা নাইট্রোজেন বেসকে আমরা বলছি ট্রিপলেট। এটাকে আমরা বলছি ট্রিপলেট। এই ট্রিপলেটটা যখন ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ থেকে এমআরএনএ তে যাবে, তখন সেই এমআরএনএ তে এই ট্রিপলেটকে আমরা বলছি কোডন। তাহলে যাহাই ট্রিপলেট তাহাই কোডন। তিনটা নাইট্রোজেন বেস পাশাপাশি বসে যখন একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে বা অ্যামাইনো অ্যাসিডকে প্রকাশ করে, তখন সেই তিনটা নাইট্রোজেন বেসকে পাশাপাশি আমরা বলছি ট্রিপলেট। আর যখন এই ট্রিপলেটটা আমরা এমআরএনএ তে পাচ্ছি, তখন তাকে আমরা বলছি এমআরএনএ, ঠিক আছে? না, ট্রান্সক্রিপশন এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট না, শুধু ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের পার্থক্য পড়বা। তাহলে এই যে আমার এমআরএনএ বা কোডন, এই কোডন টোটাল আছে আমাদের 64, টোটাল 64 কোডন আমাদের বডিতে আছে। এর মধ্যে 61 কোডন আমার অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে এবং বাকি তিনটা কোডনকে আমরা বলি স্টপ কোডন। স্টপ কোডন কি আমরা একটু পরে আসতেছি। আমরা জানি যে প্রোটিন হলো অ্যামাইনো অ্যাসিডের পলিমার, প্রোটিন হলো অ্যামাইনো অ্যাসিডের পলিমার। এই যে প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের পলিমার, আমার এই অ্যামাইনো অ্যাসিডকে তৈরি করার জন্য 61টা কোডন আছে এবং বাকি তিনটা কোডন কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করে না। এই জন্য টোটাল কোডন 64, এর মধ্যে প্রোটিন তৈরিতে পার্টিসিপেট করে হচ্ছে 61 অ্যামাইনো অ্যাসিড। ওকে, তাহলে এখন ভালো করে খেয়াল করো, আমাকে বলো তো এই 61টা কোডন কয়টা প্রোটিন তৈরি করবে, সরি কয় ধরনের অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করবে? এই 61 কোডন কয়টা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে বলো তো? ভেরি গুড,
তাহলে আমার এই 61 কোডন কি করবে 20 অ্যামাইনো অ্যাসিড কে কোড করবে। এই 20 অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমার এসেনশিয়াল হচ্ছে 8টা ম্যাচিউরড প্রাণীদের ক্ষেত্রে। ঠিক আছে, এই 20 অ্যাসিডের মধ্যে আমরা সেল কেমিস্ট্রিতে পড়েছিলাম যে এসেনশিয়াল হচ্ছে 8টা, বাচ্চাদের ক্ষেত্রে 10টা, বাকি 12টা হচ্ছে নন এসেনশিয়াল। তাহলে এই 20টা অ্যামাইনো অ্যাসিডকে কোড করার জন্য আমার আছে হচ্ছে 61টা কোডন এবং 3টা স্টপ কোডন। ওরা কোনো অ্যামাইনো অ্যাসিড কোড করে না। এই এতবার করে অ্যানসার দিও না, তাহলে বাকিরা অ্যানসার দেখতে পারি না। তোমরা একবার করে অ্যানসার দিলে আমি তোমাদের সবার অ্যানসার দেখি, ঠিক আছে? এরকম বারবার অ্যানসার একই অ্যানসার লিখবা না। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা একটু ট্রান্সলেশনে চলে যাই। আমাদের ট্রান্সলেশনে ছাঁচ হিসেবে ব্যবহার করার জন্য, দ্যাট মিন্স আমার কোডনগুলোকে কপি করার জন্য আমরা ব্যবহার করছি মেসেঞ্জার আরএনএ। ঠিক আছে, তোমাদের বইতে এই কোডনের একটা মানে একদম মাশাআল্লাহ মার্কা একটা ছক আছে, বুঝছো? ইয়া বড় একটা ছক আছে, এটা পড়তে যায় না, ঠিক আছে? এটা পড়তে নিলে দেখবা মাথাটা সব ঘুরতেছে, কিচ্ছু মনে রাখতে পারতেছো না। ওকে, তাহলে তোমাদের আবুল হাসান স্যারের বইতে কোডনের যে বড় একটা ছক আছে, এই ছকটা তোমাদের পড়া লাগবে না। তোমরা শুধু স্টার্ট কোডন এবং স্টপ কোডন এই দুইটা মনে রাখো, তাহলেই মোর দেন এনাফ। তাহলে দেখো এই যে এমআরএনএ কি করবে, এমআরএনএ তার কোডন অনুযায়ী প্রোটিনগুলো তৈরি করবে। প্রোটিন তৈরির জন্য অ্যামাইনো অ্যাসিডগুলোকে ট্রান্সফার করে নিয়ে আসবে হচ্ছে ট্রান্সফার আরএনএ, এবং এই পুরো প্রক্রিয়ার জন্য আমার মঞ্চ হিসেবে কাজ করবে হচ্ছে রাইবোজোম। রাইবোজোম এই ট্রান্সলেশন পদ্ধতিতে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করে, এবং এখানে একটা এনজাইম ব্যবহৃত হয় যার নাম অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। ওরা অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস করে, এজন্য বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। এটা যদিও অত ইম্পর্টেন্ট না, তারপরও দেখে রাখতে পারো। ঠিক আছে, তাহলে দেখো। আচ্ছা, অন্য কিছু কোশ্চেনে আসলে লিখবো, সঞ্চয় পড়ায়নি। আচ্ছা ঠিক আছে, বললো সমস্যা নেই, আমি গ্যারান্টি দিলাম। স্টার্ট আর স্টপ কোডন মনে রাখো, তাহলে ওখান থেকে কমন আসবে। যাও, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো আমার এই যে ট্রান্সলেশনের জন্য আমাদের এই জিনিসগুলো লাগছে। এবং মনে রাখবা ট্রান্সলেশন পদ্ধতি শুরু হলে প্রথমে এমআরএনএটা আমার সাইটোপ্লাজমে আসলো, তার সাথে রাইবোজোমের দুটো ইউনিট যুক্ত হয়ে গেল। বলো তো আমাদের জন্য রাইবোজোমটার ইউনিট কত কত হবে? 60-40 নাকি 50-30? দেখি মনে আছে কিনা। বলো তো রাইবোজোমের জন্য এখানে কি কি ইউনিট হবে, 60-40 নাকি 50-30? ভেরি গুড, এখানে আমার ইউনিটগুলো হবে 60-40, দ্যাট মিন্স 80s। তাহলে রাইবোজোম কি করবে, এমআরএনএ বরাবর বসে পড়বে। আমার প্রথমে যে কোডনটা ট্রান্সলেশন স্টার্ট করে তার নাম হচ্ছে AUG। এই AUG আমরা মনে রাখবো অগাস্ট। অগাস্ট ইন্ডিকেট করে মেথিওনিনকে। এই জন্য এই বরাবর আমার টিআরএনএ করবে কি, ওর অ্যান্টিকোডন দিয়ে মুখোমুখি বসে যাবে এবং মেথিওনিনকে ক্যারি করে নিয়ে আসলো। এভাবে করে একটা একটা কোডন অনুযায়ী করবে কি, আমার টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড ক্যারি করে নিয়ে আসবে, এবং এই অ্যামাইনো অ্যাসিডগুলো কি করবে, একটা একটার সাথে বন্ড করতে থাকবে। যে দেখো এই যে ইউজি দিয়ে আমার শুরু হলো, টিআরএনএ ম্যাথিওনিনকে ক্যারি করে নিয়ে আসলো, এভাবে করে টিআরএনএ একটা একটা করে অ্যামাইনো অ্যাসিড আনতে থাকবে, এবং ওরা এরকম লম্বা চেইন করে কি তৈরি করবে বলতো, প্রোটিন অণু তৈরি করবে। আর যখনই এই তিনটার যে কোনো একটা কোডন এমআরএনএ তে চলে আসবে, ইউএএ, ইউএজি অথবা ইউজিএ, এই তিনটা কোডনের যে কোনো একটা কোডন যখন এমআরএনএ বরাবর চলে আসবে, তখন আমার এমআরএনএ বুঝে যাবে কাজ খতম, কাজ খতম, তখন আমার ট্রান্সলেশন শেষ। এই জন্য এই তিনটা কোডনকে আমরা বলছি স্টপ কোডন। এই তিনটে কোনো প্রোটিনকে বা কোনো অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে না, ওরা জাস্ট ট্রান্সলেশন পদ্ধতিটাকে দি এন্ড করে দেয়। ঠিক আছে, ওরা জাস্ট ট্রান্সলেশন পদ্ধতিটাকে দি এন্ড করে ফেলে। তাহলে দেখো আমি আবার রিপিট করি, এখান থেকে জাস্ট আমরা কি কি মনে রাখবো, যে আমার রাইবোজোম যেটা সেটা হচ্ছে কি আমার মঞ্চ হিসেবে কাজ করবে, ওখানে এমআরএনএ এসে বসে ছাঁচ হিসেবে কাজ করবে। এমআরএনএ এর কোডন অনুযায়ী টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড গুলোকে ক্যারি করে নিয়ে আসবে, এবং এভাবে অ্যামাইনো অ্যাসিড গুলো একটার পর একটা যুক্ত হয়ে কি করবে বলতো, প্রোটিন তৈরি করবে। এবং যখনই স্টপ কোডন বরাবর এমআরএনএ চলে আসলো, আমার কাজ শেষ। এউজি বা অগাস্ট যেটা কিনা মেথিওনিনকে ইন্ডিকেট করে, এটা আমাদের স্টার্ট কোডন, এবং এই তিনটা স্টপ কোডন। ওই পুরা ছক পড়বা না, জাস্ট স্টার্ট আর স্টপ কোডন গুলো মনে রাখবা। আরএনএ এর সাইট না, এখানে তোমার আরএনএ, এমআরএনএ বা টিআরএনএ এর স্পেসিফিক সাইট থাকে না, রাইবোজোমের সাইট থাকে 3টা। আরএনএ এর ক্ষেত্রে আমরা লুপ বলতে পারি। টিআরএনএ যদি ক্লোভারলিফ মডেলটা দেখো, তাহলে দেখবা এখানে আমার বেশ কয়েকটা লুপ থাকে। এর মধ্যে আমরা বলি একটা হচ্ছে ডি লুপ, একটা টি লুপ, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা অ্যান্টিকোডন লুপ। এই বরাবর ওরা কি করে, এমআরএনএ এর মুখোমুখি বসে, আর এই 3 প্রাইম প্রান্তে ওরা অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করে। ঠিক আছে, ওকে, এতটুকু জানলেই হবে যে অ্যান্টিকোডন লুপে এমআরএনএ এর মুখোমুখি বসে, আর অ্যামাইনো অ্যাসিড সাইড দিয়ে ওরা অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হয়।
ঠিক আছে, স্টপ কোডন টেইলে থাকে, শেষের দিকে থাকবে আমার। আচ্ছা, তাহলে আমাদের ট্রান্সলেশন মোটামুটি শেষ, আমরা সেন্ট্রাল ডগমা পেরে গিয়েছি। ঠিক আছে, যে এই যে আমার ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে এবং এইউজি নাকি ইউএসসি, ইউএসসি তো হচ্ছে টিআরএন এর, টিআরএন এর ইউএসসি হচ্ছে এমআরএন এর এইউজির মুখোমুখি বসবে। তার মানে আলটিমেটলি আমরা স্টার্ট করুন এইউজি, টিআরএন এরটা আমরা কনসিডার করব না, আমরা কনসিডার করব এমআরএন এরটা। ওকে, তাহলে দেখো এই যে আমার সেন্ট্রাল ডগমা, আমরা যে প্রোটিন পাওয়ার জন্য, জিন যে আমাদের বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করবে তার জন্য জিনের প্রোটিন দরকার। তাহলে প্রোটিন তৈরির জন্য যে ডিএনএ থেকে এমআরএনএ এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে, এই ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনকে আমরা একত্রে বলছি সেন্ট্রাল ডগমা, সেন্ট্রাল ডগমা অফ লাইফ। কখনো কখনো আরএনএ থেকেও কিন্তু ডিএনএ তৈরি হয়, এটা কিন্তু এমআরএনএ, এটা কিন্তু জিআরএনএ হবে। ঠিক আছে, কারণ এমআরএনএ কখনোই ডিএনএ তৈরি করতে পারে না, ডিএনএ তৈরি করে হচ্ছে জেনেটিক আরএনএ। তাহলে আমার জিআরএনএ থেকে ডিএনএ তৈরি যে পদ্ধতি, সেই পদ্ধতিকে আমরা বলছি রিভার্স ট্রান্সক্রিপশন। এটা যেহেতু ট্রান্সক্রিপশনের উল্টা, সো রিভার্স ট্রান্সক্রিপশন। এবং যে ভাইরাসগুলো রিভার্স ট্রান্সক্রিপশন করে তাদেরকে আমরা বলছি রেট্রোভাইরাস। এক্সাম্পল হচ্ছে এইচআইভি। তোমরা আমাকে আরেকটা রেট্রোভাইরাসের এক্সাম্পল চ্যাটে বলো তো, দেখি কে কে পারো। আরেকটা রেট্রোভাইরাসের এক্সাম্পল বলো তো, দেখি কার কার মনে আছে। আমাদের আশেপাশে তাকালে আমরা দেখতে পারবো, জানতে পারবো। ভেরি গুড আব্দুল্লাহ, করোনা ভাইরাস। ঠিক আছে, করোনা ভাইরাস বা এইচআইভি, নীল ভাইরাস। ঠিক আছে, হ্যাঁ, সার্স কোভিড, ভেরি গুড। এই ভাইরাসটা হচ্ছে কি রেট্রো ভাইরাস, এই জন্য ও যে রিভার্স ট্রান্সক্রিপশন করতেছে, দেখবে সব আরএনএ ভাইরাস গুলাই কিন্তু খারাপ। ঠিক আছে, ওরা কিন্তু খতরনাক বেশি। তোমরা অনেকেই কোয়েশ্চেন করো যে প্রোটিন থেকে কি কখনো আপু আরএনএ তৈরি পসিবল? প্রোটিন থেকে কখনো আরএনএ তৈরি হবে না, আরএনএ শুধু ডিএনএ দিকে যেতে পারে। ঠিক আছে, তাহলে এবার আসো আমাদের নেক্সট পোল কোয়েশ্চেন, আমরা অ্যান্সার করে ফেলি ঝটপট। এটা একদম বাচ্চাদের প্রশ্ন, এটা ভুল করা মানে হয়তো তুমি মজা করতেছো, যে একটা ভুল অ্যান্সার দিয়ে দেখি কেমন লাগে। তাড়াতাড়ি অ্যান্সার দাও। যারা হচ্ছে গিয়ে কিছু কতিপয় ব্যক্তি হচ্ছে ভুল অ্যান্সার দিচ্ছ, তাদের জন্য বুঝতেছি না আসলে কি সমস্যা সবার। যাই হোক, আচ্ছা তাহলে আমি দেখো পোল হচ্ছে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখো এখানে অ্যান্সার কি হবে। আমার আরএনএ তে নিচের কোনটি নেই? থাইমিন। আমরা জানি, ঠিক আছে, আমরা জানি যে এখানে হচ্ছে গিয়ে অ্যান্সার কি হয় বলতো, থাইমিন। ওকে, এবারে দেখো আমরা পরের স্লাইডে চলে যাই। জিন, এই জিন কি সে আলাদিনের জিনি, সে আরব্য রজনীর জিনি? ঠিক আছে, না, এটা হচ্ছে আমাদের ডিএনএ এর একটা স্পেসিফিক সেগমেন্ট। ওকে, এই যে দেখো আমাদের যে কোষ, কোষের যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের ক্রোমোজোমের ভেতরেই ডিএনএ থাকে। ডিএনএ এর একটা স্পেসিফিক সেগমেন্ট যেটা কিনা একটা স্পেসিফিক ক্যারেক্টারকে এক্সপ্রেস করে, সেই ডিএনএ এর স্পেসিফিক সেগমেন্টকে আমরা বলছি কি বলতো, সেই স্পেসিফিক সেগমেন্টকে আমরা বলছি জিন। ওকে, ডিএনএ এর যে একটা স্পেসিফিক সেগমেন্ট আমার একটা স্পেসিফিক ক্যারেক্টারকে এক্সপ্রেস করছে, তাকে আমরা বলছি জিন। ওকে, আই হাই হ্যালো পরে করে আগে ক্লাস করো, ক্লাস না করে সব হাই হ্যালো লিখতেছে, তারপরে কিছুক্ষণ পর কোশ্চেন অ্যান্সার বক্সে জিজ্ঞেস করবো এটা কি ওটা কি। আচ্ছা দেখো, জিনের বৈশিষ্ট্য বলি, তাহলে জিন কি দ্বারা তৈরি? নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি, এটা আমরা সবাই জানি। ইউক্যারিওটিক সেলে ওরা হচ্ছে ক্রোমোজোমে থাকবে এবং প্রোক্যারিওটিক সেলে ওরা থাকবে প্লাজমিড, এটা জানা কথা। আমি মিউটেশন নিয়ে অনেক কথাবার্তা বলছিলাম, যে এই যে তোমার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা নাগাসাকিতে দুইটা বোমা পড়ছিল, ঠিক আছে, লিটল বয় আর ফ্যাটম্যান। এই লিটল বয় আর ফ্যাটম্যান নামগুলো যতটা কিউট, বোমা দুইটা ততটা ভয়ঙ্কর ছিল। ওইখানে পারমাণবিক বোমার জন্য যে মিউটেশন হয়েছিল, এখন পর্যন্ত আমার সেখানে বিকলাঙ্গ শিশুর জন্ম হয়। ঠিক আছে, ওই দুইটা পারমাণবিক বোমাতে আমার মানে জিনের বা ডিএনএ এর এমন চেঞ্জ হয়ে গেছিল, এমন মিউটেশন হয়েছিল, যে এখন পর্যন্ত ওখানে বিকলাঙ্গ শিশু জন্ম হচ্ছে। তাহলে এই যে আমার ডিএনএ এর যে চেঞ্জটা, এটাই মিউটেশন, এবং এই জন্য যে আমার ডিজিজ তৈরি হচ্ছে বা বৈশিষ্ট্য চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা বলছি ভ্যারাইটি বা প্রকরণ। এগুলো সব জানা কথা, ঠিক আছে। এক একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন দায়ী থাকতে পারে। আমরা জেনেটিক্স চ্যাপ্টারে পলিজেনিক ইনহেরিটেন্স পড়ছি, আমরা যখন সেকেন্ড পেপারে 11 চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার সেখানে পলিজেনিক ইনহেরিটেন্সটা অনেক ভালো করে আমরা জানতে পারবো, যে যদি কোনো একটা বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন দায়ী থাকে।
আচ্ছা, জিন প্রকাশের একক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটি স্টার্ট দিয়ে রাখি, এমসিকিউ সিকিউ দুটার জন্যই দেখবা। প্রকৃত কোষে জিন প্রকাশের একক এই তিনটা, তোমরা শব্দ শুনে মনে রাখতে পারবা, দেখো একদম ইজি, করে সারা রাত পড়া লাগবে না। রেকন দিয়ে রিকম্বিনেশন, মিউটন দিয়ে মিউটেশন, রেপ্লিকন দিয়ে রিপ্লিকেশন, এই তিনটা জিন প্রকাশের একক পড়া লাগবে না। তাহলে মনে রাখা লাগবে কোনটা? এই যে দেখো সিস্ট্রন, সিস্ট্রন হচ্ছে জিন কার্যের একক, এটা আমরা কেন জানি মনে রাখতে পারি না, এই জন্য আমরা সিস্ট্রনটা মনে রাখি, বাকিগুলো আমরা শব্দ দেখলেই বুঝবো। আর আদিকোষে জিন প্রকাশের একককে বলা হচ্ছে অপেরন, এখানে জাস্ট কাজগুলো মনে রাখো। গাঠনিক এনজাইম তৈরি করে, প্রোমোটার আমরা পড়েছি যে ট্রান্সক্রিপশনে আরএনএ পলিমারেজকে যুক্ত করে, অপারেটর হচ্ছে জিন ট্রান্সক্রাইব করে অপারেট করে, এবং অপারেটর জিনকে রেগুলেট করে হচ্ছে রেগুলেটর জিন। জাস্ট কোনটা কি কাজ করে এটা ভালো করে মনে রাখো, ঠিক আছে, কোনটা কি কাজ করতেছে। আচ্ছা, এবারে দেখো তোমরা স্লাইড পাবা, ঠিক আছে, তোমরা স্লাইড পাবা, প্রিভিয়াস স্লাইড আবার দেখা লাগবে না, তোমরা যখন স্লাইড পাবে আমার স্লাইডটাই পাবে তখন বুঝবে, ঠিক আছে। এবারে দেখো জেনেটিক কোড বা কোডনের বৈশিষ্ট্য, এটা একটা এক্সাম্পল দিই। দেখো ধরো আমি বললাম যে আমরা দুই বোন, তাহলে এখানে ধরো এটা হচ্ছে কি আমার মা, আর এখানে আমরা হলাম ধরো দুই বোন, ঠিক আছে। এখন দেখো আমার কি হবে, এই যে আমরা দুই বোন, আমাদের দুই বোনের মা কিন্তু একটাই, ঠিক আছে, দেখো আমরা ক্লাস করছি দেখে মা হ্যাপি, আমাদের দুই বোনের কিন্তু মা একটাই, কিন্তু আমাদের মার কি সন্তান দুইজন। তাহলে কি বলতো, এই যে আমার মাকে আমরা বলতে পারি অ্যামাইনো অ্যাসিড, মাকে আমরা বলতে পারি অ্যামাইনো অ্যাসিড, এবং সন্তান দুইটাকে আমরা বলতে পারছি কোডন, কোডন। হ্যাঁ, তোমার নিউ বই কি বুকে অ্যাড করে নেই, বাট এটা জেনারেল নলেজ, ঠিক আছে, এটা তোমার লাগবে, কারণ যেহেতু এখন করোনা নিয়ে অনেক মানে কি বলবো গবেষণা হচ্ছে, এই জন্য এটা লাগবে যে করোনাতে তোমার রিভার্স ট্রান্সক্রিপশন হচ্ছে। আচ্ছা দেখো, তাহলে এখন দেখো আমাদের প্রত্যেকের মাই কিন্তু একটা, কিন্তু মায়ের সন্তান কি অসংখ্য। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করার জন্য একাধিক কোডন থাকতে পারে, কিন্তু একটা কোডন একটা মাত্র অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। মার সন্তান একের অধিক হতে পারে, কিন্তু সন্তানদের মা তো একটাই, তাই না। তাহলে আমার একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক কোডন থাকতে পারে, কিন্তু একটা মাত্র কোডন আমার একটা অ্যামাইনো অ্যাসিডকেই কোড করবে। ব্যতিক্রম হচ্ছে মেথিওনিন, একমাত্র মেথিওনিন এমন একটা অ্যামাইনো অ্যাসিড যার কিনা কোডন মাত্র একটা। তোমাদের মুখস্থ করা লাগবে না, তোমরা যদি জাস্ট এমনি কিউরিসিটি বশত আবুল হাসান স্যারের বইয়ের ওই মার্কা মারা চার্টটা দেখো, তাহলে দেখবা মেথিওনিন ছাড়া প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের কোডন 3-4টা করে, কারো কারো 2টা 3টা 4টা পর্যন্ত আছে হাইয়েস্ট। ওকে, তাহলে একাধিক কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, 3 অক্ষর বিশিষ্ট হয়ে বলা হয়ে গেছে। স্টার্ট আর স্টপ কোডন মাস্ট, এটা ভালো করে দেখবা, ঠিক আছে। আর আমাকে বলো তো, এই যে আমরা প্রোটিন তৈরি করতেছি, এই প্রোটিনে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের মাঝখানের বন্ডকে আমরা কি বলি? প্রোটিন তৈরিতে পরপর 2টা অ্যামাইনো অ্যাসিডের মাঝখানের বন্ডকে আমরা কি বলি? অ্যামাইনো অ্যাসিডের বন্ডকে আমরা কি বলি? দেখে আমাকে একটু চ্যাটে বলো তো। ভেরি গুড, এক্সিলেন্ট, আব্দুল্লাহ ভেরি গুড, সুপ্ত ভেরি গুড, রাবিয়া ভেরি গুড, অর্পা ভেরি গুড। তাহলে আমার প্রোটিনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড থাকে, সেই অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে বন্ডগুলোকে আমরা বলছি পেপটাইড বন্ড। তাহলে আমাকে বলো তো কার্বোহাইড্রেটের মধ্যে কি বন্ড থাকে? কার্বোহাইড্রেটে 2টা গ্লুকোজের মধ্যে কি বন্ড থাকে একটু বলো তো চ্যাটে। প্রোটিনে তো আমরা পেলাম পেপটাইড বন্ড। ভেরি গুড সুমাইয়া, ভেরি গুড মতিউর, নিলয়, এক্সিলেন্ট। তাহলে এবার আমাকে বলো তো, আচ্ছা তাহলে কার্বোহাইড্রেটে থাকে হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে, কার্বোহাইড্রেটে থাকে গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এবার তোমাদের জন্য লাস্ট কোয়েশ্চেন, ডিএনএ তে কি বন্ড থাকে? ঠিক আছে রূপম, তোমাকেও ভেরি গুড। ডিএনএ তে 2টা নাইট্রোজেন বেজের মধ্যে কি বন্ড থাকে বলো তো? ভেরি গুড আব্দুল্লাহ, ভেরি গুড মতিউর। 2টা নাইট্রোজেন বেজের মধ্যে আমরা পাচ্ছি হাইড্রোজেন বন্ড। তাহলে বন্ডগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে, যে প্রোটিনের মধ্যে পেপটাইড বন্ড, কার্বোহাইড্রেটের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড, ডিএনএ 2টা নাইট্রোজেন বেজের মধ্যে হাইড্রোজেন বন্ড। ভেরি গুড রিফাত, তানভীর, তাজুল, সবারটা তো আসলে পড়া সম্ভব না, ঠিক আছে। তাহলে এই চারটা মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, যে পাশাপাশি 3টা নাইট্রোজেন বেজ ডিএনএ তে থাকলে আমরা সেটাকে বলি ট্রিপলেট, এমআরএনএ তে থাকলে আমরা বলি কোডন, এবং সেই কোডনের অপোজিটে এমআরএনএ টিআরএনএ তে যেটা থাকে দ্যাট ইজ অ্যান্টিকোডন। ওকে, তাহলে আমরা হচ্ছে কি পরে যাচ্ছি পোল কোয়েশ্চেন, নেক্সট পোল কোয়েশ্চেন, তোমরা তাহলে অ্যান্সার করো নেক্সট পোল কোয়েশ্চেন, আমাদের মোটামুটি এই চ্যাপ্টার শেষ। নিচের কোনটি স্টপ কোডন নয়? নিচের কোনটি স্টপ কোডন নয়? প্রশ্নতে নয়গুলা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে, ঠিক আছে। আমরা মনে করি যে আমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে, আমরা অনেক ভালো পরীক্ষা দিছি, 90 অ্যান্সার করছি, মেডিকেলের চান্স নিশ্চিত, পরে দেখা যায় রেজাল্ট দেওয়ার পর পাইছি 50। কেন? কারণ প্রশ্নে বলছে নিচের কোনটি স্টপ কোডন নয়, আর আমরা প্রশ্ন পড়ছি নিচের কোনটি স্টপ কোডন।
এই জিনিসটা আমি খুব বেশি করতাম। আমি এত তাহুত করে এত তাড়াহুড়া করে পরীক্ষা দিতাম, কোয়েশ্চেন দেখে খুশি হয়ে যেতাম, পুরো কোয়েশ্চেন না পড়ে জাস্ট দেখে 1 নম্বর অপশন দাগায় চলে আসতাম। এই জন্য তোমাদের জন্য কিন্তু আসলে কোয়েশ্চেন পড়া একটা বড় ব্যাপার, ঠিক আছে? কোয়েশ্চেন ভালোভাবে পড়তে হবে। তোমরা তো এখন লাকি, আগে করতো কি তোমার মেডিকেলে কোয়েশ্চেন দিতে এরকম, নিচের কোনটিকে সত্য বলিয়া মিথ্যা বলিলে ভুল হইবে না, ঠিক আছে? নিচের কোনটিকে সত্য বলিয়া মিথ্যা বলিলে ভুল হইবে না, নিচের কোনটিকে মিথ্যা বলিয়া সত্য বলিলে অশুদ্ধ হইবে। এই টাইপের কোশ্চেন গুলো 2010 থেকে 2010-11 সালের দিকে প্রচুর মেডিকেলে দিত। মানে কোশ্চেন পড়া ওটার অর্থ বের করতে করতে অর্ধেক মাথার ঘিলু শেষ, এক্সাম আর কি দিব। তোমরা এটা থেকে বেঁচে গেছো, বুঝছো? এটা কিন্তু তোমরা এখন থেকে বেঁচে গেছো। তাহলে তোমাদের ইভেন, আচ্ছা আমি পোলটা ক্লোজ করে দিই, অনেক টাইম হয়ে গেছে। এটা অ্যান্সার হবে AUG। যারা UAA UAG UG অ্যান্সার গুলো দিচ্ছে তাদের জন্য বালতি ভর্তি সমবেদনা। তারা মনে এতক্ষণ ঘুমাইছিল, মাত্র পোল দেখে উঠে পড়ছো, ঠিক আছে? তাহলে যেটা বলতেছিলাম, তোমাদের কিন্তু বুয়েটের কোয়েশ্চেনও তোমার আগে হচ্ছে গিয়ে বুয়েটের কোয়েশ্চেন একটা ধারা ছিল যে মানে একটু ক্রিয়েটিভ বেশি হইতো, বাট 14 সালের পর থেকে কিন্তু তোমার হচ্ছে গিয়ে বুয়েটের কোয়েশ্চেনও কিন্তু একটু ইজি হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে তোমার মানে তোমরা যদি আগের কোশ্চেন ব্যাংকগুলো দেখো, তার মানে হচ্ছে গিয়ে তোমার খেয়াল করবা যে বুয়েটের কোশ্চেনে কিন্তু এখন অনেক ইজি হয়। তোমরা যদি একটু কনসেপশন দিয়ে পড়ো তাহলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবা। যেমন আমাদের সময় জানো পিএইচ আসছিল, পিএইচ এর মান, চোখের পানি, এরপর হচ্ছে গিয়ে মূত্রের পিএইচ। তো পোলাপাইন মনে করছে যে বুয়েট মানে খালি ম্যাথ ম্যাথ আসবে, পোলাপাইন সব ম্যাথ করে গেছে। তারপরে যারা হচ্ছে মেডিকেল কোচিং করছে ওরা করছে কি ওরা সেই খারের পিএইচ এর ওটা অ্যান্সার করতে পারছে। এজন্য আসলে কোয়েশ্চেনের ধারা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝছো? তাহলে আচ্ছা জিনোম, জিনোম আর জিন কিন্তু মোটামুটি মানে একই কথা, ঠিক আছে? আমরা যে তোমার এই যে পাশাপাশি 3টা কোডন একসাথে আমার একটা প্রোটিনকে ইন্ডিকেট করছে এবং সেই প্রোটিন আমার জিনের বৈশিষ্ট্যগুলোকে এক্সপ্রেস করছে, এটাকে আমরা জিনোম বলতেছি, ঠিক আছে? জিন যে আমার প্রোটিনের মাধ্যমে ক্যারেক্টার বা বৈশিষ্ট্য এক্সপ্রেস করতেছে এটাকে আমরা কি বলতেছি? জিনোম বলতেছি, ঠিক আছে? জিন আর জিনোম কাছাকাছি জিনিস, এগুলোকে মানে বেশি ডিফারেন্স নিয়ে পড়তে গেলে তো মাথাটাও লাগে বেশি। তাহলে মোটামুটি আমরা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টার শেষ করলাম। তাহলে এই চ্যাপ্টার যদি ক্লিয়ার হয় তাহলে সবাই চ্যাটে সি লিখে যাও। এতটুকু ক্লিয়ার হলে সবাই সি লিখে যাও। হ্যাঁ, অ্যাকসেপ্ট। কোডন অ্যান্টিকোডন রিলেশন এখন লাগবে না রে তোদের, এখন তোমাদের কোডন অ্যান্টিকোডন রিলেশন লাগবে না। আচ্ছা ঠিক আছে, ওকে, ভেরি গুড। ভাইয়া উদ্ভাস থেকে কি উদ্ভাস থেকে কেউ আছেন ভাইয়া? হ্যাঁ জি আপু বলেন। ভাই এখানে অনেক মানে কিছু কিছু স্টুডেন্ট বারবার ভিডিওর কথা বলে আসলে কোয়েশ্চেন করতেছে, ওদেরকে ভিডিও দিতে দেরি হবে? না 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 আপু সমস্যা না, আমি ক্লাস শেষে ওদেরকে বলে দেবো, আপনি কন্টিনিউ করেন যে ওরা আচ্ছা, ভিডিওগুলো তোমরা করতে পারে। ক্লাসের মাঝখানে ভিডিও ভিডিও এগুলো বলে তোমার ক্লাসের ইয়ে নষ্ট করো না, দেখবা যে তাহলে ভিডিও ভিডিও করতে করতে ক্লাসই বুঝতেছো না। তোমরা উদ্ভাসে যেহেতু একবার ভর্তি হয়েছে, উদ্ভাস সবচেয়ে রেসপন্সিবল একটা কোচিং সেন্টার, তোমরা ভিডিও পাবা, ঠিক আছে? ভিডিও পাওয়ার আশা যদি তোমরা ক্লাসে মনোযোগ না দাও তাহলে কিন্তু তোমাদের সবই যাবে, ঠিক আছে? ক্লাসটা মনোযোগ দিয়ে করলে তো আমার মনে হয় যে ভিডিও না পাইলেও চলে, কিন্তু তারপরে তোমরা ভিডিও সব পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এক সেট ক্রোমোজোম কি জিনোম বলে? বোঝানো হয়েছে আমরা এক সেট ক্রোমোজোম বলতে 23টা ক্রোমোজোম বোঝাই, ঠিক আছে? এক সেট ক্রোমোজোম বলতে আমরা বোঝাচ্ছি 23টা ক্রোমোজোম। তো এই 23টা ক্রোমোজোম দিয়ে আমরা কি বোঝাচ্ছি? হ্যাপ্লয়েড বলতেছি। তাহলে হ্যাপ্লয়েড সংখ্যক 23টা ক্রোমোজোমকে আমরা জিনোম বলতে পারি, কারণ কি ওরা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। তাহলে জিনও বৈশিষ্ট্য প্রকাশ করে, জিনোমও বৈশিষ্ট্য প্রকাশ করে, অল দ্য সেম, কাছাকাছি জিনিস এগুলো, ঠিক আছে? আর হচ্ছে কি যারা কোয়েশ্চেন করছে জিনোম সিকোয়েন্সিং, আমার কোন একটা জীব ধরো ভাইরাস বা ব্যাকটেরিয়াতে কোন কোন নাইট্রোজেন বেস কার পরে কিভাবে অ্যাটাচ আছে। ধর আমি যদি বলি যে এটা একটা করোনা ভাইরাস, তাহলে দেখো এই করোনা ভাইরাসে যদি আমার এরকম এ জি ইউ সি এরকম ধর 4টা বেস পাশাপাশি আছে, ঠিক আছে? এরকম 4টা বেস পাশাপাশি আছে, তাহলে এই 4টা পাশাপাশি বেস মানে আমার কোন একটা জীবের মধ্যে নাইট্রোজেন বেস গুলা কোন প্যাটার্নে বা কোন ডিজাইনে আছে, এই ডিজাইনটাকে আমরা বলি জিনোম সিকোয়েন্সিং, ঠিক আছে? এই ডিজাইনটাকে আমরা বলছি জিনোম সিকোয়েন্সিং। ডিএনএ এর একটা নির্দিষ্ট খন্ড জিন রে, এটার মধ্যে পার্থক্যের কি আছে? ডিএনএ এর একটা খন্ড যেটা জিন মানে বৈশিষ্ট্য প্রকাশ করে, যেমন এটা যদি আমার একটা ডিএনএ হয়, আমি বললাম যে এতটুকু খন্ড আমার বৈশিষ্ট্য, ধরো চোখের রং প্রকাশ করতেছে, তাহলে এতটুকু অংশ কি আমার জিন, ঠিক আছে? পুরাটা ডিএনএ, ডিএনএ এর এতটুকু খন্ড আমার চোখের রং প্রকাশ করে, এতটুকু খন্ড আমার চুলের রং প্রকাশ করে, তাহলে এই প্রত্যেকটা খন্ডকে আমরা জিন বলছি, ঠিক আছে? আর 23টা ক্রোমোজোমকে একসাথে আমরা জিনোম বলতেছি, 23টা ক্রোমোজোমকে আমরা একসাথে বলতেছি জিনোম। না, নাইট্রোজেন বেজের স্ট্রাকচার জীবনও পরীক্ষায় আসবে না। আচ্ছা, তাহলে আসে এবার আমরা পড়ি শৈবাল ছত্রাক। তোমাদের কাছে আমার প্রশ্ন, শৈবাল ছত্রাক কি প্রোক্যারিওট নাকি ইউক্যারিওট? অ্যান্সার করো। বলো তো শৈবাল ছত্রাক কি প্রোক্যারিওট নাকি ইউক্যারিওট?
আব্দুল্লাহ তোমার একটু ভুল হয়ে গেছে। শাবা ভেরি গুড, তাহমিদ ভেরি গুড, তৌসিফ ভেরি গুড। আচ্ছা, তাহলে তোমরা বাকিরা যারা পূজা ভেরি গুড, দিব ভেরি গুড না, দিব ভুল অ্যান্সার করছো, মুহিত ভেরি গুড। আচ্ছা খেয়াল করো, তাহলে আমাদের এই যে শৈবাল ছত্রাক, এই শৈবাল ছত্রাক কিন্তু ইউক্যারিওট। আমি জানি তোমরা এই জিনিসটাই ভুল করবা, এই জন্য এই কোয়েশ্চেনটা তোমাদের করছি। তোমাদের কেন জানি সাবকনশিয়াস মাইন্ডে কাজ করে অ্যালগি ফাঞ্জে এগুলোতে একটু লোয়ার ক্লাস মনে হয় ওদের, হচ্ছে গিয়ে ওরা প্রোক্যারিওট হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি তোমাদেরকে একটা চার্ট দেখাই দিই, একটা চার্ট দেখাই দিই, ওই চার্ট থেকে দেখলে তোমাদের জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, আমরা প্রথম যেই সেলটা পাই সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, এটা হচ্ছে প্রোক্যারিওট। তোমাদের আবুল হাসান স্যারের বইতে একমাত্র দুইটা এক্সাম্পল দেওয়া আছে সায়ানোব্যাকটেরিয়াতে, একটা হলো সরি প্রোক্যারিওটিক সেলের, একটা হচ্ছে ব্যাকটেরিয়া আরেকটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। এই দুটো এক্সাম্পলের বাইরে তোমরা পুরো বই চষে আর কোথাও প্রোক্যারিওটিক সেলের কি পাবা না, এক্সাম্পল পাবা না। তোমরা বলতে পারো আপু মাইকোপ্লাজমা তো প্রোক্যারিওট, মাইকোপ্লাজমা কিন্তু একটা ব্যাকটেরিয়ারই নাম। ঠিক আছে, তাহলে আমার সায়ানোব্যাকটেরিয়া ছিল প্রোক্যারিওট। সায়ানোব্যাকটেরিয়াটা যখন একটু ডেভেলপড হয়ে জলে আসলো তখন সেটা ছিল শৈবাল, অ্যালগি। শৈবাল আইটো ডেভেলপড হয়ে স্থলে যাওয়ার পরে সেটা হয়ে গেল ফানজাই, দ্যাট মিন্স ছত্রাক। আমি জলেও পেলাম স্থলেও পেলাম, এবার আমি জলে আর স্থলে দুই জায়গাতেই পাবো। তাহলে জলে আর স্থলে দুই জায়গায়, দ্যাট মিন্স উভচর যে উদ্ভিদটা পাওয়া যায় সেটা হচ্ছে ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা যখন আরেকটু উন্নত হয়ে গেল তখন সেটাকে আমরা বলছি টেরিডোফাইটা। ব্রায়োফাইটা একটু উন্নত হয়ে গেলে সেটাকে আমরা বলি টেরিডোফাইটা। এই টেরিডোফাইটা যখন আরেকটু উন্নত হলো দ্যাট ইজ জিমনোস্পার্ম, মানে নগ্নবীজি। আর জিমনোস্পার্ম আরেকটু উন্নত হয়ে তৈরি করলো অ্যানজিওস্পার্ম, দ্যাট মিন্স আবৃতবীজি। আমি ভাই মনে রাখতাম যে জিমে গেলে মানুষ কম কাপড় চোপড় পরে এক্সারসাইজ করে, এজন্য জিমনোস্পার্ম হচ্ছে নগ্নবীজি। এখন দেখো এই ছক থেকে আমরা একই ছকে কত কিছু শিখতে পারবো, দেখো খেয়াল করো। এই সায়ানোব্যাকটেরিয়া বাদে এই পুরাটা হচ্ছে আমার ইউক্যারিওট। তোমাদের বইতে তোমরা যতগুলা বোটানি বইতে উদ্ভিদ পাচ্ছ, শৈবাল ছত্রাক মস ফার্ন, এভরিওয়ান ইজ ইউক্যারিওট। এবং এখানে খেয়াল করো, এই শৈবাল থেকে শুরু করে ব্রায়োফাইট পর্যন্ত ওরা প্রত্যেকেই হচ্ছে হ্যাপ্লয়েড, এজন্য ওদেরকে আমরা বলি গ্যামেটোফাইট। ওরা হ্যাপ্লয়েড দেখে ওদেরকে আমরা বলছি গ্যামেটোফাইট। আর টেরিডোফাইটা থেকে শুরু করে এই সবগুলা প্ল্যান্ট হচ্ছে ডিপ্লয়েড, দ্যাট মিন্স ওদেরকে আমরা বলছি স্পোরোফাইট। স্পোরোফাইট। এই যে শৈবাল ছত্রাক আর ব্রায়োফাইটা, এই তিনটা হচ্ছে এদের কোনো আগা মাথা নাই, দ্যাট মিন্স না আছে কোনো মূল, না আছে কোনো কাণ্ড, ওরা পুরোপুরি থালার মতো চ্যাপ্টা। থালার মতো চ্যাপ্টা না, আর কোনো ডেভেলপ হবে না। থালার মতো চ্যাপ্টা দেখে ওদেরকে আমরা বলছি থ্যালয়েড। থ্যালয়েড অথবা থ্যালোফাইটা দুটো একই জিনিস। থ্যালয়েড বা থ্যালোফাইটা, স্ট্রাকচারটাকে আমরা বলি থ্যালয়েড আর উদ্ভিদকে আমরা বলি থ্যালোফাইটা। যেহেতু আমার এখানে শৈবাল থেকে ব্রায়োফাইটা পর্যন্ত প্রত্যেকের মূল কাণ্ড পাতা কিছু নাই, এজন্য ওদেরকে আমরা বলি থ্যালয়েড। এবং এই টেরিডোফাইটা থেকে শুরু করে নগ্নবীজে আবৃতবীজে ওদের সবারই কিন্তু স্পেসিফিক কি আছে বলতো, মূল কাণ্ড আর পাতা আছে। ঠিক আছে, ওদের সবারই কিন্তু মূল কাণ্ড আর পাতা থাকে। এবারে খেয়াল করো আমার এই যে এই শৈবাল থেকে শুরু করে ব্রায়োফাইটা পর্যন্ত ওদের কারোরই কিন্তু কি নেই বলতো, ভাস্কুলার টিস্যু নেই। শৈবাল থেকে শুরু করে ব্রায়োফাইটা পর্যন্ত ওদের কি বলতো, কোনো কি নেই, ওদের কোনো ভাস্কুলার টিস্যু অর্থাৎ জাইলেম ফ্লোয়েম নেই। এই জন্য ওদেরকে আমরা বলি ভাস্কুলার টিস্যু বিহীন, নো ভাস্কুলার টিস্যু। কিন্তু টেরিডোফাইটা প্রথম উদ্ভিদ যাদের মধ্যে আমরা কি পাচ্ছি বলতো, প্রথম ভাস্কুলার টিস্যু পাচ্ছি। এবং এরপর থেকে সবগুলো উদ্ভিদে আমরা কি পাবো বলতো, ভাস্কুলার টিস্যু পাবো। ঠিক আছে, তোমরা তোমাদের কোয়েশ্চেন গুলা চ্যাটে না করে কোয়েশ্চেনের অ্যান্সারে করো। ঠিক আছে, চ্যাটে আমি জাস্ট তোমাদের রেসপন্স দেখবো, তোমরা হচ্ছে গিয়ে তোমাদের কোয়েশ্চেন গুলা কোয়েশ্চেনের অ্যান্সারে করো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমরা এক চ্যাপ্টার থেকে কতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারতেছি। আমি যদি কোয়েশ্চেন করি যে নিচের কোনটি হ্যাপ্লয়েড, অ্যালগি, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যানজিওস্পার্ম, অ্যান্সার হবে অ্যালগি। নিচের কোনটি থ্যালয়েড, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যানজিওস্পার্ম বা ব্রায়োফাইটা, অ্যান্সার হবে ব্রায়োফাইটা। ঠিক আছে, তাহলে কি বললাম, তাহলে আমার এখানে কি আছে, এখান থেকে আমরা সব জানতে পারলাম যে শৈবাল থেকে ব্রায়োফাইটা ওদের সবার বৈশিষ্ট্যগুলো মোটামুটি কাছাকাছি, আর টেরিডোফাইটা থেকে নিচ পর্যন্ত ওদের সবার বৈশিষ্ট্যগুলো কাছাকাছি। তাহলে এবার আমরা চলে যাই আমাদের পরের স্লাইডে, শৈবালের বৈশিষ্ট্য। এই যে দেখো সুন্দর শৈবালের ছবি দেওয়া আছে।
যেগুলো আমাদের জানতেই হবে। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে, এখানে কিছু আমাদের মানে টার্মিনোলজি শিখতে হবে। দেখো, শৈবাল বিষয়ক বিদ্যাকে আমরা বলছি ফাইকোলজি, ভাসমান শৈবাল হলো ফাইটোপ্ল্যাঙ্কটন, আবদ্ধ শৈবাল বেন্থিক, পাথরেও থ আছে, লিথোফাইটেও থ আছে। তাহলে পাথরে জন্মানো শৈবালগুলোকে আমরা বলছি লিথোফাইট। এন্ডো মানে হচ্ছে ভিতরে, ইনসাইড। তাহলে অন্য কোনো জীবের ভেতরে যদি বসবাস করে তাহলে সেটাকে আমরা বলছি এন্ডোফাইট। আর অন্য শৈবালের গায়ে জন্মালে সেটাকে আমরা বলছি এপিফাইট। এপি মানে হচ্ছে বাইরের দিকে। তাহলে অন্য কোনো শৈবালের গায়ে থাকলে তাকে আমরা বলি এপিফাইট। আমাদের দেখছো ফটোসিনথেসিসের 60% কিন্তু শৈবালকে করে। এজন্য শৈবালকে কিন্তু তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। শৈবাল আমাদের অনেক উপকারী। ঠিক আছে, এইবার দেখো, শৈবালের বৈশিষ্ট্য পড়তে হলে আমরা শৈবাল আর ছত্রাকের বৈশিষ্ট্যটা পাশাপাশি পড়ে ফেলবো। তাহলে হবে কি জানো, আমাদের এখানে 4টা কোয়েশ্চেন পড়া হয়ে যাবে সিকিউর জন্য। একটা হচ্ছে শৈবাল ছত্রাকের পার্থক্য, শৈবাল ছত্রাকের সাদৃশ্য, শৈবাল ছত্রাকের বৈসাদৃশ্য, শৈবাল ছত্রাকের তুলনা। তাহলে তুলনা, পার্থক্য, সাদৃশ্য, বৈসাদৃশ্য যাই আসুক না কেন, আমরা যদি কম্পারিজন করে পড়ি তাহলে আমাদের এক কোয়েশ্চেনে সব অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এবং এখান থেকে কিন্তু নিচের কোনটি ছত্রাকের বৈশিষ্ট্য নয়, নিচের কোনটি শৈবালের বৈশিষ্ট্য, এই টাইপের কোয়েশ্চেনের অ্যান্সার গুলো কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন দেখো, শৈবালের যেহেতু ক্লোরোফিল আছে, সো ও কি করবে, ফটোসিনথেসিস করবে। এজন্য স্বভোজী মানে নিজের খাবার নিজেই তৈরি করে, এবং অপুষ্পক কারণ ওদের কোনো কি হচ্ছে না বলতো, মূল কাণ্ড আর পাতা হচ্ছে না। ওকে, এরপরে দেখো, আমরা যদি ছত্রাকের কথা বলি তাহলে ছত্রাকের কোনো কি নেই বলতো, ক্লোরোফিল নেই। ও হচ্ছে পরজীবী, মানে অন্য জীবের উপর নির্ভর করে থাকে, এবং ও অপুষ্পক। ছত্রাক হচ্ছে অপুষ্পক। ঠিক আছে, ফানজাই হচ্ছে ফানজাই রাজ্যের মধ্যে পড়ে। ফানজাই রাজ্যের মধ্যে পড়ে, ওকে আমরা প্ল্যান্টির মধ্যে না ফেলে ফানজাই রাজ্যের মধ্যে বলি। তবে তোমাদের বোটানি বইতে আলোচনা করা হয়েছে, কারণ গাছের সাথে কিছু বৈশিষ্ট্যের মিল আছে দেখে। ঠিক আছে, এবার দেখো, শৈবাল সুকেন্দ্রিক এককোষী বা বহুকোষী, ছত্রাক সুকেন্দ্রিক এককোষী বা বহুকোষী। ঠিক আছে, শৈবালে কখনো সত্যিকার মূল কাণ্ড অথবা পাতা সৃষ্টি হয় না। তার মানে দেখছো, এই যে তোমাদের আবুল হাসান স্যারের বইতে আবুল হাসান স্যার যত পারছে সাহিত্য রচনা করছে, যে দেখো আমি কি পরিমাণে সাহিত্য পারি, তোমরা একটু আমাকে দেখো। তোমাদের বায়োলজি এই জন্য কঠিন হয়। ঠিক আছে, এই যে ডায়াফ্রাম এত ইজি একটা মানে ওয়ার্ড, ইংরেজিতে, বাংলা সেটাকে বলে মধ্যচ্ছদা। ঠিক আছে, মানে ওটা শুই না সব ছেদ হয়ে যায়। ঠিক আছে, তাহলে সমাঙ্গদেহী আর কিছুই না, যার পুরা দেহ সমান। দ্যাট মিনস কোনো মূল কাণ্ড পাতা কিছুই থাকবে না। আর আমাদের ছত্রাকেও কিন্তু কি বলতো, সমাঙ্গদেহী। শৈবালের ভাস্কুলার টিস্যু নেই, ছত্রাকের ভাস্কুলার টিস্যু নেই। শৈবালের জননাঙ্গ এককোষী বা বহুকোষী দুটাই হতে পারে, ছত্রাকের জননাঙ্গ কি বলতো, এককোষী বা বহুকোষী দুটাই হতে পারে। শৈবালের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ নির্মিত। তাহলে আমাকে বলো তো, ছত্রাকের কোষ প্রাচীরে আমরা কি পাবো, আমাকে চ্যাটে জানাও তো। শৈবালের কোষ প্রাচীরে আমরা যদি সেলুলোজ পাই, তাহলে ছত্রাকের কোষ প্রাচীরে আমরা কি পাবো, একটু আমাকে চ্যাটে জানাও তো। ভেরি গুড মতিউর, সুপ্ত, তানভীর ভেরি গুড, তাহমিদ ভেরি গুড, জামিল ভেরি গুড। তাহলে আমরা ছত্রাকের কোষ প্রাচীরে পাবো কি, কাইটিন। ওকে, তাহলে এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। শৈবালেরও যৌন জনন 3 ধরনের হয়, ছত্রাকেরও 3 ধরনের হয়, এটা আমরা জননে গিয়ে পড়বো। শৈবালের সঞ্চিত খাদ্য শর্করা, ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন, প্রাণীদেহ কিন্তু আমরা গ্লাইকোজেন পাই। এরা আর্দ্র বা জলীয় পরিবেশে জন্মায়, ছত্রাক যে কোনো পরিবেশে জন্মাতে পারে। তাহলে আশা করছি আমরা শৈবাল আর ছত্রাকের বৈশিষ্ট্যগুলো পাশাপাশি পড়বো, এটা তোমাদের সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। এবার চলে যাই, এমসিকিউ তো কিন্তু আসবে। আমি বললাম যে যে কোনো মানে বোটানি থেকে 3টা জিনিস অনেক ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, এই যে হচ্ছে গিয়ে তোমার শৈবালের যে দৈহিক গঠন, এই শৈবালের মানে বোটানি থেকে যে কোনো টপিকে তোমাকে পার্থক্য, উদাহরণ, বৈশিষ্ট্য, ঠিক আছে, পার্থক্য, উদাহরণ, বৈশিষ্ট্য, এই 3টাই তোমাদের পড়তে হবে। এবং শৈবাল ছত্রাকের এই চ্যাপ্টারে এত এক্সাম্পল, তোমরা আসলে অনেকেই নার্ভাস হয়ে যাও যে আপু এত এক্সাম্পল কিভাবে পড়বো, মনে তো থাকে না। এই জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা হচ্ছে গিয়ে কি করবা, তোমরা হচ্ছে গিয়ে বারবার হচ্ছে গিয়ে স্লাইডটা পড়বা। তোমাদের স্লাইডে কিন্তু অনেক শর্ট করে এক্সাম্পল দেওয়া আছে, বইতে হাজার হাজার এক্সাম্পল দেওয়া, কিন্তু স্লাইডে কিন্তু অনেক শর্ট করে অনেক অল্প অল্প এক্সাম্পল দেওয়া আছে। এজন্য তোমরা স্লাইডটা ফলো করো, আর দরকার হলে এক্সাম্পল গুলো লিখে যেখানে বেশি থাকো, অনেকে হচ্ছে বাথরুমে বেশিক্ষণ থাকে, বাথরুমে টানায় রাখবা। অনেকে ঘুমাইতে পছন্দ করে, উপরে রেডিয়ামের মতো টানায় রাখবা, তাহলে জল জল করবে। ঠিক আছে, এরপর হচ্ছে কি তোমার অনেকে হচ্ছে সাজুগুজু করতে পছন্দ করে, তাহলে মিররের পাশে লাগাই রাখবা। অনেকে সারাদিন মোবাইল টিপে, তাহলে ওয়ালপেপার দিয়ে রাখবা। ঠিক আছে,
যেভাবেই পারো এক্সাম্পল গুলো মনে রাখবা, কারণ তোমরা যদি কোয়েশ্চেন ব্যাংক চেক করো দেখবা যে প্রত্যেকটা ভার্সিটির প্রশ্নতে শৈবাল আর ছত্রাকের অর্থনৈতিক গুরুত্বের উদাহরণ থেকে প্রশ্ন দিছেই। ঠিক আছে, তাহলে কিন্তু এই উদাহরণগুলো ভালো করে পড়তে হবে। ওকে, আচ্ছা। আসলে আমি হচ্ছে কি তোমাদের অ্যান্সার করতে বলে যখন যেটা চোখের সামনে পড়ে তখনই সেটাই আমি দেখি, আর ওরাই প্রথমে অ্যান্সার করে দেখি ওদেরটাই দেখি। এখন এভাবে করে তোমরা যদি সবার অ্যান্সার পড়তে যাই তাহলে হচ্ছে কি খালি তোমাদের চ্যাটই পড়তে থাকবো আর পড়ানো হবে না। তারপর তোমাদের টাইম শেষের দিকে হলে তোমরা চিল্লাবা আপু ক্লাস শেষ করেন, টাইম শেষ। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের অ্যান্সারও পড়বো। আচ্ছা, তাহলে দেখো আমরা এখান থেকে এক্সাম্পল পড়বো শৈবালের দৈহিক গঠনের। ভেরি ইম্পর্টেন্ট, আমি এক্সাম্পল স্টার্ট দিয়ে দিচ্ছি, এক্সাম্পল পড়বা। আচ্ছা, এবারে দেখো আমাদের এই যে এখান থেকে শুধু এক্সাম্পল, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিজিক্স কেমিস্ট্রি এক্সাম্পলটা তোমার এত ভয় পড়তে হয় না, ফিজিক্স কেমিস্ট্রিতে তো সব সূত্র। বায়োলজির এক্সাম্পল আর ফিজিক্স কেমিস্ট্রি এক্সাম্পল কি একই বলো ভাইয়া? এই চার্ট, ঠিক আছে, এই চার্ট, 3টা স্টার, মনে থাকে না, মনে রাখতে পারি না, কঠিন, কোনো অজুহাত চলবে না। এই চার্ট থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, যদি সবগুলো মনে রাখতে না পারো, অপর নাম আর সঞ্চিত খাদ্য এই দুইটা পড়ো, অপর নাম আর সঞ্চিত খাদ্য পড়ো। ঠিক আছে, দেখো পাইরোফাইটা অগ্নি শৈবাল, ভেরি ইম্পর্টেন্ট। ক্রিসোফাইটা, এটা অপর নাম কি? গোল্ডেন ব্রাউন, কারণ দেখো ওর মধ্যে ঘন মাত্রায় ক্যারোটিনয়েড থাকে, যার মধ্যে ক্যারোটিনয়েডের পরিমাণ বেশি তার পরিমাণ কি হয়? বাদামি বেশি হয়। ঠিক আছে, তাহলে ক্রিসোফাইটা হচ্ছে গোল্ডেন ব্রাউন শৈবাল। রোডোফাইটা আর দিয়ে রেড, আর দিয়ে হচ্ছে লোহিত, তাহলে রোডোফাইটা হচ্ছে লোহিত শৈবাল। ফিওফাইটা হচ্ছে বাদামি শৈবাল। ক্লোরো মানে তো আমরা কি জানি? সবুজ, তাহলে ক্লোরোফাইটা দিয়ে কি বোঝানো হবে? আমার সবুজ শৈবালকে বোঝানো হবে। এবার দেখো ওদের সঞ্চিত খাদ্যটা মনে রাখবা, পি দিয়ে পাইরোফাইটা, পি দিয়ে হচ্ছে প্যারামাইলন, পিপি মিল আছে। ক্রিসোফাইটা হচ্ছে ক্রিসোলামিনারিন, দুইটার আগে কি আছে? আমার ক্রিসো আছে। ওকে, এরপর দেখো রোডোফাইটা আর হচ্ছে ক্লোরোফাইটা, দুইটাই কিন্তু স্টার্চ। পার্থক্য হচ্ছে রোডোফাইটা হলো ফ্লোরিডিয়ান স্টার্চ। ফিওফাইটা মনে রাখতে পারো এভাবে, ফিওম্যান লাইন মারেন, ফিওম্যান লাইন মারেন, সব ম্যান লাইন মারে না, ফিওম্যান লাইন মারে। ফিও দিয়ে ফিওফাইটা, লাইন দিয়ে হচ্ছে ল্যামিনারিন, মারেন দিয়ে হচ্ছে ম্যানিটল। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? আমরা বললাম হচ্ছে ল্যামিনারিন আর ম্যানিটল হচ্ছে কিসের বলতো? ফিওফাইটার। আর ক্লোরোফাইটার সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ। এখন দেখো পাইরোফাইটা কি করে? পাইরোফাইটাতে একটা বিশেষ পদার্থ থাকে যার নাম লুসিফারিন। লুসিফারিন, এই লুসিফারিন পদার্থটা লুসিফারেজ এনজাইমের সাথে বিক্রিয়া করে প্রচুর পরিমাণে লাইট তৈরি করে, প্রচুর পরিমাণে আলোক শক্তি তৈরি করে। তো এই বিক্রিয়াটা এত দ্রুত হয় এবং এত আলোক শক্তি তৈরি হয় যে দূর থেকে দেখলে মনে হয় যেন সমুদ্রের বুকে আগুন জ্বলতেছে। ঠিক আছে, আগুন জ্বলতেছে। তাহলে এই যে আমার আগুন জ্বলে, এই জন্য আমরা পাইরোফাইটাকে বলছি অগ্নি শৈবাল অথবা ফায়ার অ্যালগি। ঠিক আছে, তাহলে পাইরোফাইটাকে আমরা কি বলছি? অগ্নি শৈবাল। এবং এই যে লুসিফারিন প্রোডাক্টে দিয়ে ওই রিয়াকশনটা করছে, এই রিয়াকশন করার প্রক্রিয়াটাকে বলা হয় বায়োলিউমিনেসেন্স। এদের দ্বারা রেড লাইট তৈরি করা হয়। ঠিক আছে, লাল রং তৈরি করা হচ্ছে, বায়োলিউমিনেসেন্স বা অথবা ডাইনোফ্ল্যাজেলেটও আমরা বলতে পারি। তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এখান থেকে অপরনামা সঞ্চিত খাদ্যটাই বেশি বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবারে দেখো আমরা শৈবালের জনন দেখছি। ওকে, শৈবালের হ্যাঁ, জোনাকি পোকাতেও আমার লুসিফারেজ এনজাইম থাকে। এজন্য দেখো না জোনাকি পোকাতে আলো তৈরি হয়। এবং তোমরা যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়বা তখন দেখবা যে বর্তমানে তামাক গাছের পাতার সাথে জোনাকি পোকার ডিএনএ তোমার ফিউশন করে তামাক গাছের পাতায় লাইট জ্বলে। ঠিক আছে, টোবাকো লিফ কন্টেইনিং লুসিফারিন, টোবাকো লিফ কন্টেইনিং লুসিফারিন, এরকম সার্চ দিও গুগলে, দেখবা ইমেজেস এর মধ্যে অনেক সুন্দর সুন্দর ছবি পাবা। তখন তুমি হচ্ছে কি এরকম করতে পারো। এখন তোমার প্রথম আলোতে ছবি আসে না যে সিগারেটের আলোয় পড়ে জিপিএ 5 পেল রহিম। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে রাস্তায় সড়কলাতি ল্যাম্পপোস্টে পড়ে হচ্ছে জিপিএ 5 পেল রহিমা। মানে হচ্ছে গিয়ে সবাই দেখবা যে আমাদের মিডল লেভেলে আমরা যারা স্টুডেন্ট আছে আমাদের কারো দাম নাই, যারা হচ্ছে গিয়ে অনেক সড়কের ল্যাম্পপোস্টের বাতিতে বা সিগারেটের আলোয় পড়ে জিপিএ 5 পাইছে, ওদের ছবি খালি পেপারে আসে, বুঝছো? তাহলে তোমার ছবি পেপারে আসবে যে তামাক গাছের পাতার আলোতে পড়ে জিপিএ 5 পেলে ধ্রুব। ঠিক আছে, এই গাছ এখনো কিনতে পাওয়া যায় না রে, এটা হচ্ছে এখন সায়েন্টিফিক রিসার্চের রেজাল্ট, এটা এখন ওরকম করে মানে প্রচলিত হয় নাই। ঠিক আছে, তাহলে দেখো আমরা যে কোনো জননের মধ্যে 3টা পার্ট পাই, যে কোনো জননের মধ্যে 3টা পার্ট পাই। একটা হচ্ছে কি অঙ্গজ, অযৌন এবং যৌন।
ওকে, শুনো দিব্য, এটা আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং যখন পড়বো তখন শিখবো, এখন আমরা এগুলো শিখবো না। এটা আমরা 11 চ্যাপ্টারে অনেক কথাবার্তা বলবো, অনেক মজা করে চ্যাপ্টারটা পড়বো। আচ্ছা, তাহলে অঙ্গজ মানে কি দেখো, ধরো আমি একটা হাত কেটে দিলাম, সেই হাত থেকে একটা সঞ্চারী হয়ে গেল, তো এটা হচ্ছে অঙ্গজ জনন। ঠিক আছে, আমি আমার হাত কেটে দিলাম, হাত থেকে অনেকগুলো একটা সঞ্চারী হয়ে গেল, দ্যাট ইজ অঙ্গজ জনন। দেহ অঙ্গের মাধ্যমে যে প্রজনন হচ্ছে। ধরো আমার মাথায় একটা টিউমার হলো, যে টিউমারের মধ্যে অসংখ্য স্পোর তৈরি হলো, সেই টিউমার গেল ফেটে, স্পোর গুলো বের হয়ে প্রত্যেকটা আমার শৈবালের জন্ম দিল বা প্রত্যেকটা সঞ্চারী জন্ম দিল, দ্যাট ইজ অযৌন জনন। তার মানে স্পোরের মাধ্যমে আমার যে জনন হয়, ঠিক আছে, আমি কি বললাম যে যদি স্পোরের মাধ্যমে আমার জনন হয় তাহলে সেটাকে আমরা বলছি অযৌন জনন। যেমন আমার কথা যদি আমি খেয়াল বলি, যে আমাদের কোয়ারেন্টাইনে সব মেয়েদের একটা কমন প্রবলেম হচ্ছে আমাদের হেয়ার ফল হয়। এত হেয়ার ফল হয় যে রুমের ফ্লোরে আর ডাস্টবিনে সব চুল, মাথায় কোনো চুল নাই, ঠিক আছে, সব টাকলু টাকলু। তো এখন ধরো আমার প্রতিটা চুল যদি মাথার স্পোর হতো, তাহলে আমার বাসায় কি কয়েক মিলিয়ন স্পোর থেকে কয়েক মিলিয়ন সঞ্চারী হইতো। তাহলে এই টাইপের এগুলোই হচ্ছে অযৌন জনন, ঠিক আছে। আর যৌন জনন আমরা জানি দুইটা ভিন্ন প্রকৃতির গ্যামিট থাকবে, এবং দুইটা ভিন্ন প্রকৃতির গ্যামিট থেকে কি হবে বলতো, আমার জনন হবে, এটাকে আমরা বলছি যৌন জনন। আবার সে যথারীতি আমার এক্সাম্পল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি আবার বলছি, এখান থেকে শুধু এক্সাম্পল পড়বে, এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট। আমরা এখন স্পোর গুলা একটু বুঝে আসো। জু, জু মানে কি, চিড়িয়াখানা। চিড়িয়াখানা গেলে আমরা তোমাদের মতো কি পাই, বানর পাই কিছু। আপু আমাদের বানর বললেন, দুষ্টামি করলে তো বান্দর না বলে আর কি বলবো বলো। তাহলে এই যে তোমরা যদি ক্রোমোজোম পড়ো, চ্যাপ্টারটা দেখবা, শিম্পাঞ্জির ক্রোমোজোমের সাথে আমাদের 98% ক্রোমোজোমের মিল আছে, এবং গরিলার ক্রোমোজোমের সাথে আমাদের 97% ক্রোমোজোমের মিল আছে। তাহলে কিন্তু ডারউইন দাদা কিন্তু খারাপ বলে নাই, ঠিক আছে। এখন তো আসলে অনেকেই বলতেছে যে ডারউইন দাদার নাকি মতবাদ ভুল প্রমাণিত হচ্ছে, কিন্তু তোমাদের ক্লাস নিতে গেলে বা এসব কথাবার্তা শুনলে মনে হয় যে না, আসলে ডারউইন দাদা ভুল ছিলেন না, মানুষ তো বানর থেকে আসছে, ঠিক আছে। তাহলে দেখো, এই যে আমরা দেখলাম কি বলতো, যে জুওস্পোর, জুওস্পোর কি করে, আমরা হচ্ছে জু মানে চিড়িয়াখানা, চিড়িয়াখানায় বানানো নাচানাচি করে। তাহলে জুওস্পোর মানে হচ্ছে যে রেণুগুলো কি করতে পারে বলতো, চলাচল করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা জু মানে কি, বানররা যেরকম চলাচল করে, তাহলে জুওস্পোর মানে যে স্পোরের হচ্ছে ফ্ল্যাজেলা থাকে, এবং ফ্ল্যাজেলা গুলো কি করতে পারে বলতো, চলাচল করতে পারে, মানে আমার স্পোর গুলো ফ্ল্যাজেলার সাহায্যে চলাচল করতে পারবে। কিন্তু যেই রেণু বা যেই স্পোরে কোনো ফ্ল্যাজেলা নেই, তাদেরকে আমরা বলছি অচল রেণু। অচল রেণু, তারা কি করতে পারে না, তারা হচ্ছে চলাচল করতে পারে না। হ্যাঁ রে, আমি জানি ইসলাম অনুসারে ডারউইনের মতবাদ ভুল, ঠিক আছে, আমি জাস্ট মজা করে বললাম। অনেক সায়েন্টিস্টও বলেছেন যে ডারউইনের মতবাদ এখন পর্যন্ত প্রমাণ হয়নি, পাওয়া যায়নি, ঠিক আছে। বাট কিছু কিছু জিনিস, যেমন এই যে গরিলা বা শিম্পাঞ্জির সাথে যে আমাদের ক্রোমোজোমের এত মিল আছে, কিছু কিছু আইডিয়া পাওয়া যায়, বাট এটা এখনো 100% সিউরিটি দিয়ে কেউ এখনো প্রমাণ করতে পারে নাই, ঠিক আছে। তাহলে দেখো এখন কি বললাম, আমার চলরেণু আর হচ্ছে অচল রেণু, এই দুটোর এক্সাম্পল আমাদের পড়তে হবে। এবার দেখো হিপনোস্পোর, ধরো এটা একটা স্পোর, এই স্পোর ওর দেহে সঞ্চিত খাদ্য দিয়ে তার চারপাশে একটা কভার তৈরি করে তার ভিতরে লুকিয়ে থাকলো। কখন লুকিয়ে থাকবে, যখন আমার পরিবেশ প্রতিকূল হয়ে যায়, ঠিক আছে। প্রতিকূল হয়ে যাওয়া মানে কি, ধরো আমার হচ্ছে কি অনেক এক্সট্রিম টেম্পারেচার বা এক্সট্রিম প্রেসার, এই টেম্পারেচার বা প্রেসারে আমার শৈবাল বেঁচে থাকতে পারতেছে না, তখন হবে কি, আমার এই শৈবালের রেণুটা ওর চারপাশে সঞ্চিত খাবার দিয়ে একটা আবরণ তৈরি করে তার ভিতরে লুকিয়ে থাকবে। এই স্পোরকে আমরা বলছি হিপনোস্পোর। এবং এই কভারটাই যখন কি হয় বলতো, আমি কি বললাম, এই কভারটাই যখন আমার জেলাটিন দিয়ে তৈরি হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি পামেলা দশা, ঠিক আছে। স্পোরের এই কভারটাই যখন আমার জেলাটিন দিয়ে তৈরি হয়, তখন তাকে আমরা বলছি পামেলা দশা। আর অক্সোস্পোরটা দেখতে পারো, অত ইম্পর্টেন্ট না, সবসময় জনন থেকে কি এক্সাম্পল গুলো ভালো করে পড়বা। এক্সাম্পল স্টার্ট দিয়ে দিলাম। আচ্ছা, এবারে দেখো যৌন জনন। যৌন জননে দেখো কি দেখা যায়, আমার যদি একই শৈবালের দেহতে পুং গ্যামিট আর স্ত্রী গ্যামিট দুটো পাশাপাশি থাকে, একই শৈবালের দেহতে পুং গ্যামিট আর স্ত্রী গ্যামিট দুটো যদি পাশাপাশি থাকে, অর্থাৎ তোমার হিজড়া শৈবাল হয় এক কথায়, ঠিক আছে, একই দেহে দুইটা গ্যামিট, তাহলে ওটাকে আমরা বলছি হোমোথ্যালিক। আর যদি দুইটা আলাদা আলাদা শৈবালে আমার পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট থাকে, দ্যাট মিন্স পুরুষ শৈবাল আলাদা এবং স্ত্রী শৈবাল আলাদা, সেটাকে আমরা বলি হেটারোথ্যালিক। হেটারোথ্যালিক হচ্ছে গিয়ে তিন রকম হতে পারে, যদি আমার দুইটা গ্যামেটই দেখতে একই রকম হয়, সেটাকে আমরা বলি আইসোগ্যামি। আইসো মানে কি, সেম, তাহলে দুইটা গ্যামেটে যদি দেখতে একই রকম হয়, দ্যাট ইজ আইসোগ্যামি। যদি একটা গ্যামেট অনেক লম্বা আরেকটা গ্যামেট ছোট হয়, দ্যাট মিন্স দুইটা গ্যামেট দেখতে ডিফারেন্ট, দ্যাট ইজ অ্যানাইসোগ্যামি। একটা গ্যামিট অনেক বড় এবং নিশ্চল, একটা গ্যামিট ছোট এবং সচল, দেখো আকাশ পাতাল তফাৎ, এটাকে আমরা বলি উগ্যামি। এখন তোমরা বলতে পারো আপু তাহলে অ্যানাইসোগ্যামি আর উওগ্যামির মধ্যে পার্থক্য কি,
ঠিক আছে? তাহলে এই যে আমার কি বললাম, অ্যানাইসোগ্যামি আর উগ্যামি, উগ্যামিতে কি হয় আমার একদম দুইটা আলাদা আলাদা হয়, কারোর সাথে কারোর কোনো মিল নাই, বুঝছো? কিন্তু অ্যানাইসোগ্যামিতে চেহারার মিল থাকতে পারে, বাট সাইজ লম্বা খাটো হয়। ওকে, তাহলে এক্সাম্পল গুলো মাস্ট একটু ভালো করে পড়বা। হ্যাঁ, তোমার হলোকার্পে হোমোথ্যালিকের ক্ষেত্রে হচ্ছে গ্যামেট দুটা আইসো হতে পারে, অ্যানাইসো হতে পারে। ঠিক আছে, ও হওয়ার পসিবিলিটি কম, আইসো অ্যানাইসো দুটাই বেশি হয়। ঠিক আছে, ইউলোথ্রিক্স, তাহলে ইউলোথ্রিক্স হচ্ছে আমার এক প্রকার শৈবালের কি বলতো, শৈবালের হচ্ছে একটা স্পিসিস, মানে জেনাসও বলতে পারো, শৈবাল একটা জেনাস। ওকে, তাহলে দেখো এই যে ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স থেকে সবচেয়ে বেশি কি আসে, ওর দৈহিক গঠন। আমরা জানি ও একটা হেটারোথ্যালিক, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। এত প্রজাতি পড়া লাগবে না, তোমরা এত প্রজাতি মনে রাখতে পারবে না। ঠিক আছে, এমনিতেই বায়োলজি বইতে এত নাম্বার, প্রজাতির সংখ্যা বা তোমাদের মেডিকেলে কিন্তু নিউমেরিক্যাল ভ্যালুগুলো খুবই কম আসে। তাহলে দেখো আমাদের শৈবালের কোষগুলো, এই ছবিটা কিন্তু পুরাই ডিএসএলআর মার্কা ছবি, দেখছো? প্রত্যেকটা কোষে কি কি আছে সব দেখা যাচ্ছে। ইউলোথ্রিক্সের প্রত্যেকটা কোষে কিন্তু আমার কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, নিউক্লিয়াস থাকে, আবার প্রোটিন জাতীয় একটা পদার্থ থাকে যাকে আমরা বলি পাইরিনয়েড। প দিয়ে প্রোটিন, প দিয়ে হচ্ছে পাইরিনয়েড। আমাকে একটু চ্যাটে বলো তো, ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টের শেপ কেমন? বলো তো, ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টের শেপ কেমন? আচ্ছা, ভেরি গুড অ্যান্সার দাও, ভেরি গুড রক্তিম, ইভা ভেরি গুড, সাভা ভেরি গুড, ইলিয়াস ভেরি গুড, ফাইজা ভেরি গুড। আচ্ছা, রাবিয়া ভেরি গুড। ওকে, তাহলে কি বললাম যে হচ্ছে কি না, রিং শেপ হবে না। ইউলোথ্রিক্স এর যে তোমার ক্লোরোপ্লাস্ট আছে, সেই ক্লোরোপ্লাস্ট না রিং শেপ না কাব্য, ইউলোথ্রিক্স এর যে ক্লোরোপ্লাস্ট এটা শেপ হচ্ছে কি বেল্ট বা গার্ডেল। ওকে, বেল্ট বা গার্ডেল শেপ। এই শেপটা কেন জানি তোমার মেডিকেলে অনেক আসে, বুঝছো? এই জন্য এটা পড়ো ভালো করে। তাহলে বেল্ট বা গার্ডেল আকৃতির ক্লোরোপ্লাস্ট পাই। ঠিক আছে, আংটি আর বেল্ট দুইটাই আমার অপশনে থাকে, তাহলে আমরা বেল্ট দিব, তবে বেসিক্যালি অ্যান্সার বেল্ট হবে। ঠিক আছে, এখন দেখো গোড়ার দিকের যে কোষটা, এই কোষটাতে না আছে কোনো ক্লোরোপ্লাস্ট, না আছে কোনো নিউক্লিয়াস। তাহলে ওরা কি, নিউক্লিয়াস না থাকলে ওরা বিভাজন করতে পারবে? কখনোই বিভাজন করতে পারবে না। তাহলে গোড়ার যে কোষটাতে আমার ক্লোরোপ্লাস্ট বা নিউক্লিয়াস কিছুই থাকে না, ওরা শুধুমাত্র ইউলোথ্রিক্সকে কোনো একটা ভিত্তির সাথে আটকে রাখে, হোল্ড করে রাখে। এই জন্য কোষটাকে আমরা বলছি হোল্ড ফাস্ট। ওরা জাস্ট আমার ইউলোথ্রিক্সকে কোনো একটা ভিত্তিতে হোল্ড করে রাখে, এজন্য কোষটাকে আমরা বলি হোল্ড ফাস্ট। ও কিন্তু বিভাজন করবে না। আমাদের বইতে যতগুলো ইকোনমিক ইম্পর্টেন্স আছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, ইকোনমিক ইম্পর্টেন্স গুলা কিন্তু ভালো করে পড়বা। ঠিক আছে, ইকোনমিক ইম্পর্টেন্স কিন্তু পরীক্ষা আসে। আবার আমরা যখন শারীরতত্ত্ব পড়বো তখন দেখবো, অ্যাডমিশনের জন্য শারীরতত্ত্ব পড়ে খুবই মজা, বুঝছো? তোমাদের নবম অধ্যায়, কারণ অ্যাডমিশনের জন্য এইসব বড় বড় ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কিছুই পড়া লাগে না, শুধু প্রথম যৌগ আর শেষ যৌগ পড়া লাগে। এজন্য আমি নিজে পার্সোনালি বলি যে অ্যাডমিশনের পড়া কিন্তু এইচএসসি এর তুলনায় অনেক মজা। অনেক তোমার ন্যারেটিভ প্রশ্ন পড়া লাগে না, জাস্ট তোমার এমসিকিউ রিলেটেড কোশ্চেন পড়া লাগে। আর রিটেনের জন্য আমরা যেগুলো পড়ি সেগুলো হচ্ছে বেসিক, ওরকম ধরে কোনো সূত্র মুখস্থ করা বা ধরে কোনো চক্র মুখস্থ করা সব বাদ। দেখো না, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের পুরো প্রসেস বাদ, এরপরে হচ্ছে গিয়ে তোমার ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সব প্রসেস বাদ অ্যাডমিশনের জন্য। তো একটু কষ্ট করে আসলে এইচএসসি পরীক্ষাটা কভার করে আসতে পারলেই মানে একদম শান্তিমতো অ্যাডমিশন নেওয়া যায়। এখন আসলে তোমাদের কপাল খারাপ, তোমাদের এইচএসসি পরীক্ষা এখনো হয় নাই, তোমরা আসলে একদম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছো যে তোমার হচ্ছে গিয়ে কবে হচ্ছে ক্লাস হবে, কবে এইচএসসি দিবা, কবে অ্যাডমিশন দিবা। এখন আপাতত যেহেতু এইচএসসি এর অ্যাডমিশন প্রিপারেশনটা তো কাছাকাছি, তোমরা এইচএসসি টার্গেট করেই পড়তে থাকো। ইনশাআল্লাহ ওই প্রিপারেশন দিয়েই আরেকটু বেশি কিছু মানে অল্প টুকটাক ট্রিক্স দিয়ে তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, তাদের প্যারা আসলে না, তোমাদের প্যারা না, যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছো, এইচএসসি 2 বছর তো অ্যাটলিস্ট কলেজের জন্য কি হবে বলো, কলেজের জন্য তো বায়োলজি পড়ছো, অতটুকু যদি মনে রাখতে পারো, ইম্পর্টেন্স দিয়ে কোশ্চেন গুলো পড়ে রাখতে পারো, তাহলে আটকানোর কথা না, বুঝছো? আটকাবা না। তাহলে দেখো গুরুত্ব থেকে আমরা কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বো। সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল, মাটির বয়স নির্ণয় করে হচ্ছে ডায়াটম, বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করে দেখছো শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া, মানুষের খাদ্য ওয়াটার ব্লুম, আর মাছের ফুলকা রোগ। মাছের ফুলকা রোগটা কেন মনে রাখবা জানো? কারণ ছত্রাকও কিন্তু মাছের ফুলকায় রোগ তৈরি করে। তাহলে তোমাকে কোয়েশ্চেনে কি ছত্রাক বলছে নাকি তোমার হচ্ছে ইউলোথ্রিক্স বলছে, এটা ভালো করে খেয়াল করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার আমরা চলে যাচ্ছি, আসো। এই যে দেখছো শৈবাল দিয়ে কি সুন্দর খাবার বানিয়েছে, একদম মাস্টার শেফ স্টাইলে তোমার পরিবেশন করছে। আমরা তো বাঙালি জাতি, আমরা তো চাইনিজ না, তাই না? চাইনিজরা তো যা পায় সবই খায়। আমাদের খাওয়ারে তো জিনিস থাকতে তোমার
এই শৈবাল খাওয়ার কি দরকার, ঠিক আছে? যেমন দেখবেন অনেকে আছে না গরুর বট, ভুঁড়ি, মাথা যা আছে সব খায়। আমার কথা হচ্ছে ভাই তোমরা শুধু গোশত খাও, এত কিছু খাওয়ার কি দরকার, ঠিক আছে? খাওয়ার জিনিস কি কম পড়ছে? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা হচ্ছে কি আমাদের পরে নেক্সট পোল কোয়েশ্চেনে চলে যাই। অ্যান্সার করো। অগ্নি শৈবাল নামে পরিচিত নিচের কোনটি? এটা পারা উচিত, এটা পড়ানোর সময় বারবার বলছি, ব্যাখ্যাও দিছি, ঠিক আছে? আচ্ছা, তাড়াতাড়ি অ্যান্সার করো। ঘুম আসতেছে যে আপু সকালবেলা এক বাটি গরুর গোশত খেয়ে আসছি, এজন্য এখন ঘুমে পড়ে যেতেছি? অ্যান্সার বলে দাও। শুনো, ঘুম আসলে হচ্ছে কফি খেয়ে বসবা। যদি আমার নিজের জীবনে কোনোদিনও কফি খেয়ে ঘুম আসে নাই, ঠিক আছে? আমার পরীক্ষার আগে দিয়ে আম্মু আমাকে এক মগ কফি বানায় দেয়, সেই কফি খেয়ে আমি একদম বিন্দাস ঘুম। তো আসলে ব্ল্যাক কফি খেয়ে হচ্ছে গিয়ে একটু কাজ লাগে বেশি, ঠিক আছে? ব্ল্যাক কফি খেয়ে দেখতে পারো। সবচেয়ে ভালো হবে কি, কফি নিবা, চোখে চিটা দিবা, ঘুমটুম সব চলে যাবে। অবশ্য চোখের ক্ষতি হলে কর্তৃপক্ষ দায়ী না, ঠিক আছে? হ্যাঁ, তানভীরও আমার মতো কফি খেয়ে ঘুমায়। আচ্ছা, আমি তাহলে পোল এন্ড করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, গোসল করতে পারো। অনেকে আছে ঘুম আসলে গোসল করে, তাহলে ঘুমটুম সব চলে যায়, ঠিক আছে? কিন্তু গোসল করে আবার ঠান্ডা লাগাইলে তখন সমস্যা, সব দিক দিয়ে বিপদ, কই যাবা? ঠিক আছে, আমার যখন মানে পড়ার টাইম ছিল, ঠিক আছে, তখন আমি হচ্ছে গিয়ে মানে তখন খালি ঘুম আসতো। এখন পড়াশোনা নাই তো, এই ৩-৪ মাস তো বই খাতা থেকে ডিটাচড। এখন সারা রাত জেগে থেকে প্যাচার মতো, মানে তোমার কি নাই, কোনো ঘুম নাই, কিচ্ছু না। এখন যদি একটা বই নিয়ে বসতাম তখন ঠিকই তোমার কি হতো বলো তো? তো ঠিকই ঘুম আসতো। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো কি বলা হয়েছে, অ্যান্সার কি হবে, পাইরোফাইটা। ওকে, এটা হচ্ছে কি পাইরোফাইটা অ্যান্সার হবে। তাহলে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু আজকে পোল কোশ্চেনে যতগুলো কোশ্চেনই দেওয়া হয়েছে সবগুলোই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা পোল শেষ করে নেক্সটে যাচ্ছি। ছত্রাক, বলো তো এটা কিসের ছবি দেওয়া? বলো তো, এই যে ছত্রাকের ছবি দেখতে পারতেছে সুন্দর, এটা কিসের ছবি, কোন ছত্রাক বলো তো? আচ্ছা ঠিক আছে। এটা ইয়া হয়ে গেল কেন, পজ হয়ে গেল কেন? আচ্ছা, মাশরুম, ভেরি গুড অ্যাগারিকাস, এক্সিলেন্ট। তাহলে এটা হচ্ছে কি সেই মাশরুম, অনেকে অনেক মজা করে খায় মাশরুম, ঠিক আছে? এই মাশরুম বা ব্যাঙের ছাতার ছবি দেওয়া। তাহলে আমরা যেহেতু পড়ে ফেলছি অলরেডি আগে একবার, তাহলে হচ্ছে আমাকে সবাই এখন অ্যান্সার দাও, ছত্রাক কি প্রোক্যারিওট নাকি ইউক্যারিওট? এবার যদি ভুল করে একদম মাইর। ছত্রাক কি প্রোক্যারিওট নাকি ইউক্যারিওট? অ্যান্সার করো তাড়াতাড়ি। আচ্ছা, ভেরি গুড, ছত্রাক হচ্ছে প্রোক্যারিওট, ঠিক আছে? ছত্রাক হচ্ছে আমার প্রোক্যারিওট হবে, কারণ হচ্ছে গিয়ে, না সরি ভুল বললাম, ছত্রাক ইউক্যারিওট, সরি মাথা গেছে আমার, নেট ডিস্টার্ব করতেছে তো। শুনো, ছত্রাক হবে ইউক্যারিওট, ওকে? এটা কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা, তাহলে ছত্রাকের বৈশিষ্ট্য কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, যে ছত্রাকের কোনো ক্লোরোফিল থাকবে না, ও অপুষ্পক, অসবুজ, ওর কোনো ফটোসিনথেসিস হবে না। ক্লোরোফিল না থাকলে কিভাবে ফটোসিনথেসিস করবে, তাই না? আচ্ছা, এখন দেখো, ভার্চুয়াল মাইর দিব, ভার্চুয়াল মাইর। তোমাদের আজ হোক কাল হোক ক্লাস তো ইনশাল্লাহ পাবো, তাই না? তখন তোমাদের চ্যাট লিস্ট চেক করে করে মারা হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো, তাহলে হচ্ছে গিয়ে এই যে আমাদের ছত্রাক, ও যেহেতু কি অন্যের উপর নির্ভরশীল, কারণ কি ও তো নিজে নিজের খাবার তৈরি করতে পারতেছে না, তাহলে ওকে কি অন্য জীবের উপর নির্ভর করে বেঁচে থাকতে হবে। ও যার উপর ডিপেন্ড করে বেঁচে থাকবে, সেটা যদি একটা জড় হয় অথবা মৃত হয়, দ্যাট ইজ মৃতজীবী। তাহলে ও যদি কোনো জড় পদার্থ বা মৃত পদার্থের উপরে কি করে, জীবন ধারণ করে, দ্যাট ইজ মৃতজীবী। যদি কোনো জীবিত দেহে বসবাস করে, দ্যাট ইজ পরজীবী। আর যদি ও কোনো জীবিত দেহে সাহায্য সহযোগিতা করে মিলেমিশে দুই বন্ধু বসবাস করে, দ্যাট ইজ মিথজীবী। তাহলে দেখো, আমার ছত্রাক কি মৃতজীবী, পরজীবী বা মিথজীবী সব হিসেবে বাস করবে। ছত্রাক ইউক্যারিওট তোমরা সবাই বলছো, কোষ প্রাচীরে কাইটিন থাকে, ভাস্কুলার টিস্যু নাই, এভরিথিং বলা হয়ে গেছে। ছত্রাক যেহেতু হ্যাপ্লয়েড, আমরা জানি যে কোনো জীবের জাইগোট মানেই দ্যাট ইজ ডিপ্লয়েড। যে কোনো জীবের জাইগোট মানেই দ্যাট ইজ ডিপ্লয়েড। আমরা যদি ডিপ্লয়েড জাইগোট থেকে হ্যাপ্লয়েড ছত্রাক পেতে চাই, আমরা যদি ডিপ্লয়েড জাইগোট থেকে হ্যাপ্লয়েড ছত্রাক পেতে চাই, তাহলে আমার জাইগোটে মেয়োসিস হবে। এটা খুব ভালো করে মনে রাখবা, ঠিক আছে? যে ছত্রাকের জাইগোটে অলওয়েজ মায়োসিস হয়, যেহেতু জাইগোট ডিপ্লয়েড আর ছত্রাক হ্যাপ্লয়েড, এই জন্য ডিপ্লয়েড জাইগোট থেকে হ্যাপ্লয়েড ছত্রাক পাওয়ার জন্য আমার মায়োসিস করতে হয়। ওদের অভিযোজন ক্ষমতা অনেক বেশি, শ্বসন প্রক্রিয়ায় খাবার গ্রহণ করে, এবং ছত্রাক হচ্ছে থ্যালোফাইটা। ছত্রাকের যে মূল দেহ, সেই দেহের যে শাখা, সেই শাখাকে আমরা বলি হাইফি। ওকে, ছত্রাকের মূল দেহের যে একটা শাখা থাকে, সেই শাখাকে আমরা বলছি হাইফি। তাহলে আসো, আমরা ছত্রাকের কিছু স্পেশাল ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো একটু পড়ার চেষ্টা করি, আসো।
এই ওয়ার্ডগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউ তো কিন্তু তোমাদের দিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, শৈবালের যে মূল দেহটা, সেই মূল দেহটা কিন্তু সূক্ষ্ম সুতার মতো। এই সুতার মতো দেহটাকে আমরা বলছি হাইফা বা হাইফি। যেটাই বলো, হাইফা হাইফি একই জিনিস। ধরে তোমরা একটু পরে আবার কোয়েশ্চেন করবা যে আপু হাইফা আর হাইফি কি একই? ওকে, এই যে আমার হাইফা, অনেকগুলা হাইফা যখন একসাথে হয়ে জালের মতো গঠন তৈরি করে, তখন সেটাকে আমরা বলছি মাইসেলিয়াম। মাইসেলিয়াম। সিঙ্গেল একটা ব্রাঞ্চকে আমরা বলি হাইফা বা হাইফি, এবং অনেকগুলো হাইফিকে একসাথে বলছি মাইসেলিয়াম। এই আমার যদি অনেকগুলা ছত্রাক একসাথে পেঁচায় রশির মতো মোটা হয়ে যায়, তখন সেটাকে আমরা বলছি রাইজোমর্ফ। রাইজোমর্ফ। ছত্রাক যে হাইফি দিয়ে অন্য একটা জীবদেহ থেকে খাবার শোষণ করে, অন্য জীবদেহ থেকে খাদ্য শোষণ করে যেই হাইফি দিয়ে, সেই হাইফিকে আমরা বলছি হস্টোরিয়াম। হস্টোরিয়াম। ওকে, এটাকে আমরা বলছি হস্টোরিয়াম। তাহলে খেয়াল করো, ছত্রাকের একটা শাখাকে আমরা বলছি হাইফা অথবা হাইফি, অনেকগুলো হাইফি মিলে মাইসিলিয়াম, শক্ত রশির মতো ছত্রাক হচ্ছে রাইজোমর্ফ, এবং অন্য জীবদেহ থেকে খাদ্য শোষণকারী ছত্রাক হচ্ছে হস্টোরিয়াম। এবার আমি পাশাপাশি আরো তিনটা ওয়ার্ড লিখব, রাইজোম, রাইজয়েড, আর হচ্ছে রাইজাইন। কোনটা কোথায় পাই? গেল মাথাটা খারাপ হয়ে। রাইজোমর্ফ একটা, রাইজোম, রাইজয়েড, রাইজাইড। কিরে ভাই এত রাই রাই কেন? দেখো আমি ক্লিয়ার করি। ব্রায়োফাইটের মূলের পরিবর্তে থাকে হচ্ছে রাইজয়েড। ব্রায়োফাইটের মূলের পরিবর্তে থাকে রাইজয়েড। টেরিডোফাইটা, দ্যাট মিন্স ফার্নের তোমার হচ্ছে গিয়ে কাণ্ডকে আমরা বলছি রাইজোম। ফার্নের কাণ্ডকে আমরা বলছি রাইজোম। আর আমরা একটু পরে লাইকেন পড়বো, সেই লাইকেনের কাণ্ডের মতো স্ট্রাকচার গুলোকে আমরা বলছি রাইজাইন। তাহলে ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করে, এটা নিয়ে তোমরা পরে আবার কোয়েশ্চেন করবা। রাইজোমর্ফ মানে শক্ত রশ্মির মতো ছত্রাক, রাইজয়েড হচ্ছে ব্রায়োফাইটার, রাইজোম হচ্ছে টেরিডোফাইটার কাণ্ড, আর রাইজাইন হচ্ছে লাইকেনের মূলের মতো অংশ। ওকে, তাহলে যদি এগুলো পাশাপাশি মনে রাখো তাহলে দেখবা কনফিউশন দূর হয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা দেখছি ছত্রাকের দৈহিক গঠন আমরা পড়ে ফেলছি, কোষ প্রাচীরে কাইটিন থাকে। আচ্ছা, ছত্রাকের কোষ ঝিল্লিতে আমাদের যেরকম থাকে কোলেস্টেরল, ওদের কোলেস্টেরলের পরিবর্তে থাকছে আর্গোস্টেরল। আমাকে একটু চ্যাটে বলো তো, এই যে কোলেস্টেরল, আর্গোস্টেরল, এগুলা কি কার্বোহাইড্রেট, প্রোটিন নাকি লিপিড? এই যে কোলেস্টেরল বা আর্গোস্টেরল, এটা কি কার্বোহাইড্রেট, প্রোটিন নাকি লিপিড? ভেরি গুড, এক্সিলেন্ট। আফনান ভেরি গুড, মেঘনা ভেরি গুড, শাফি ভেরি গুড, নিলয় ভেরি গুড। আচ্ছা লাকায়েত এক্সিলেন্ট। সবারটা পড়তে পারতেছি না, ঠিক আছে? তোমরা সবাই অনেক ভালো পারো ইনশাল্লাহ, তোমাদেরকে নিয়ে আমি অনেক আশাবাদী, ঠিক আছে? তোমাদের ইঞ্জিনিয়ারিং এর আসলে এবারকার ব্যাচটা মাশাআল্লাহ ভালো, তোমরা বায়োলজি ভালোই পারো, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম যে এই যে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লির আর্গোস্টেরল বা কোলেস্টেরল এরা হচ্ছে গিয়ে লিপিড, ঠিক আছে? এদেরকে আমরা বলছি লিপিড। আর সাইটোপ্লাজমে সঞ্চিত খাদ্য হিসেবে আমরা কি পাচ্ছি? আমরা গ্লাইকোজেন, তেলবিন্দু, এই জিনিসগুলো পাবো, ঠিক আছে? সঞ্চিত খাদ্য হিসেবে আমরা পাচ্ছি গ্লাইকোজেন এবং তেলবিন্দু। এই দুটো ভালো করে মনে রাখো, গ্লাইকোজেন, তেলবিন্দু। আচ্ছা, সে যথারীতি জনন, আমার শৈবালের মতো ছত্রাকেও কি তিনটা জনন হবে? অঙ্গজ, অযৌন আর হচ্ছে যৌন। জাস্ট এক্সাম্পল পড়ো, জাস্ট এক্সাম্পল। যৌন জনন তিন প্রকার আমরা দেখছিলাম, দেখো উগ্যামের আরেকটা নাম পেলাম আমরা, হেটারোগ্যামি। ওকে, আবার উপকারিতাতে চলে আসছি। দেখো খাদ্য হিসেবে আমরা মাশরুমকে ইউজ করি, ঠিক আছে? এই যে আমরা যে রেস্টুরেন্টে গিয়ে মাশরুম সটে খাই, ঠিক আছে, যে ডিলিশিয়াস মাশরুম খাচ্ছি, এই হচ্ছে গিয়ে তোমার খাদ্য হিসেবে আমরা ইউজ করি। ওকে, আচ্ছা এখন দেখো কি বলা হচ্ছে, ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় এরগোট। এটাতে দুইটা স্টার দিয়ে রাখো। তোমরা অলওয়েজ খেয়াল করবা তোমাদের বোটানি বা জুওলজি বইতে মেডিকেল রিলেটেড অথবা ট্রিটমেন্ট রিলেটেড যেই টপিকগুলো থাকে, ওই টপিকগুলো থেকে কিন্তু টিচাররা কোয়েশ্চেন করতে পছন্দ করে, কারণ ওনারা নিজেদের লাইফের সাথে রিলেটেড পায় তো, এই জন্য। যেমন ধরো অনেক সময় নর্মাল ডেলিভারিতে অথবা কোনো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কোনো একটা পেশেন্ট আসলো, প্রচুর ব্লিডিং হচ্ছে, রক্তক্ষরণ তুমি বন্ধ করতে পারতেছো না, তখন সেই রক্তক্ষরণ বন্ধ করতে কিন্তু এই এরগোট ওষুধটা ব্যবহার করা হয়, ঠিক আছে? এরগোট তৈরি করা হয়, এবং এই এরগোট তৈরি করা হচ্ছে যে ছত্রাক থেকে, সেই ছত্রাকের নামটা ভালো করে মনে রাখবা, ঠিক আছে? ওকে, ক্লেভিসেস পারপিউরে নামটা কিন্তু মনে রাখা ভালো করে। আচ্ছা, এবার দেখো ডায়াস্টেজ একটা এনজাইম, আমার আর্থ্রাইটিস রোগ,
আর্থ্রন মানে কি সন্ধি না, আমাদের বোনস এর জয়েন্ট বা সন্ধিতে যখন ইনফ্ল্যামেশন বা ইনফেকশন হয় সেটাকে আমরা বলি আর্থ্রাইটিস। এই আর্থ্রাইটিসে আমরা ওষুধ হিসেবে ব্যবহার করছি ছত্রাককে। জিবরেলিন হরমোনের নাম 9-10 এ পড়ছে, এটা ফাইটো হরমোন। বাংলাদেশে কোন কোন মাশরুম চাষ করা হয় এর নাম দুটো একটু দেখবা, এরা হচ্ছে খাবারের জন্য, ঠিক আছে। আর সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে স্যাকারোমাইসিস নামে ফাঙ্গাসটা ভিটামিন বি ও ভিটামিন সি তৈরি করে, ভিটামিন বি ও সি। আচ্ছা বলো তো ভিটামিন বি ও সি এগুলা কি পানিতে দ্রবণীয় ভিটামিন নাকি চর্বিতে দ্রবণীয় ভিটামিন? ভিটামিন বি আর সি কি পানিতে দ্রবণীয় ভিটামিন নাকি চর্বিতে দ্রবণীয় ভিটামিন? ভেরি গুড ইভা, রূপক, ভেরি গুড। আচ্ছা উদয়, ভেরি গুড। তাহলে এরা হচ্ছে কি কি বলতো পানিতে দ্রবণীয় ভিটামিন। ছত্রাকের অপকারিতা থেকে দেখো আমরা একটা ওয়ার্ড শিখবো যার নাম হচ্ছে ব্লাইট। ব্লাইট মানে হচ্ছে মূল কাণ্ড বা পাতার যদি কোনো একটা অংশ শুকিয়ে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, মূল কাণ্ড বা পাতার কোনো একটা অংশ যদি শুকিয়ে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেটাকে আমরা বলছি ব্লাইট, বাংলায় বলা হয় ধসা। ঠিক আছে, ধানেরও তোমার ব্লাইট হয়, আলুরও হয়, দুই রকম ব্লাইট, একটা আর্লি ব্লাইট আর একটা হচ্ছে লেট ব্লাইট। ইংরেজিটা ভালো না, ব্লাইট, বাংলাটা কিরকম ধসা। ঠিক আছে, যেমন তোমরা তোমরা তো ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছো, মেডিকেল সেক্টরে আসলে দেখতা যে বায়োলজি ইন্টারে শেষ না, তুমি যখন মেডিকেলে আসবা ওয়ার্ড করতে গেলে দেখবা রোগীদের কাছ থেকে কত রকমের কথা শুনো। এক চাচির একবার হিস্ট্রি নিতে গেছি, ওই চাচিকে জিজ্ঞেস করছি চাচি আপনার কি হয়েছে, উনি বলে যে আমার পিঠে কিরকিরাত দেয়। ঠিক আছে, কিরকিরাত দেয়। আমি তো কথা শুনে অবাক, কিরে কিরকিরাত দেয়, এটাকে ইংরেজিতে আমি হিস্ট্রিতে কি লিখবো? থ্রবিং পেইন, অ্যাকিং পেইন আছে, আমি কিরকিরাত দেয় ইংরেজিতে কি লিখবো? পরে চাচির সাথে কথা বলে বুঝলাম যে ওনার পিঠে কেউ বালু রেখে ঘষা দিলে যে কিরকির ফিলিং হবে ওনার সেরকম কিরকিরাত দেয়। আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ওয়ার্ড ইউজ করি, টনটন করে, ম্যাজ ম্যাজ করে, গিরগির করে, কিন্তু কিরকিরাত দিয়ে ওই দিনই ফার্স্ট শুনছি, বুঝছো। আসলে মেডিকেলে যদি পড়ো বা যদি কেউ পড়ো ইনশাল্লাহ বা পড়ার ইচ্ছা থাকে তাহলে যদি মেডিকেলে আসো দেখবা যে রোগীদের যে কত রকম কথা শুনবা, তখন মনে হবে আবুল হাসান স্যার কি সাহিত্য দেখাইছে, এর চেয়ে হচ্ছে হাসপাতালের রোগীরাই বড় সাহিত্যিক। ঠিক আছে, তাহলে আলুর আর্লি ব্লাইট আর লেট ব্লাইটের মধ্যে লেট ব্লাইটে হচ্ছে গিয়ে কি বলতো আলুর ক্ষয়ক্ষতি বেশি হয়, এজন্য এটার পরীক্ষায় বেশি আসে, এটা ইম্পর্টেন্ট। সায়েন্টিফিক নেমটা একটু কষ্ট করে মনে রাখো, হ্যাঁ, ফাইটোফথোরা ইনফেস্টেন্স। আচ্ছা, এখান থেকে তোমার হচ্ছে খাদ্যদ্রব্যের পচনটা দেখতে পারো, মাছের রোগ যে বললাম, শৈবালও মাছের রোগ তৈরি করে, আবার কি ছত্রাকও মাছের রোগ তৈরি করে। আর দাঁত রোগ, ঠিক আছে, তোমার মাইক্রোস্পোরাম টেনিয়া দিয়ে কি হয়, দাঁত রোগ হয়। তাহলে এই যে যারা সকালবেলা ব্রেকফাস্টে ব্রেড খাইছো, ছবিটা দেখে হয়তো অনেকের রুচি নষ্ট হয়ে গেছে, কি খাইলাম সকালে, ঠিক আছে, এই যে ছত্রাক পড়ে, এটা হচ্ছে মৃতজীবী ছত্রাক। ওকে, এই যে দেখো পাতার ব্লাইট হয়েছে ছত্রাকের আক্রমণে। এই যে দাঁত রোগ, ঠিক আছে, দাঁত রোগে দেখছো এরকম তোমার গোল গোল লাল লাল বিচির মতো উঠে আশ্বাস হয়ে এখানে প্রচন্ড চুলকায়। ওকে, এই যে দেখো না ছোটবেলায় একটা অ্যাড দেখাইতো ইজ গার্ডের, এক ফ্রেন্ডের গোল করে এরকম রিং শেপে চুলকানি হয়েছে, সে এখন এত গরম যে ফ্রিজের ভিতর বসে থাকে, পরে ফ্রেন্ড তাকে ইজ গার্ড ক্রিম দিছে, পরে হচ্ছে গিয়ে ইজ গার্ড ক্রিম দিয়ে সে ভালো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ওইটাই তোমার কি ছিল বলো তো, দাঁত রোগ ছিল। আচ্ছা, তাহলে এখন কি হয়, এই যে দাঁত রোগ, এখান থেকে তোমার বেশি প্রশ্ন আসে না, আসলে বইতে এত ইম্পর্টেন্ট টপিক রেখে এরকম আনইম্পর্টেন্ট টপিক থেকে কোয়েশ্চেন করার পসিবিলিটি কম। তারপরে তোমরা এই যে অন্য নাম, জীবাণু আর চিকিৎসা, এই দুটো মনে রাখতে পারো। ডার্মাটোফাইটোসিস বা টিনিয়া বা রিংওয়ার্ম বলা হয়, এখান থেকে টিনিয়া রাবরাম আর হচ্ছে এম ক্যানিস, এই দুটো নাম দেখতে পারো। চিকিৎসা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল ক্রিম। ওকে, আচ্ছা, মেডিকেলে বোটানি, হ্যাঁ তোমার বোটানি সব টপিক না, কিছু কিছু টপিক মেডিকেলে আছে, যেমন এই যে ফানজাই, ফানজাই আমরা মাইক্রোবায়োলজিতে পাবো, এরপরে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন আমরা হচ্ছে গিয়ে বায়োকেমিস্ট্রিতে পড়বো। এজন্য তুমি মেডিকেলে যে খালি হিউম্যান বডি নিয়ে ডিলিংস নিয়ে দেখে যে আমরা বোটানিকে পুরোপুরি ইগনোর করে দিব তা না। তবে এই যে শৈবালের এত নামটা এত ভুগিচুকি নাই রে, এই জন্য একটু মানে আরাম। এই যে কাঠখোট্টা যে জিনিসগুলো সবকিছু নাই, ফানজাই একটু পাবা, শারীরতত্ত্বের কিছু জিনিসগুলো পাবা আর কি। তাহলে আমরা সবাই যে ডিলিশিয়াস মাশরুম খাই, মাটির উপরে যে আমরা মূল দেহটা দেখতে পাই সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার মানে ছত্রাকের জনন অংশ, এটা তোমরা এখনো ভুলে যাও। মাটির উপরে আমরা প্রকৃতপক্ষে যে ছত্রাক দেখতে পারি সেটা হচ্ছে ছত্রাকের ফ্রুট বডি বা জনন অংশ, এটা দিয়ে জনন কাজ সম্পন্ন করে। ঠিক আছে, সেটা দিয়ে কি করে তোমার জনন কাজ সম্পন্ন করে। এবারে দেখো, এই যে আমার জনন অংশ অথবা ফ্রুট বডি, এই ফ্রুট বডি কি কি অংশ আছে, কাণ্ডের মতো লম্বা অংশটাকে আমরা বলছি স্টাইপ, স্টাইপের উপরে আংটির মতো অংশটাকে আমরা বলছি অ্যানুলাস, ছাতার মতো প্রসারিত অংশটাকে আমরা বলছি পাইলিয়াস, এবং এই ছাতার টানা রডের মতো পার্টটাকে আমরা বলছি গিল। এই গিলটা কেন ইম্পর্টেন্ট, কারণ গিলকে আমরা যদি জুম করে মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে আমরা যেই পার্টটা পাবো সেটাই হচ্ছে ওদের জনন কাজে ডিরেক্টলি অংশগ্রহণ করছে, ব্যাসিডিয়াম। এই ব্যাসিডিয়ামের মাথায় 4টা ব্যাসিডিও স্পোর তৈরি হয়।
তাহলে ছত্রাকের অযৌন জননের জন্য আমার যে স্পোর লাগবে সেই স্পোরটা ব্যাসিডিয়ামে তৈরি হয় এবং স্পোরের নাম হচ্ছে ব্যাসিডিওস্পোর। তাহলে আমরা এখান থেকে দেখো প্রতিটি ব্যাসিডিয়ামে 4টা করে ব্যাসিডিও স্পোর থাকে এবং গিলের সংখ্যা হচ্ছে 300 থেকে 500। আবার আমরা চলে আসলাম অর্থনৈতিক গুরুত্বতে। আমাদের মাশরুমের কিন্তু অনেক তোমার মেডিকেল ইম্পর্টেন্স আছে। মাশরুম কিন্তু অনেক তোমার কি করে, স্বাস্থ্যের উন্নতি করে। দেখো ডায়াবেটিক, ব্লাড প্রেশার, তারপর আমাদের ইমিউন সিস্টেমকে উন্নত করে, ক্যান্সার টিউমার প্রতিরোধ করে। এই যে ব্লাড প্রেশারের জন্য কিন্তু মাশরুম অনেক ভালো। এবং দেখো আমাদের চুল পড়ার প্রতিরোধ করে। তার মানে যারা হেয়ার ফল নিয়ে তোমার খুবই চিন্তায় আছো, মাশরুম খাওয়া শুরু করে দাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো কি কি আছে দেখো। আমার এই যে অনেক রকম ভিটামিন আমরা পাই মাশরুমে। থিয়ামিন মানে হচ্ছে ভিটামিন বি1, রিবোফ্লাভিন মানে বি2, পেন্টোথেনিক অ্যাসিড মানে বি5। ভিটামিন বি1 থেকে বি12 পর্যন্ত আমরা একসাথে বলছি কি বলতো, ভিটামিন বি কমপ্লেক্স। এবং এটা অনেক মানে ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং জানো? মাঝখান দিয়ে তোমার হচ্ছে ভিটামিন বি4 নাই, এরপরে হচ্ছে গিয়ে তোমার বি8, 9, 10 এরকম নাই, আবার 12 আছে। মানে আমাদের যেরকম মিরপুরে, আমার বাসা তো মিরপুরে, মিরপুরে যেরকম কি 1, 2 নাম্বার আছে, আবার মাঝখান দিয়ে 3, 4, 5 নাম্বার নাই, আবার 6 নাম্বার আছে। এরকম ভিটামিন বি12 এর ক্ষেত্রেও কি একটু তোমার ঝামেলা। মানে হয়তো আবিষ্কার হয়েছিল কিন্তু পরবর্তীতে ওদের কাজ হচ্ছে অন্যান্য ভিটামিনের সাথে সম্পর্কিত বা কাছাকাছি দেখে ওদের বাদ দিয়ে দিছে। যেমন আমরা যে রক্তে পড়েছি না ক্লটিং ফ্যাক্টর 13টা, সেই 13টা ক্লটিং ফ্যাক্টরের মধ্যে দেখবা তোমার হচ্ছে 5 নাম্বারটার কোনো নাম নেই, 4-এর পরে 6। তো এরকম হয় কি তোমার অনেক একসাথে অনেকগুলো আবিষ্কার হলে পরে ওদের কোনো কার্যকারিতা না থাকলে বা ওরা রেয়ার হলে সেটা বাদ হয়ে যায়, ঠিক আছে? তাহলে আসো আমরা চলে যাচ্ছি এরপরে বিষাক্ত মাশরুম। তোমরা অনেক ছেলেরা বলবা যে যেই মেয়ে দেখতে সবচেয়ে সুন্দর তার মনে নাকি কুটিলতা বেশি থাকে। হ্যাঁ, অহংকার, ঠিক আছে? এরকম অনেক ছেলেরা বলে যে এই মেয়ে মনে হয় বেশি সুন্দর, তার মনে কুটিলতা বেশি। ঠিক সেম এই যে মাশরুম কিন্তু সেম। যে মাশরুম দেখতে যত সুন্দর, যত ঝাঁঝালো গন্ধ আর উজ্জ্বল বর্ণ, ঠিক আছে, তাহলে হচ্ছে সেই মাশরুম তত বেশি বিষাক্ত। ওকে, সেই মাশরুম হচ্ছে তত বেশি বিষাক্ত। হ্যাঁ, তোমার এক একজন অ্যালার্জি রিয়াকশন হতে পারে। যেমন কারো কারো ইলিশ মাছ বা চিংড়ি খেলে অ্যালার্জি হয়, কারো কারো হয় না। তো এটা মানে পার্সোনালাইজ ভ্যারি করে। ইলিশ মাছের অ্যালার্জি যেরকম এক একজনের এক এক রকম হয়, মাশরুমের অ্যালার্জিও তোমার কারো কারো হতে পারে, কারো কারো হয় না। এটা আমাদের ইমিউনোগ্লোবুলিনের উপর ডিপেন্ড করে। এটা আমরা যখন প্রতিরক্ষা চ্যাপ্টার পড়বো ওখানে আলোচনা করব। তাহলে বিষাক্ত মাশরুম চেনার উপায়গুলো দেখো, উজ্জ্বল বর্ণ, অম্ল গন্ধ, বেগুনি বর্ণ, এই জিনিসগুলো ভালো করে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সিকিউতে 2 মার্কসের কোশ্চেনের জন্য আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে যে নিচের কোনটি বিষাক্ত মাশরুমের বৈশিষ্ট্য নয়। এক্সাম্পল গুলো দেখতে পারো তো ইম্পর্টেন্ট না? অ্যালার্জি হওয়ার রিজন আমরা চ্যাপ্টার 10-এ পড়বো, বায়োলজি সেকেন্ড পেপার। এটা নিয়ে অনেক কথাবার্তা বলা যায়, এখন বলতে গেলে সময় পাবো না, ঠিক আছে? এটা আমরা যদি আমি তোমাদের ক্লাসটা পাই বায়োলজি সেকেন্ড পেপার 10 চ্যাপ্টারের, তাহলে ওখানে বলে দিব, বা অন্য ভাইয়া বা আপু যেই নিবে বলে দিবে। তাহলে আসলে আমাদের নেক্সট পোল, ছটপট অ্যান্সার করো। অ্যাগারিকাসের জনন অংশ কোনটি? মনোযোগ দিয়ে অ্যান্সার করো, পারবা। অ্যাগারিকাসের মাটির নিচে যে অংশটা, সেই অংশটা হচ্ছে মাইসিলিয়াম। মাইসিলিয়াম কি অনেকগুলো হাইফি নিয়ে তৈরি হয়, আর মাটির উপরে যেটা থাকে সেটা হচ্ছে ফ্রুট বডি। এখন তোমাকে লিখতে হবে যে জনন অংশ কোনটা, মাইসিলিয়াম যেটা মাটির নিচে থাকে নাকি ফ্রুট বডি যেটা মাটির উপরে থাকে। তাড়াতাড়ি অ্যান্সার করো। আচ্ছা, আমি হচ্ছে পোল এন্ড করে দিলাম। অ্যান্সার হবে হচ্ছে ফ্রুট বডি। ঠিক আছে, অ্যাগারিকাস জনন অংশ হচ্ছে ফ্রুট বডি যেটা মাটির উপরে থাকে। লাইকেন, ঠিক আছে। লাইকেন কি কি দিয়ে তৈরি হয় আমরা সবাই জানি। লাইকেনের মধ্যে কি থাকবে, আমার শৈবাল থাকবে এবং ছত্রাক থাকবে। আচ্ছা, ধরো আমরা সহযোগিতায় কি করি, বসবাস করি। আমি হচ্ছে গিয়ে ধরো ফারিন আপুকে বললাম যে আপু আপনি মাইক্রোবায়োলজি নোট প্রিপেয়ার করে দেন, আমি তো মাইক্রোবায়োলজি ঠিক মতো পারি না। তখন আপু বললো ঠিক আছে সঞ্চারী তুমি ফার্মাকোলজি নোট করো, ওইটা আমার একটা সমস্যা আছে। তাহলে আমি করলাম কি, আমি হচ্ছে গিয়ে ফার্মাকোলজি নোট করলাম আর ফারিন আপু মাইক্রোবায়োলজি নোট করলো। এরপর ফারিন আপু আপুর নোটটা আমাকে দিয়ে দিল আর আমার নোটটা আমি ফারিন আপুকে দিয়ে দিলাম। তাহলে এই যে আমরা একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করে কি করতেছি বলতো, পড়াশোনা করতেছি। এরকম সহযোগিতা করে যখন দুইটা জীব বসবাস করে তখন তাদের সেই সহযোগিতামূলক বসবাসকে আমরা বলছি কি বলতো, মিথজীবিতা, যেটাকে আমরা ইংরেজিতে বলি সিমবায়োসিস। সিমবায়োসিস। তাহলে মিথজীবিতা হচ্ছে বাংলায় বলি আর আমরা ইংরেজিতে বলছি সিমবায়োসিস।
শৈবাল বলে যে আমার খাবার তৈরি করার জন্য কার্বন ডাই অক্সাইড দরকার, আর ছত্রাক বলে আমার খাবার দরকার। তখন শৈবাল ছত্রাককে বলবে যে তুমি আমাকে খাবার তৈরি করার জন্য কার্বন ডাই অক্সাইড দাও, আমি তোমাকে খাবার রান্না করে দিব। তখন ছত্রাক খাবার তৈরি করার জন্য শৈবালকে কার্বন ডাই অক্সাইড দিল, আর শৈবাল সে কার্বন ডাই অক্সাইড ইউজ করে খাবার বানিয়ে বানিয়ে আবার ছত্রাককে দিল। তাহলে দেখো কেউ কিন্তু কাউকে দিয়ে অপকৃত হচ্ছে না, সবাই কিন্তু উপকৃত হচ্ছে। তাহলে এই যে তোমার উপকারিতামূলক মানে সম্পর্ক, এটাকে আমরা বলি মিথজীবিতা। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো তো জুওলজিতে বা বায়োলজি সেকেন্ড পেপারে আমরা মিথজীবিতা পেয়েছিলাম কোন চ্যাপ্টারে? জুওলজিতে আমরা হচ্ছে কি মিথজীবিতা পেয়েছিলাম কোন চ্যাপ্টারে? আচ্ছা, ভেরি গুড। বাকিটা অ্যান্সার করো, আমরা কোথায় মিথজীবিতা পাইছিলাম মনে করো তো। আচ্ছা, এক্সিলেন্ট, মনে আছে। আমরা হচ্ছে কি পেয়েছিলাম, হাইড্রাতে মিথজীবিতা পেয়েছিলাম। জুওক্লোরিলা নামে শৈবাল, আর ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা মানে আমরা কি বলতো ছত্রাক। এই শৈবাল আর ছত্রাকের মধ্যে আমরা কি পেয়েছি বলতো, মিথজীবিতা পেয়েছি, সরি শৈবাল আর হাইড্রার মধ্যে। আচ্ছা, তাহলে এখন দেখো লাইকেন, তাহলে শৈবাল আর ছত্রাকের অ্যাসোসিয়েশনকে আমরা কি বলছি বলতো, লাইকেন বলছি। এবারে দেখো এই লাইকেনকে আমরা কি বললাম, এককোষী শৈবাল এবং সায়ানোব্যাকটেরিয়া অত্যন্ত ঘনিষ্ঠ, মানে এখানে শৈবালও থাকতে পারে আবার সায়ানোব্যাকটেরিয়াও থাকতে পারে। লাইকেনের মোট ভরের 5 থেকে 10% শৈবাল। তাহলে দেখছো কত কম পোর্শন জুড়ে থাকে। লাইকেনের গঠন দেখলে তোমরা খেয়াল করবা যে লাইকেনের 4টা লেয়ারের মধ্যে মাত্র একটা লেয়ারে শৈবাল থাকে, বাকি 3টা লেয়ারে কিন্তু ছত্রাক থাকে। আমি যদি পার্সেন্টেজ হিসাব করি তাহলে সেটা হবে 90 to 95%। তোমাকে পরীক্ষায় ভালো করে খেয়াল করতে হবে যে তোমাকে পরীক্ষায় শৈবাল চাইছে নাকি ছত্রাক চাইছে। ওকে, যে লাইকেনের কত পার্সেন্ট শৈবাল নাকি লাইকেনের কত পার্সেন্ট ছত্রাক, কার পার্সেন্টেজ চাইছে এটা ভালো করে খেয়াল করতে হবে। তাহলে দেখো এখানে শৈবালটা কামলা খাটে, কামলা খাটা মানে বুয়াগিরি করে, ঠিক আছে। শৈবাল খালি রান্না বান্না করে যায়, রান্না বান্না করে যায়, আর ছত্রাক সে খাবার খায় এবং সেই হচ্ছে কর্তৃত্ব লাভ করে, ঠিক আছে, সেখানে সে কর্তৃত্ব লাভ করে। তো যাই হোক, প্রজাতি প্রজাতি তোমাদের লাগবে না, আমি আবার বলি এত নিউমেরিক্যাল ভ্যালু তোমাদের লাগে না, এমনিতেই তোমরা বায়োলজি নিয়ে কান্নাকাটি করো, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো আমাদের লাইকেনের বৈশিষ্ট্য। প্রথম 3টা পয়েন্ট দাগায় রাখো, প্রথম 3টা পয়েন্ট ইম্পর্টেন্ট। লাইকেন স্বয়ংসম্পূর্ণ, বিশ্বজনীন উদ্ভিদ আর পরিবেশ দূষণের নির্দেশক। লাইকেনকে আমরা কেন স্বয়ংসম্পূর্ণ বলছি, কারণ লাইকেনের যে শৈবাল পার্টটা, সেই শৈবাল পার্টটা হচ্ছে গিয়ে আমার নিজের খাবার নিজে তৈরি করে দিচ্ছে, দ্যাটস ওয়াই স্বয়ংসম্পূর্ণ। লাইকেনের 2টা পৃষ্ঠ, দ্যাট মিন্স উপরের আর নিচের পৃষ্ঠ কি অন্যরকম। লাইকেন থ্যালয়েড মানে কি পুরোপুরি চ্যাপ্টা এবং অপুষ্পক, ওর কোনো ফুল ফল হচ্ছে না। লাইকেন পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়, দ্যাটস ওয়াই বিশ্বজনীন উদ্ভিদ। এবং ধরো কোনো একটা জায়গার মাটি আমি একটা নির্দিষ্ট সময় ধরে অবজার্ভ করে সেই জায়গায় আমি পরিবেশ দূষণ চিহ্নিত করতে পারবো। ধরো আমি মিরপুরের ধরো 1 নম্বরের একটা জায়গার মাটি আমি 1 বছর ধরে অবজার্ভ করছি। প্রথম দিকে সেই মাটিতে লাইকেনের পরিমাণ ছিল 1 কেজি, 1 বছর শেষে সেখানে লাইকেনের পরিমাণ হয়ে গেল 10 কেজি। তার মানে কি সেখানে আমার দূষণ কম, এজন্য বেশি বেশি লাইকেন জন্মাচ্ছে। আর যদি আমার 1 কেজি থেকে কমে ধরো 1 গ্রাম হয়ে গেল, তার মানে সেখানে কি দূষণ বেশি, সেখানে লাইকেনের পরিমাণ কমে যাচ্ছে। তাহলে এভাবে আমরা কোন একটা জায়গায় লাইকেনের পরিমাণ দেখে আমরা নির্ণয় করতে পারি যে পরিবেশ দূষণ কেমন হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এমসিকিউটা মনে রাখবা। আচ্ছা দেখো, লাইকেনের অর্থনীতিতে গুরুত্ব, এই যে রেইনডিয়ার মস, তোমরা দেখছো না ক্রিসমাসে সান্টা ক্লজ কি করে, সান্টা ক্লজ হচ্ছে গিয়ে তোমার বলগা হরিণের পিঠে চড়ে আসে। তাহলে সেই বলগা হরিণকে আমরা ইংরেজিতে বলি রেইনডিয়ার। সেই রেইনডিয়ার হচ্ছে গিয়ে তুন্দ্রা অঞ্চলে যে বলগা হরিণগুলো থাকে তাদের একটা পছন্দের খাবার হচ্ছে লাইকেন, এজন্য লাইকেনকে আমরা বলি রেইনডিয়ার মস। ওকে, দেখো আমরা টিউমারের প্রতিরোধ করতে, অ্যানজাইনার ওষুধে, আমরা যখন ব্লাড পড়বো তখন অ্যানজাইনা শিখবো, জলাতঙ্কের ওষুধ, যক্ষার ওষুধ, কত ওষুধ তৈরি করা হয় লাইকেন থেকে। তাহলে আমাদের আল্লাহ তাআলার কোন সৃষ্টি কিন্তু কি না বলতো তুচ্ছ না, আমাদের সৃষ্টিকর্তার কোন সৃষ্টি তুচ্ছ না। দেখো এত ছোট একটা ভাইরাস তুমি চোখে দেখতে পারতেছো না, সেই ভাইরাস কিন্তু কিছু কিছু তোমার জন্য উপকারী আবার কিছু কিছু তোমার জন্য অপকারী। এই যে লাইকেন একটা গাছ অযত্নে পড়ে থাকে, সে লাইকেনও দেখছো কত কাজ করতেছে। ওকে, দেখবা যে বায়োলজিতে এরকম একটা চিন্তা করে পড়ো যে মানে ক্রিয়েশন গুলা কিভাবে হচ্ছে বা এত ছোট জিনিস এত কাজ কিভাবে করতেছে, তাহলে দেখবা নিজেরই পড়তে ভালো লাগতেছে। যেমন আমি যখন জুলজি পড়তাম, ধরো ব্লাড পড়তেছে আমি ফিল করতাম যে হ্যাঁ আমার হার্টটা এইভাবে পাম্প করতেছে, এটা এরকম না হলে কিরকম হইতো। তাহলে দেখবে একটু লজিক্যালি চিন্তা করলে দেখবা জিনিসগুলো না পড়তে ভালো লাগবে। ওকে, যদিও বোটানি একটু কাঠখোট্টা আমি স্বীকার করি, ঠিক আছে, জুলজিটা পড়ে আমারও খুব মজা লাগতো। আচ্ছা, তাহলে এখন দেখো তোমাদের আজকের ক্লাসের লাস্ট পোল কোয়েশ্চেন, তোমরা ঝটপট খুশিতে খুশিতে অ্যান্সার দিয়ে দাও যে লাইকেনের ছত্রাক কত শতাংশ থাকে, ঝটপট। যে সকল ব্যক্তিবর্গ 25 থেকে 35% দিতেছেন তারা কি এটা আকাশ থেকে আমদানি করেছেন?
হ্যাঁ, করোনার আসলে উপকারিতা। তোমরা কিন্তু আসলে এখন লাকি বলবো নাকি আনলাকি বলবো জানি না। কারণ এই টাইমটা তোমরা চিন্তা করতে পারতা না যে এখন তোমাদের রেজাল্টের সময় কাছাকাছি চলে আসতো, অ্যাডমিশনে ধুমায় ক্লাস হইতো। সেই জায়গায় তোমরা নিজেরা নিজেদের মা-বাবার কাছে থেকে পড়াশোনা করতেছে। এটা কিন্তু তোমাদের জন্য একটা একদিক দিয়ে ভালোও হইছে। কারণ ঢাকার বাইরে যাদের বাসা ওদেরকে অ্যাডমিশন টাইমটা অনেক স্ট্রাগল করতে হয়। ঢাকায় এসে হোস্টেলে থাকতে হয়, একা, একা নিজের লাইফ এক্সিস্ট করতে হয়। আবার পাশাপাশি পড়াশোনাও চালায় রাখতে হয়। সেই জায়গায় তোমরা এই ইন্টারনেটের জন্য কি ঘরে বসে মা-বাবার কাছ থেকে পড়াশোনা করতে পারতেছো। এটা কিন্তু একটা অ্যাডভান্টেজও পাচ্ছ তোমরা, ঠিক আছে? তাহলে পোল এন্ড করে দিলাম, রেজাল্ট শেয়ার করে দিলাম। অ্যান্সার হবে 90 টু 95। যারা 55 থেকে 65 বা 25 থেকে 35 দিচ্ছেন তারা কোন লজিকে দিচ্ছেন আমি জানি না। তারা হয়তো মানে একটা ঝড়ে বক মারছেন। আর হচ্ছে গিয়ে 5 থেকে 10% দিচ্ছেন তারা হয়তো একটু কনফিউজড হয়ে গেছেন। এই জন্য তাদের উদ্দেশ্যে বলছি পরীক্ষার সময় কোয়েশ্চেন খেয়াল করতে হবে। আমাকে শৈবাল অ্যান্সার হ্যাঁ আপু, আমার কথা শোনা যাচ্ছে? মানে একটু শোনা যায় নাই সঞ্চারী, এই যে 1-2 মিনিট একটু হ্যাঁ আছে। হ্যাঁ, মাঝখান দিয়ে একটু নেট চলে গেছিল তো এই জন্য। আচ্ছা, তাহলে এখন দেখো আপু এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন ঠিক আছে সঞ্চারী। আচ্ছা আপু, ঠিক আছে। তাহলে দেখো আমরা হচ্ছে গিয়ে আমাদের পোল কোয়েশ্চেন অ্যান্সার করলাম। তাহলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টার শেষ। তাহলে আসো এবার আমরা একটু রিভিউ করে নিই যে আমরা এখান থেকে কি কি পড়বো। তাহলে ওই আমাদের প্রথম অধ্যায়ের শেষ অংশ থেকে আমরা নিউক্লিওসাইড কি, নিউক্লিওটাইড কি, এই জিনিসগুলোর সংজ্ঞা ভালোভাবে মনে রাখতে হবে। এরপরে হচ্ছে গিয়ে ডিএনএ ডাবল হেলিক্সের মডেল ছবি সহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এইচএসসি এক্সাম। আর খুঁটিনাটি যে নিউমারিক্যাল তথ্যগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে গিয়ে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। এরপরে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের পার্থক্যটা দেখবা বইতে আবুল হাসান স্যার খুব সুন্দর করে ছক করে দিচ্ছেন, সেই পার্থক্যটা পড়বা। জেনেটিক কোড কোডন থেকে জাস্ট এমসিকিউর জন্য পড়ো। আর জেনেটিক কোডের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো অনেক সময় কোনটি সঠিক নয়, আর এইচএসসি পরীক্ষায় 2 মার্কসের কোশ্চেনের জন্য দিয়ে দেয়। শৈবালা ছত্রাক থেকে আমি বারবার বলবো অর্থনৈতিক গুরুত্ব আর উদাহরণ প্লিজ বাদ দিবা না। শৈবালের ওই ছকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর শৈবালের এবং ইউলোথ্রিক্সের প্রজনন, ঠিক আছে? শৈবাল আর ইউলোথ্রিক্সের যে প্রজনন, স্পেশালি অযৌন জনন আর যৌন জনন যে দুটো আছে, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর এইচএসসি, একদম হট কোয়েশ্চেন। ওকে, এই জন্য শৈবাল আর ইউলোথ্রিক্সের যে রিপ্রোডাকশনটা আছে ওটা একটু ভালো করে দেখবা। ছত্রাকে জনন টনন করে মাথা নষ্ট করার দরকার নাই, বুঝছো? ছত্রাকে জনন পরীক্ষা কখনোই আসে না। ছত্রাক থেকে চাইলে তোমরা অ্যাগারিকাসটা দেখতে পারো। অ্যাগারিকাসের দৈহিক গঠনটা মাঝে মধ্যে পরীক্ষায় দেয়। অন্তর্গঠন লাগবে না, জাস্ট দৈহিক গঠনটা দেখো। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব দেখবা। মাশরুমের ওই যে তোমার ডায়াবেটিসে কি কি কাজে লাগে ওই জিনিসটা মাঝে মধ্যে পরীক্ষায় দিয়ে দেয়। আর লাইকেন থেকে আসবে হচ্ছে গিয়ে শৈবাল কিভাবে উপকৃত হয়, ছত্রাক কিভাবে উপকৃত হয়, এই প্রশ্নটা ব্যাখ্যা শিখবা। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা যদি এমসিকিউর জন্য স্লাইডটা ভালো করে পড়ো তাহলে তোমাদের কভার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? তাহলে আশা করছি আজকে আর কোনো প্রবলেম থাকার কথা না। আর হচ্ছে গিয়ে আর ফারিন আপু, কোনো কোয়েশ্চেনের কি এরকম হয়েছে যে অ্যান্সার দেওয়া হয়নি বা এরকম কিছু বেশি কোয়েশ্চেন করছে ওরা? না, ঠিক আছে, কোনো সমস্যা নেই সঞ্চারী। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ভালো করো। আর তোমাদেরকে আবার বলবো এত বইটা না ঘেটে আগে স্লাইডটা ভালো করে পড়ো, স্লাইডের এক্সাম্পল গুলো পড়ো, তাহলে আশা করছি হয়ে যাবে। তারপর লাস্টে বইটা একটু দাগায় নিবা, ঠিক আছে? আচ্ছা, আজকে আল্লাহ হাফেজ। আপু, জি ভাইয়া। হ্যাঁ আপু, ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপু, আমাদের পরবর্তী ক্লাস 2:15 একটু মানে লাঞ্চ করে রেস্ট নিয়ে একটু জয়েন দিয়ে দেন আপু। হ্যাঁ। আচ্ছা আর ভাই, আপু ঠিক যে, আছে। হ্যাঁ আপু যে এই পিডিএফটা একটু আপলোড করে দেন আপু। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ভাই, আমি এখনই আপলোড করে দিচ্ছি। ঠিক আছে আপু, ওকে। হ্যাঁ আচ্ছা, আল্লাহ স্টুডেন্ট, হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ আপু। স্টুডেন্ট ভাইরা তোমরা লিভ নিও না, আমি তোমাদের উদ্দেশ্যে একটা পোল লঞ্চ করতেছি। হ্যাঁ, সবাই একটু ভোট করো। হ্যাঁ আপু, আপনারা লিভ নেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাইরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।